নমস্কার, দেখছেন এবিপি আনন্দ, আপনাদের সঙ্গে আমি পাপিয়া। শুরু করছি বাংলার বিধান। বাংলার বিধানে পাপিয়ার সঙ্গে আমি দেবস্মিতা। দেখুন, সুপ্রিম কোর্টের নির্দেশেই প্রকাশিত হয়েছে এসআইআর এর চূড়ান্ত তালিকা। যদিও বিবেচনাধীন 60 লক্ষেরও বেশি, আর এখনো পর্যন্ত 63 লক্ষ নাম বাদ গেছে। তবে ভুল থাকলে তা সংশোধন করা যাবে, এরকমই সিইওর তরফে আশ্বাস দেওয়া হয়েছে। কোথায় কত নাম যোগ হলো আর কত নাম বিয়োগ হলো, বিশেষ করে হেভিওয়েট কেন্দ্রগুলোতে দেখাবো আপনাদের। ইতিমধ্যেই রাজ্যে কেন্দ্রীয় বাহিনী এসে পৌঁছেছে, জেলায় জেলায় তাদের রুটমার্চ শুরু হয়ে গিয়েছে। নজর থাকবে রাজ্যসভায় তৃণমূলের প্রার্থী তালিকা নিয়ে তরজা কতটা তুঙ্গে উঠেছে তার দিকেও। আমরা একের পর এক বিষয় নিয়ে আলোচনায় আসব। স্টুডিওতে আমাদের সঙ্গে অতিথিরা রয়েছেন, কিন্তু শুরুতেই যেদিকে সকলের নজর ছিল আজকে, ভোটের আগে কার্যত ভোটারদের রেজাল্ট আউট। এসআইআর এর পর শনিবার রাজ্যের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। যদিও প্রাথমিকভাবে, কেন এই কথা বলছি, কারণ এখনো 60 লক্ষেরও বেশি নাম বিবেচনাধীন রয়েছে। চূড়ান্ত ভোটার তালিকায় নাম রয়েছে 7,04,59,284 জনের। পশ্চিমবঙ্গের রাজনীতিতে এ যেন সুপার স্যাটারডে। ভোট পরীক্ষার আগে বেরোলো এসআইআর এর রেজাল্ট। 116 দিনের অপেক্ষার অবসান। নির্বাচন কমিশনের পরিসংখ্যান অনুযায়ী শনিবার প্রথম ধাপে যে চূড়ান্ত ভোটার তালিকা বেরিয়েছে, তাতে 63.5 লক্ষের বেশি নাম বাদ পড়েছে। খসড়া ভোটার তালিকায় বাদ পড়েছিল 58,20,899 জনের নাম, আর চূড়ান্ত ভোটার তালিকায় বাদ পড়েছে 5,46,053 জনের নাম। দুইয়ে মিলে বাদ পড়া নামের সংখ্যা 63,66,952। নির্বাচন কমিশনের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী এর মধ্যে মুখ্যমন্ত্রীর বিধানসভা কেন্দ্র ভবানীপুরে বাদ পড়েছে 47,129 জনের নাম। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কেন্দ্র নন্দীগ্রামে 10,996 জনের নাম বাদ পড়েছে। আমার মৃত ভোট, অ্যাবসেন্ট ভোট দেওয়ার কোনো দরকার হয় না, এবং স্বাভাবিকভাবে কত বাদ গেছে দেখবেন। এখানে তো 60,000 ভোটার বাদ গেছে। ওটা নিয়ে একটু কম কথা বলুক। আমি তো ওদের 3 বার হারিয়েছি, শুধু 21-এ নয়, পঞ্চায়েতে আমি হারিয়েছি। যে কেন্দ্র নিয়ে বিজেপি লাফাবার চেষ্টা করছে, সেখানে শেষ ভোটে কত পার্সেন্ট ভোট পড়েছে দেখুন, কত পার্সেন্ট ভোট পড়েনি দেখুন। এই যে পার্সেন্টেজ ভোটটা পড়েনি তার সঙ্গে বাদটা মেলান, তাহলে দেখবেন আপনাদের মনে যে প্রশ্ন আর বিজেপির হাঁকডাক, ওগুলো সব জল হয়ে যাবে। নির্বাচন কমিশনের দেওয়া তথ্য অনুযায়ী 2025 সালের 27শে অক্টোবর, অর্থাৎ এসআইআর শুরুর আগে পশ্চিমবঙ্গে ভোটার সংখ্যা ছিল 7,66,37,529। 16ই ডিসেম্বর প্রকাশিত খসড়া তালিকায় নাম ছিল 7,08,16,630 জনের, আর শনিবার প্রথম ধাপে প্রকাশিত চূড়ান্ত ভোটার তালিকায় নাম রয়েছে 7,04,59,284 জনের। ড্রাফট রোল পাবলিকেশন করেছিলাম এএসডিডি বাদ দিয়ে। ওই সময় আমাদের ছিল 7,08,00,000 প্রায় ছিল। আজকে আছে আপনার 7,04,00,000 আছে। তো প্রায় 3,75,000 যেটা আছে ওটা নাম কেটেছে। এটা নাম কেটেছে, এটা যে ড্রাফট রোল থেকে কেটেছে, তারপরে হতে পারে এর থেকে বেশি কেটেছে। এসআইআর এর চূড়ান্ত ভোটার তালিকায় 63.5 লক্ষের বেশি নাম বাদ পড়েছে, আর লজিক্যাল ডিসক্রিপেন্সির তালিকায় থাকা 60,06,675 জনের নাম এখনো বিচারাধীন। অর্থাৎ সব মিলিয়ে 1 কোটি ভোটারের ভোটাধিকার আপাতত প্রশ্নের মুখে। লজিক্যাল ডিসক্রিপেন্সির আওতায় থাকা 60 লক্ষের বেশি ভোটারের নথি যাচাই করছেন জুডিশিয়াল অফিসাররা। নির্বাচন কমিশন জানিয়েছে, সেই নথি যাচাইয়ের পর যেমন যেমন নিষ্পত্তি হবে, তেমন ভাবে উপযুক্ত নামগুলি ঘোষণা করে দেওয়া হবে। আর চূড়ান্ত তালিকায় যাদের নাম ডিলিটেড, তারা কি করতে পারেন? যারা ডিলিট অলরেডি হয়ে গেছে 5 লাখ থেকে বেশি, ওরা আপিল করতে পারবে। They can do a appeal to the DO, they can do appeal to the CO. ঠিক আছে, এডুকেশন ছাড়া। যে এডুকেশন যেটা আছে ওটা জুডিশিয়াল প্রসেস আছে। শনিবার নির্বাচন কমিশন যে তালিকা প্রকাশ করেছে, সেই অনুযায়ী ফর্ম 6 এবং ফর্ম 6A পূরণ করে নতুন নাম উঠেছে 1,82,036 জনের। ফর্ম 8 পূরণ করায় আরও 6,671 জনের নাম ভোটার তালিকায় যুক্ত হয়েছে। অন্যদিকে ফর্ম 7 এর মাধ্যমে বাদ গেছে 5,46,053 জনের। রুমা পাল, এবিপি আনন্দ।
দেখুন, আমাদের প্রত্যেকের মনে আছে এই এসআইআর প্রক্রিয়া, অর্থাৎ এসআইআর যখন অ্যানাউন্স হলো, ঘোষণা করা হলো, তারপর থেকে হুঙ্কার পাল্টা হুঙ্কার, আক্রমণ পাল্টা আক্রমণ, মামলা পর্যন্ত হয়েছে। আর অবশেষে আজ এই চূড়ান্ত তালিকা প্রকাশ পেল। আমি একটু বৈশ্বনাথদার কাছে যাব। বৈশ্বনাথদা, আপনারা তো বারবার বলেছেন যে কমিশন একেবারে বিজেপির বি টিম হিসেবে কাজ করছে, বিজেপির সঙ্গে হাত মিলিয়ে চক্রান্ত করে 1 থেকে 2 কোটি নাম বাদ দিয়ে দেবে। সেক্ষেত্রে তো এই যে ভোটার তালিকা আজকে চূড়ান্তভাবে প্রকাশিত হলো, সেখানে তো 63 লক্ষে গিয়ে নামটা আটকেছে বাদের খাতায়। তাহলে আপনাদের তো কমিশনকে ধন্যবাদ জানানোর কথা। তবে এখন আমরা জানি যে 60 লক্ষ তাদের নাম এখন, অর্থাৎ তাদের ভাগ্য এখনো ঝুলে রয়েছে, কারণ বিবেচনাধীনের তালিকায় তাদের নাম রয়েছে। 63 লক্ষ লোকের নাম বাদ দিয়েছে। হিয়ারিংয়ে নাকে নল ঢুকিয়ে অ্যাম্বুলেন্স করে স্ট্রেচারে করে হিয়ারিং সেন্টারে ভোটারদের নিয়ে যেতে হয়েছিল। যারা প্রতিবন্ধী তাদেরকেও যেতে হয়েছিল, সেটা আপনারাই সংবাদ মাধ্যমে দিয়েছেন। এমনকি স্ত্রী মারা গেছে, কন্যা মারা গেছে, হিয়ারিংয়ে সেন্টারে যেতে গিয়ে তাদের মর্গ থেকে গিয়ে হিয়ারিং সেন্টারে অ্যাটেন্ড করতে হয়েছে, সেটাও আপনারা দেখিয়েছেন। আজকের তারিখে দাঁড়িয়ে 63 লক্ষ লোকের নাম বাদ গেছে, আর 60 লক্ষ লোকের নাম এখনও লজিক্যাল ডিসক্রিপেন্সি বা আনম্যাপটের অবস্থায় জুডিশিয়াল অফিসারদের তত্ত্বাবধানে আছে। আমরা কোন কথাটা মিথ্যে বলেছিলাম? মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের জন্য সুপ্রিম কোর্টে গিয়ে যে কথাগুলো বলেছিলেন তার প্রত্যেকটা কথা সত্যি। যে নির্বাচন কমিশনের যদি উদ্দেশ্য হয় কি করে ভোটারের সংখ্যা কমাবে, কি করে ভোটারদেরকে হয়রানি করবে, চূড়ান্ত ভোগান্তি করবে, আর এই নির্বাচন কমিশনের বিরুদ্ধে কিন্তু পার্লামেন্টের ভেতরে এবং পার্লামেন্টের বাইরে বিজেপি বিরোধী সমস্ত রাজনৈতিক দল বলেছে যে এরা পক্ষপাতিত্ব করছে, এরা মহারাষ্ট্রে কারচুপি করেছে, দিল্লিতে কারচুপি করেছে, বিহারে কারচুপি করেছে, হরিয়ানায় কারচুপি করেছে। বাংলায় মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জি আছে বলে এখানে কিন্তু ওরা কারচুপি করতে গিয়ে এদের বারবার এখানে প্রতিবাদ হয়েছে, রাস্তায় হয়েছে, কোর্টে হয়েছে, আইনি লড়াইতে হয়েছে, এবং ফাইনালি আইনি স্বীকৃতি পেয়েছে, জুডিশিয়াল অফিসারকে আসতে হয়েছে। নির্বাচন কমিশনের ওপর ছাড়াই আইনি সুপ্রিম কোর্ট জুডিশিয়াল অফিসারদেরকে বলেছে যে তথ্য যাচাইয়ের নাম করে যে মানুষকে চূড়ান্ত ভোগান্তি করছে নির্বাচন কমিশন, বিজেপির শাখা সংগঠন হিসেবে কাজ করছে, এটাকে ভেরিফিকেশনের জন্য জুডিশিয়াল অফিসারকে নামানো হয়েছে। এই যে ঘটনাটা হয়েছে গোটাটাই কিন্তু আজকে মমতা ব্যানার্জি বা তৃণমূল কংগ্রেসের লড়াইয়ের জন্য আজকে এই জায়গাটা একটা জায়গায় এসছে যে এখানে জুডিশিয়াল অফিসাররা দেখবেন যে চ্যাটার্জি আর চট্টোপাধ্যায় তাকে যদি লজিক্যাল ডিসক্রিপেন্সিতে যেতে হয়, ব্যানার্জি আর বন্দ্যোপাধ্যায় লজিক্যাল ডিসক্রিপেন্সি, নামের মাঝে কুমার আছে লজিক্যাল ডিসক্রিপেন্সি, নামের মাঝখানে চন্দ্র আছে লজিক্যাল ডিসক্রিপেন্সি, এই ধরনের যদি চূড়ান্ত হয়রানি হয় সেটার প্রতিবাদ সবচেয়ে সোচ্চার ভারতবর্ষে মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন, এই কথা কেউ অস্বীকার করতে পারবে না। আজকে এটা পরিষ্কার হয়ে গেছে। হ্যাঁ, বৈশ্বনাথদা বলছেন যে তৃণমূলের জয় এটা একদম নিশ্চিত, কারণ বিজেপি যা যা করেছে, তোমরা অর্থাৎ কেয়া তোমরা যা যা চক্রান্ত করেছো সমস্ত বানচাল হয়ে গেছে। কিন্তু তোমরা কিভাবে দেখছো, দেওয়াল লিখন কিভাবে বলছো, একেবারে স্পষ্ট দেখতে পাচ্ছ তোমাদের জয়। তৃণমূল তো অন্য কথা বলছে। দেখুন, আমি এখানে জয় বিজয় জয় ভীরু কোনোটাই বলছি না। আচ্ছা, আমি বলছি তৃণমূল চেয়েছিল এসআইআরটা বন্ধ করতে, সামগ্রিক প্রক্রিয়াটাই বন্ধ করতে। আঞ্চলিক দল তৃণমূল এমনকি পাশের রাজ্যে বিহারে যখন এসআইআর চলছিল তখনও বন্ধ করতে চেয়েছিল, কিন্তু পারেনি। মমতা বন্দ্যোপাধ্যায় তিনি গেছেন অ্যাপিয়ারেন্স করতে, স্পেশাল অ্যাপিয়ারেন্স, যেরকম ওই ফিল্মে থাকে না কিছু লোকজন সেখানে তাদের মুখ দেখায়, সেরকম স্পেশাল অ্যাপিয়ারেন্সের জন্য গেছিলেন, কাজের কাজ কিছু করতে পারেননি। উল্টে মাননীয় হাইকোর্ট, সুপ্রিম কোর্ট তারা বলে দিয়েছেন এসআইআর হবে, এবং প্রয়োজন হলে যেহেতু রাজ্য সরকার যথেষ্ট পরিমাণ নির্বাচনী প্রক্রিয়া সম্পন্ন করার জন্য স্টাফ দেয়নি, তাই এবারে জাজদের, অনারেবল জাজদের কাজে লাগাতে হচ্ছে। এটা রাজ্যের লজ্জা নয়? আবার তো আজকে গেছিল, বলেছিল না অন্য রাজ্য থেকে জাজ দিয়ে করা যাবে না, আবার আজকে মাননীয় সুপ্রিম কোর্ট বলেছে আপনারা ছোট ছোট ব্যাপার নিয়ে আসবেন না। আপনারা বারে বারে এটা করে আপনারা যে এসআইআর প্রক্রিয়া ব্যাহত করার চেষ্টা করেছেন, আপনারা বন্ধও করার চেষ্টা করেছিলেন, থাপ্পড় খেয়েছে তো, দু গালে দুটো শটান থাপ্পড় খেয়ে তৃণমূল কংগ্রেস লেজ গুটিয়ে চলে এসছে। এইবারে আসে কি বাদ পড়েছে কি বাদ পড়েনি। দেখুন, আমাদের দাবিটা স্পষ্ট, কত সংখ্যা, কত লক্ষ, কত কোটি কি বাদ গেছে সেটা নয়। আমাদের দাবি হচ্ছে পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের ভোটার লিস্টে কোনো মৃত ভোটার, কোনো ট্রান্সফার্ড ভোটার, কোনো শিফটেড ভোটার এবং কোনো অনুপ্রবেশকারী ভোটার থাকবে না। যতক্ষণ পর্যন্ত এই প্রক্রিয়া চলবে ততক্ষণ পর্যন্ত নিশ্চয়ই আমরাও স্বাগত জানাবো। এবার যেটা বলছে বিচ্যুতির কথা, আচ্ছা এই বিএলও এরা কোথাকার স্টাফ? নির্বাচন কমিশন কি তাদের পকেট করে নিয়ে আসেনি তো? নির্বাচন কমিশন পশ্চিমবঙ্গ সরকারের কাছ থেকে স্টাফ চেয়েছিল। পশ্চিমবঙ্গ সরকার যারা বিএলওর কাজ করেছে তারা বিএলও কম অনুপ্রাণিত বেশি হয়ে কাজ করেছে। কিছু বিএলও নিঃসন্দেহে খুব ভালো কাজ করেছেন,
একটা খুব ভাইরাল হয়েছিল, একটি মা অন্তঃসত্ত্বা, পরে তার বাচ্চাও হয়ে তার বাচ্চার সঙ্গে দেখা হয়েছে আমার একবার, তারা কাজ করেছে। কিন্তু অধিকাংশ ক্ষেত্রে কি দেখা গেছে যে বিএলওদের হয় ধমকে চমকে, না হলে অনুপ্রাণিত করে তাদেরকে বাধ্য করা হয়েছে। ইয়ারও এদের উপর পর্যন্ত ভরসা না, রাখা প্রিয়া, হয়েছে। তাহলে নির্বাচন তোমরা কমিশন কি বলছে। আশঙ্কা করছো যে যদি তৃণমূল এটা না করতো, সর্বোচ্চ আদালতে গিয়ে তুমি স্পেশাল অ্যাপিয়ারেন্সের কথা বলছো, না হতো, তাহলে সংখ্যাটা আরো বাড়তো? এটা তোমাদের না, মনে আমি হচ্ছে? আমি তো নির্বাচন কমিশনের মুখপাত্র নেই। মানে নির্বাচন বাদের কমিশন- সংখ্যাটা? নির্বাচন কমিশন তাদের কাজ করেছেন। আমি বলছি যে এই যে এতগুলো প্রায় 60 লক্ষ নাম, এই পাহাড় প্রমাণ নামগুলো, এই যে লজিক্যাল ডিসক্রিপেন্সির কথা বলছেন, বা এই যে বলছেন যে আটকে রাখা হয়েছে কারণ কিছু সংশয় রয়েছে, কেন সংশয় রয়েছে? পশ্চিমবঙ্গের লোকেরা জানেন না চট্টোপাধ্যায় চ্যাটার্জি অ্যাক্ট? তারা জানেন না নামের পাশে অনেকেই হয় কুমার বা চন্দ্র লেখেন? জানেন না? না, ইচ্ছাকৃতভাবে এই মানে কে অসুবিধা তৈরি যেটা করা হয়েছে। যেটা তুমি বলতে চাইছো যে তৃণমূল একেবারে বিএলওদের দিয়ে কাজ করিয়েছে, অর্থাৎ ভোটার তালিকায় কারচুপি করিয়েছে। যদি এটা না করাতো তাহলে এই যে 63 লক্ষ বাদ গেছে, আমরা আজকে জানতে পারলাম, এই সংখ্যাটা কি আরো বাড়তো বলে তোমার মনে হয়? না না, ওরা তো চায়নি বাদ দিতে। ওরা যদি, ওদের তো মূল ভোট ব্যাংক কি, মমতা ব্যানার্জির নিজের কেন্দ্র ভবানীপুরে 47,000 নাম বাদ গেছে, 47,111 বাদ গেছে। বৈষ্ণব দা। 10 সেকেন্ড, একটা খুব আরে অদ্ভুত এটা- অ্যানালজি এদের। মানে বিহার বিজেপি জিতেছে, ওখানে কারচুপি, মহারাষ্ট্র বিজেপি জিতেছে, ওই যে, কারচুপি, এই 10 পশ্চিমবঙ্গে হয়নি। কারচুপিটা সব থেকে বেশি হয়েছে। ওই উনি যে, বলছেন ওই যে, বৈষ্ণব দা, এবারে বৈষ্ণব দার রিঅ্যাকশন নিতে হবে। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন তিনিই প্রথম দেখিয়ে দিয়েছেন এটা ইভিএম এ নয়, একেবারে নির্বাচন কমিশন কিভাবে কারচুপি করছে ভোটার তালিকায়। একটু বৈষ্ণব দাকে বলতে দিতে হবে। ভাইয়া বলতে দিন তো কোনটা মিথ্যে। 150 জন মানুষ এই এসআইআর এ আতঙ্কে মারা গেছে। জবানবন্দি লিখে গেছে যে আমার মৃত্যুর জন্য ইলেকশন কমিশন দায়ী। এইটাই হলো অসুবিধে। আমরা যখন বলবো মৃত্যুর জন্য দায়ী নির্বাচন কমিশন, মৃত্যুকালীন জবানবন্দিতে এটা লেখা ছিল। এটা কি করে অস্বীকার করবেন? ডাইরেক্ট চার্জ আছে ইলেকশন কমিশন কাছে। আত্মহত্যা প্ররোচনার জন্য বিজেপি আর নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনকে বললেই বিজেপির গায়ে ফসকা পড়ছে, নির্বাচন কমিশনকে বললেই বিজেপি চিৎকার করে উঠছে। বেশ, বৈষ্ণব দা, রিয়াদি দুজনকে থামালাম, একটু শতরূপের কাছে যেতে হবে। শতরূপ, আমরা প্রত্যেকেই চেয়েছিলাম এবং তোমরাও বারবার বলেছিলে যে এই এসআইআর হোক যেখানে অবৈধ ভোটারের নাম বাদ যাক, এটা আমাদের প্রত্যেকের চাওয়া ছিল। আজকের এই যে তালিকা বেরোলো, সেখানে কি মনে হয় এই যে ভুতুরে ভোটার বা অনুপ্রবেশকারী যাই বলো না কেন, সেক্ষেত্রে এই ভুতুরে ভোটার তাড়ানোর জন্য কমিশন কি ওঝার ভূমিকাটা পালন করতে পারলো? আমি প্রথম দিকের অংশটা শুনতে পাইনি কেয়াদি ছিল বলে, তবে যতটুকু আন্দাজ করতে পারলাম প্রশ্নটা, আমার একটা খুব স্পেসিফিক প্রশ্ন আছে, দুটো স্পেসিফিক প্রশ্ন আছে। 1,20,00,000 বাদ যাওয়া রোহিঙ্গা মুসলমানের নামের লিস্টটা কোথায় পাওয়া যাবে? যেটা শুভেন্দু অধিকারী বলেছিলেন যে এসআইআর করে এই নামগুলো বাদ দেওয়া হবে। দেখুন, এসআইআর নিয়ে কেউ তৃণমূল আদালতে গেছে, মোস্তারি বানু মামলা করেছিলেন, মমতা ব্যানার্জি শুটিং করেছিলেন, বিরোধীরা মিছিল করেছিল, সব সত্যি, কিন্তু আলটিমেটলি তো এসআইআর আটকানো যায়নি, এসআইআর হয়েছে। অতএব বাদ পড়া 1,20,00,000 রোহিঙ্গা মুসলমানের নামটা কোথায় পাওয়া যাবে? ওই যেদিন এসআইআর শুরু হয়েছিল, ওই যে বিভিন্ন জায়গায় দেখানো হচ্ছিল, বিভিন্ন পোর্টাল খবর করছিল এই রাজারহাট নিউ টাউন ফাঁকা হয়ে যাচ্ছে, বাংলাদেশ বর্ডার থেকে সবাই পালাচ্ছে, ঘর বন্ধ করে চলে যাচ্ছে, একজন সাংবাদিক একজনকে তাড়া করেছে, এই তুমি বাংলাদেশি, তুমি বাংলাদেশি, তুমি রোহিঙ্গা, সে ছুটছে। এবার সেই নামগুলো বাদ পড়েছে তো সেক্ষেত্রে এসআইআর করে, সব তো বাংলাদেশ পালিয়ে গেছে, বা যারা থেকে গেছে তারা আবার চলে যাবে। তো সেই বাদ পড়া নামের তালিকাটা রোহিঙ্গাদের কোথায় পাওয়া যাবে? 2 নম্বর প্রশ্ন, শান্তনু ঠাকুরের ইস্যু করা 1,500 টাকা 2,000 টাকা নিয়ে শান্তনু ঠাকুরের সই করে ইস্যু করা মতুয়া সার্টিফিকেট দেখিয়ে কতজন মতুয়ার নামটা ভোটার লিস্টে উঠলো? আমার এই দুটো খুব সহজ প্রশ্ন আছে, নিশ্চয়ই আমি এর উত্তর পাবো। 3 নম্বর কথা, দেখুন ডেমোগ্রাফি চেঞ্জের যে কথাটা বলা হচ্ছিল, অতএব এই কথা তো এইখানে তো কোনো তর্কের অবকাশ ছিল না। এই কথা আমরা বামপন্থীরা গত 10-15 বছর ধরে বলে এসেছি, বান্ডিল নাম জমা দিয়ে এসেছি ইলেকশন কমিশনের কাছে যে পশ্চিমবাংলার ভোটার লিস্ট ডেড ভোটারে ভরে গেছে, স্থানান্তরিত ভোটারে ভরে গেছে, এগুলোকে বাদ দিন। 100টা নাম জমা দিলে 5টা কি 6টা ডিলিটেড হয়েছে, বাকিগুলো ডিলিটেড হয়নি। আজকে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের কেন্দ্র নিয়ে এত কথা হচ্ছে না, কেয়াদি বৈষ্ণব দ্বারা জানে, আমি আশুতোষ কলেজে পড়তাম, আমি আমার প্রথম রাজনীতি করতে শুরু করা হাজরা ভবানীপুর অঞ্চল থেকে। 2012-13 সালে এই অভিজ্ঞতা আমাদের হয়েছিল। ওখানে আমরা যে স্ক্রুটিনি করতে গিয়ে দেখছি আশুতোষ কলেজের যে ছেলেমেয়েরা টিএমসিপি করে, তৃণমূল ছাত্র পরিষদ করে, বিভিন্ন জায়গায় তাদের বাড়ি, প্রত্যেকের নাম, ওখানে ক্ষীরোদ ঘোষ মার্কেট বলে একটা মার্কেট রয়েছে, আপনারাও অনেকে চিনবেন, একদম হাজরা মোড় থেকে কালীঘাটের দিকে হেঁটে যেতে গেলে ডানাতে পড়ে ক্ষীরোদ ঘোষ, একটা বাজার।
ক্ষীরোদ ঘোষ মার্কেটের ঠিকানায় আশুতোষ কলেজে তৃণমূল ছাত্র পরিষদ কলেজের ছেলেমেয়েরা প্রত্যেকের নাম ওখানে তোলা, মমতা বন্দ্যোপাধ্যায় এবং ওদের দলের একাধিক মন্ত্রীরা এই করে ভোটে যেতে, এটা নতুন কিছু না আমাদের কাছে। দিনের পর দিন যবে থেকে ওরা ক্ষমতায় এসছে তবে থেকে এই কাজ করে গেছে। কিন্তু যে কথাটা হচ্ছে, আমাদের যেটা বক্তব্য জায়গাটা, যে ডেমোগ্রাফি চেঞ্জ বলা হচ্ছিল, পশ্চিমবাংলায় জাল ভোটারের ফলে নাকি পশ্চিমবাংলার জনজাতির বিন্যাস পাল্টে যাচ্ছে, যেটা বিজেপির বক্তব্য ছিল। এখন আমরা কি দেখছি, 100টা নাম বাদ গিয়ে থাকলে 80টা নাম হিন্দুদের নাম। সেক্ষেত্রে জনজাতির বিন্যাসটা কি মুসলমানদের পক্ষে চলে যাচ্ছিল নাকি উল্টো দিকে পাল্টাচ্ছিল? কিন্তু প্রশ্নটা হচ্ছে কে হিন্দু কে মুসলমানটা ইস্যু নয়, ইস্যু হচ্ছে মৃত ভোটারের নাম এবং একাধিকবার যে ভোটারের নাম রয়েছে সেই নামগুলো অবশ্যই ডিলিটেড হওয়া দরকার ছিল। এখানে আমাদের এটা একটাই বক্তব্য ছিল। তালিকা দেখে কি মনে হলো? দেখো, তালিকা তো আমি এখন নাম ধরে ধরে, এলাকা ধরে ধরে, বুথ ধরে ধরে পড়িনি। বৈষ্ণবদা, কেয়াদি, এরা ত্রিকালজ্ঞ, এরা সব বুঝে গেছে, কিন্তু আমার অত ক্ষমতা নেই। আমি এইটুকু বলছি, পশ্চিমবাংলাতে মৃত মানুষের এবং একাধিকবার নাম আছে যে মানুষের, সেই নামগুলো বাদ যাওয়ার 100বার দরকার ছিল। কিন্তু এই কথাটা আমাদেরকে বারবার বলতে হবে যে এসআইআর ছাড়াও এই নাম প্রত্যেক 6 মাস অন্তর অন্তর ইলেকশন কমিশন ডিলিট করবে, এরকম প্রসিডিওর কিন্তু আমাদের রয়েছে, আমাদের দেশের আইনে ইলেকশন কমিশনের নিয়মেই রয়েছে। এরা রাজনীতি করে, এরাও খুব ভালো করে এটা জানে। কিন্তু তাই এতদিন ধরে এই নামগুলো কেন পাইল্ড আপ হয়েছিল, এটাও আমাদের কাছে একটা প্রশ্ন। জেনুইন যে নাম ডিলিটেড হয়েছে সেটা ডিলিটেড হওয়া অত্যন্ত বাঞ্ছনীয় ছিল, কিন্তু যে মানুষের নামগুলো ডিলিটেড হওয়া উচিত ছিল না কিন্তু এখনো ঝুলে আছে, আপনারাই বলছেন 60 লাখ, যেটা দুর্ভাগ্যজনক। ইলেকশন কমিশনের কাছ থেকে আমরা কোনো স্পেসিফিক উত্তর পেলাম না যে এই 60 লক্ষ মানুষের নামটা অ্যাপিল করার পরে কতদিনের মধ্যে রিজলভ হবে। তার থেকেও বড় প্রশ্ন হচ্ছে, এইবারের বিধানসভা ভোটের তারিখটা ঘোষণা হবে এই নামগুলো ইনক্লুডেড হওয়ার পরে, নাকি তারিখ ঘোষণা হয়ে যাবে, ভোটটা হয়ে যাবে, কিন্তু এই মানুষগুলো ঝুলে থাকবেন, এইবারের মতো তাদের আর ভোটটা দেওয়া হবে না? এই প্রশ্নটার উত্তর পাওয়াটা কিন্তু জরুরি। পরিষ্কার কথা, আমি তৃণমূলের নামে উনি যেগুলো বললেন সেগুলো কিন্তু কতটা সত্যি সেটা ওই সায়েন্টিফিক রিগিং এর আমি বলছি যে মৃত ভোটার এবং ডেড ভোটার সিরিয়াল নাম্বার দিয়ে, পার্ট নাম্বার দিয়ে ধারাবাহিকভাবে একটি দৈনিক সংবাদপত্রে বেরিয়েছিল। আজকে আমরা 14 বছর সরকারে আছি, এত সংবাদ মাধ্যম সব বিরোধিতা করেছে, কোনো সময় কোনো জায়গায় পার্ট নাম্বার, সিরিয়াল নাম্বার, সিরিজ বার করা, সেটা কিন্তু পার করা যায়নি। আমি এখনো আপনাদের বলছি একজন বৈধ ভোটারের নাম বাদ দেওয়া যাবে না। এইটা বিজেপি চক্রান্ত করছে, বাঙালিদের নাম, বাংলার মানুষের নাম বাদ দিয়ে যেভাবে ওরা ষড়যন্ত্র করে কারচুপি করে, এবং এই কারচুপির কথাটা শুধু একা তৃণমূল কংগ্রেস বলছে না যে নির্বাচন কমিশন ভোটার লিস্টে কারচুপি করেছে, এটা বিজেপি বিরোধী সমস্ত বিজেপি এই চক্রান্তের অভিযোগটা, ষড়যন্ত্রের অভিযোগটা বিজেপি আবার আপনাদের বিরুদ্ধে করছে, অনেকক্ষণ নাগারে বলেছে, একটু বলতে দাও। আমি আপনাকে বলছি, এই যে দিল্লিতে কারচুপি করেছে এটা বিজেপি বিরোধী রাজনৈতিক দল বলেছে। বিহারে 66 লোকের নাম বাদ দিয়েছিল, সুপ্রিম কোর্ট বলাতে লাস্টে নেমে এসে সেটা 52 লোকের নাম বাদ গেছে। হরিয়ানাতে নাম বাদ গেছে, এবং এটা পার্লামেন্টের ভেতরে বারবার, মহারাষ্ট্র থেকে শুরু করে সব জায়গায় বলা হয়েছে। সমস্ত রাজনৈতিক দল তারা একত্রিতভাবে বলেছে যে বিজেপি নির্বাচন কমিশনকে, জ্ঞানেশ কুমারকে ব্যবহার করছে কি করে বিরোধীদেরকে, তাদেরকে ভোটের নাম বাদ দিয়ে তাদেরকে নির্বাচনে কারচুপি করা। প্রথম কথা হচ্ছে, বৈশাখা যেটা বললো যে অভিযোগগুলো খুব মিথ্যা, আপনারা খুব ভালো করে জানেন। আমি খালি একটা উদাহরণ দিচ্ছি। এসআইআর প্রক্রিয়া শুরু হওয়ার সময় সুজন চক্রবর্তী প্রেস কনফারেন্স করে দেখিয়েছিলেন শুধুমাত্র যাদবপুর বিধানসভা কেন্দ্রে খালি মৃত মানুষ 20,000 মানুষের নাম রয়েছে। দ্বিতীয় কথা, তৃণমূলতা অত্যন্ত ভালো কাজ করেছে যে মৃত মানে জীবন্ত মানুষ, তাদের মৃত বলে নাম ডিলিট করে দেওয়া হয়েছিল, কয়েকজনকে র্যাম্পে হাঁটিয়েছিল। যদিও অনেকেই বলছেন যে এটাও একটা আইপ্যাকের একটা সাজানো ছিল, ইচ্ছে করে 2-4টে নামকে ডিলিট করিয়েছিল যাতে পরে দেখানো যায় যে ঠিকঠাক লোকের নাম ডিলিটেড হয়ে যাচ্ছে। আমি সেই তর্কে যাচ্ছি না। আমি বৈশাখার কাছে অনুরোধ করছি, একবার দ্বিজেনবাবুকে র্যাম্পে হাঁটান। যে দ্বিজেনবাবু সল্টলেকে ভোটটা দিয়েছিলেন, গান গাওয়াতে হবে না, খালি র্যাম্পে একবার ওনাকে এনে জীবিত ভোটার তো ভোট দিয়েছিলেন তো, যাদবপুরে যে 20,000 মানুষের নাম ডিলিট হয়েছিল, 20 জনকে র্যাম্পে হাঁটান, 20 জনকে র্যাম্পে হাঁটান। আপনারা করিয়েছিলেন। ওই বৈষ্ণবদা যে এই লেখার যে স্ক্রিপ্টটা নিয়ে আসে না, ওই প্রতীক যে নিজে ইডি মামলায় ঘেটে আছেন বলে ওদের ঠিকঠাক তথ্য দিচ্ছে না। এই যে প্রথম কথা হচ্ছে, উনি বলছেন কারচুপির কথা। বিহারে কোথায় বলা হয়েছিল যে সুপ্রিম কোর্ট বলেছে যে আপনি ভোটার সংখ্যা আপনাদের যে বাদ দিয়েছে কমাতে হবে? স্বাভাবিক নিয়মে অ্যাডিশন ডিলিশন হবেই। প্রতিটা নির্বাচনের আগে প্রতিবার আমরা এই যতগুলো আমাদের উপনির্বাচন হয়েছে প্রতিবার স্বাভাবিক নিয়মে নাম বাদ গেছে। আচ্ছা, এটা একটা অন্য দিক গেল। আর দ্বিতীয় বিষয়টা হচ্ছে, বিজেপি বিরোধী জোট স্বাভাবিকভাবে আপনারা ইন্ডি জোটে আছে, একরকম কথা বলবেন, এক সুরে গাইবেন, কিন্তু যেখানে যেখানে বিজেপি জেতেনি সেখানে তাহলে কারচুপি হয়নি। আমাকে এই লজিকটাই বুঝতে পারি না। যেখানে বিজেপি জেতে সেখানে কারচুপি হয়, সেখানে সব রকম নির্বাচন কমিশন, ইভিএম সব কিছু দোষ হয়ে যায়। কিন্তু যেখানে যেখানে বিজেপি জেতে না, হেরে যায়, সেখানে কিন্তু ইভিএম ঠিক,
বেশ 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 আবারও আলোচনা আমরা আসবো, তবে যেরকম আজকে এসআইআর এর যে তালিকা প্রকাশ হলো, অর্থাৎ চূড়ান্ত তালিকা প্রকাশ হচ্ছে, সেখানে চমকটা কোথায় রয়েছে? অর্থাৎ শুরুতেই যেরকম বলছিলাম যে হেভি ওয়েট কেন্দ্র, নজর কাড়া কেন্দ্রগুলিতে কত কত নাম বাদ পড়েছে, এই প্রতিবেদন আপনাদের সামনে রাখবো, দেখুন। এসআইআর অপেক্ষার অবসান। এসআইআর এর পর শনিবার প্রথম ধাপে পশ্চিমবঙ্গের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এসআইআর এ আপাতত 63 লক্ষের বেশি নাম বাদ গেছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। সেই সঙ্গে এ রাজ্যের হাই প্রোফাইল বিধানসভা কেন্দ্রগুলোর পরিসংখ্যানও সামনে এনেছে নির্বাচন কমিশন। কি দেখা যাচ্ছে সেখানে? প্রথমেই মুখ্যমন্ত্রী বিধানসভা কেন্দ্র ভবানীপুর। নির্বাচন কমিশনের শনিবারের পরিসংখ্যান অনুযায়ী চূড়ান্ত তালিকায় ভবানীপুর কেন্দ্রে বাদ পড়েছে 2342 জনের নাম। এর আগে খসড়া তালিকায় ভবানীপুর কেন্দ্রে নাম বাদ পড়েছিল 44,787 জনের, অর্থাৎ ভবানীপুর কেন্দ্রে বাদ পড়েছে মোট 47,129 জনের নাম। এই কেন্দ্রে বিবেচনাধীন ভোটারের সংখ্যা 14,154। 2021 সালের বিধানসভা ভোটে মুখ্যমন্ত্রীর জয়ের ব্যবধান ছিল 58,835। ওনাকে জেতানোর মতো ভোটার ভবানীপুরে নেই। এসআইআরে পরিষ্কার। এবার নজর রাখবো বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিধানসভা কেন্দ্র নন্দীগ্রামের দিকে। চূড়ান্ত তালিকায় নন্দীগ্রাম কেন্দ্রে বাদ পড়েছে 397 জনের নাম। খসড়া তালিকায় নন্দীগ্রাম কেন্দ্রে বাদ পড়েছিল 10,599 জনের নাম, অর্থাৎ নন্দীগ্রাম কেন্দ্রে মোট 10,996 জনের নাম বাদ গেছে। 2021 বিধানসভা ভোটে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে শুভেন্দু অধিকারীর জয়ের ব্যবধান ছিল 1,956। নির্বাচন কমিশনের ইচ্ছায় হচ্ছে, ফলে নির্বাচন কমিশন গোটাটা বিজেপির ইচ্ছায়, তারা কর্তার ইচ্ছায় কর্ম। ফলে নন্দীগ্রামের ক্ষেত্রে যে ইনস্ট্রাকশন, সেটা অন্য জায়গার ক্ষেত্রে সেই ইনস্ট্রাকশনটা হচ্ছে না। ফলে নন্দীগ্রামে অন্যরকম দেখা যাচ্ছে, ওখানে বিজেপি যেটা করলে সুবিধা, নির্বাচন কমিশন ওখানে সেটা করছে। এবার কলকাতা বন্দর। পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিমের বিধানসভা কেন্দ্র। চূড়ান্ত তালিকায় এখানে 1083 জনের নাম বাদ গেছে। এর আগে খসড়া তালিকায় এখানে 63,730 জনের নাম বাদ গিয়েছিল, অর্থাৎ কলকাতা বন্দর কেন্দ্রে মোট নাম বাদ গেছে 64,813 জনের। ওরা যতই ফন্দি করুক, অমিত শাহ যতই মুর্শিদাবাদের মানুষকে ভয় পাক, যতই ওরা আমাদের বাঙালির ভোটার কাটুক, বাংলাকে কাটতে পারবে না। অ্যাডজুডিকেশনের মধ্যে দিয়েই আমরা ভারতীয়, আমরা প্রমাণ করব, এবং আমি আদালতকে বিশ্বাস করি। তৃণমূল বিধায়ক নয়না বন্দ্যোপাধ্যায়ের কেন্দ্র চৌরঙ্গী। এখানে চূড়ান্ত ভোটার তালিকায় 2,748 জনের নাম ডিলিটেড। আগে খসড়া তালিকায় এই কেন্দ্রে 74,553 জনের নাম বাদ গিয়েছিল, অর্থাৎ মোট বাদ গেছে 77,301। প্রথম দফায় 58 লাখ, তারপরে অ্যাবসেন্ট ইত্যাদি মিলে প্রায় 5-6 লক্ষ। এই করে 63-64 লক্ষ তো বাদ গেছে, বাকি 65 লক্ষ বিবেচনায় গেছে। আমার কাছে অফ দ্য রেকর্ড একটা তথ্য আছে, কিন্তু সেটা আমি বলছি না। এবার বালিগঞ্জ। চূড়ান্ত তালিকায় বালিগঞ্জে বাদ গেছে 510 জনের নাম। খসড়া তালিকায় এই কেন্দ্রে 65,170 জনের নাম বাদ গিয়েছিল, অর্থাৎ মোট বাদ যাওয়া ভোটারের সংখ্যা 65,680। রুমা পাল, বিটন চক্রবর্তী, শিবাশিস মৌলিক, এবিপি আনন্দ। দেখুন, সর্বোচ্চ আদালত অর্থাৎ সুপ্রিম কোর্ট একেবারে স্পষ্ট করে দিয়েছে এসআইআর হবেই, এবং তা মসৃণভাবে করতে হবে, আর কোনো রকম কোনো অজুহাতেই এসআইআর আটকানো যাবে না। আমি বিশ্বনাথদার কাছে আসবো। বিশ্বনাথদা, আজকে চূড়ান্ত তালিকা নয়, প্রাথমিকভাবে চূড়ান্ত তালিকা, এই কারণেই বলছি আমরা বারবার, কারণ এখনো 60 লক্ষের ভবিষ্যৎ ঝুলে রয়েছে। কি হবে আমরা জানি না, কিন্তু এই যে 116 দিনের লড়াই, টান টান উত্তেজনা, আমি বলছি এই যে ভোটার তালিকা, এটা কি শুদ্ধ ভোটার তালিকা আমরা পেলাম? আপনার কি মনে হয় এই তালিকা কি আগামী দিনে মানে ভোটে গেম চেঞ্জার হতে পারে? দেখো, আমি কয়েকটা ফিচার্স তুলে ধরছি। আমি এতক্ষণ আমি এই কাজটাই করছিলাম। সেটা হলো, এক হলো যে আমরা এসআইআর এর হোক, এটা যারা চাইছিলাম যে একজনও জানি যোগ্য ভোটারের নাম বাদ না যায় এবং একজনও জানি অযোগ্য ভোটার নাম না থাকে। ইলেকশন কমিশন কিন্তু বহু বছর ধরে তামিলনাড়ু থেকে শুরু করে পশ্চিমবঙ্গ, গুজরাট, যেখানেই এসআইআর এখন করলো, পরিষ্কার প্রচুর বেনজল ছিল, সেটা কিন্তু প্রমাণিত হয়েছে এসআইআর এর মাধ্যমে। এটা নিয়ে কোনো বিতর্ক নেই। দ্বিতীয় যে বিষয়টা তোমাকে বলতে চাই, সেটা হলো যে আমাদের এই এসআইআর এর যে আজকে ফলাফল দিল, ফলাফলে আমি বলবো তাতে কিন্তু অঙ্কের বিচারে বিজেপিকে আমি এগিয়ে রাখবো, কিন্তু রসায়নের নিরিখে তৃণমূল অনেক এগিয়ে। ফলে অঙ্ক, ম্যাথমেটিক্সটা অবশ্যই অনেকটাই অ্যাডভান্টেজ অবস্থা বিজেপির, কিন্তু কেমিস্ট্রিতে, রাজনৈতিক কেমিস্ট্রি অনেক গুরুত্বপূর্ণ বিষয়, সেটাতে তৃণমূল কংগ্রেস অনেক এগিয়ে, মাঠে ময়দান রাজনীতি যেভাবে করেছে। থার্ড যেটা বলবো সেটা হলো যে শহরাঞ্চল, বিশেষ করে কলকাতা
উত্তর কলকাতাতে 4 লক্ষ, দক্ষিণ কলকাতাতে প্রায় 2.5 লক্ষ, 6.5 লক্ষর মতো নাম বাদ দেওয়া, দক্ষিণ 24 পরগনায় প্রায় 9 লক্ষর কাছাকাছি এবং উত্তর 24 পরগনায় 7 লক্ষ। এই এন্টার জোনটাতে যে একটা ব্যাপক পরিমাণে বেনজল ছিল সেটা দিনের আলোর মতন পরিষ্কার। তুমি দেখো দুটো তিনটে সংখ্যা তুমি শুধু যোগ করো, 24 লক্ষ মৃত নাম বাদ গেছে, 19,60,000 মতন যারা স্থায়ীভাবে চলে গেছে তাদের নাম বাদ গেছে, আর থার্ড হলো প্রায় 7 লক্ষর কাছাকাছি অ্যাবসেন্টি, নানা ক্যাটাগরি অ্যাবসেন্টি ভোটার। এইটাই ধরলে তো 50 লাখ ছাড়িয়ে যায়। ফলে বুঝতেই পারছো যে ভোটের মধ্যে কতটা জল ছিল। থার্ড যে বিষয়টা আমি বলবো যে মতুয়াগণ নিয়ে সবাই কনসার্ন এবং নানা ব্যক্তি নানা মত দিয়েছেন। যেমন মমতাওয়ালা ঠাকুর বলছেন যে 90% মতুয়াদেরই নাম বাদ গেছে। ব্যাপারটা কিন্তু তা নয়। 7.6% যে নাম বাদ গেছে, তুমি যে কয়েকটা ফিগার বলি তোমাকে, বাগদাতে সবচেয়ে বেশি বাদ গেছে 15,303 জনের, কল্যাণীতে 9,037 জনের, বনগাঁ উত্তরে 7,926 জনের। এইভাবে আমি যদি বলতে থাকি তাহলে তোমাকে আমি যেটা বলতে চাই যে প্রায় গড় যে ভোটার বাদ গেছে 7.6%, তার থেকে একটু বেশি এই মানে মতুয়াগড়ে কিন্তু নাম এখন পর্যন্ত বাদ গেছে। তবে বিরাট সংখ্যক নাম কিন্তু মানে তোমার যে 60 লক্ষ আছে তার মধ্যে একটা বড় অংশ কিন্তু আছে মতুয়াগড়ে, মতুয়াদের নাম আছে। অবশ্যই যেটা ভেরিফিকেশনের পরে চূড়ান্ত বোঝা যাবে। যে সংখ্যালঘু মুসলমান কেন্দ্রগুলোকে নিয়ে সবাই মানে শুভেন্দু অধিকারী বলছিল 1 কোটি বাদ যাবে, কিন্তু ফিগার কি বলছে? ফিগার দেখো, হারোয়া একটা সংখ্যালঘু প্রধান এলাকা, সেখানে কিন্তু মাত্র 1214 জন চূড়ান্ত তালিকাতে বাদ যাওয়া এখন পর্যন্ত, তবে প্রচুর পরিমাণে কিন্তু রিভেরিফিকেশনে আছে। একইভাবে তোমাকে আমি বলতে চাই উলুবেড়িয়া দক্ষিণ এই মুহূর্তে 473 জন, কিন্তু বিরাট সংখ্যক রিভেরিফিকেশনে আছে। ভাঙড়ে মানে খুব অল্প সংখ্যক নাম বাদ গেছে, রিভেরিফিকেশনে আছে। ভগবান গোলা থেকে শুরু করে আমডাঙ্গাতে 7,558 জনের নাম যে বাদ যাচ্ছে, সেটা এভারেজ নাম বাদ যাচ্ছে, কিন্তু রিভেরিফিকেশনে কিন্তু মুসলিম এলাকার বিরাট সংখ্যক কিন্তু ভোটাররা রয়েছে। অর্থাৎ যে 60 লক্ষ ভোটারদের নথি এখন যাচাই করবে বিচার বিভাগ, সেখানে কিন্তু একটা বড় সংখ্যক মুসলমান মানুষ কিন্তু আছে। সেই সংখ্যাটা আমি যেটা না বিশ্বনাথ দা, সেক্ষেত্রে আপনি বলছেন এই রিভেরিফিকেশনটা অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হতে পারে, বিরাট গুরুত্বপূর্ণ বিষয়। এবং আর কয়েকটা বৈশিষ্ট্য তোমাকে একটু ছোট্ট করে বলে দিই। একটা হলো যে যতই পশ্চিমবাংলার পশ্চিম প্রান্তে গেছো তুমি, ধরো পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর বা পূর্ব মেদিনীপুর, এখানে কিন্তু মানে নাম বাদ যাওয়ার পরিমাণটা অনেক কম, কারণ এখানে অনুপ্রবেশ বা মাইগ্রেন্ট কম পরিমাণে হয়েছে। ফলে এই পশ্চিমাঞ্চলটা কিন্তু তুলনামূলকভাবে মানে এসআইআর এর বিরাট ইমপ্যাক্ট পড়েছে এমন ভাবা কোনো কারণ নেই। এখানেই তো প্রশ্ন, তাহলে এর সুবিধা বা ডিভিডেন্ড সেটা কে পাবে? আমি তোমাকে বলছি যে দেখো, মৃত নাম, ভুয়ো নাম বা মানে যে নামগুলো বাদ গেছে, মানে একদম পরিষ্কার যে 63 লক্ষ নাম বাদ গেছে, এই নামগুলো যদি ভোটার তালিকায় থাকতো, যে যখন শাসন ক্ষমতায় থাকে তার সুবিধে হয়। অর্থাৎ এই বিকেলবেলা এই ভোটারদেরকে, এই দ্বিজেন বাবুর মতন ভোটারদেরকে, মৃত ভোটার, বেনামে ভোটার, অবৈধ ভোটার, তাদের এগেইনস্টে ভোট পড়ে এবং মেশিনারিটা যেহেতু শাসক দলের থাকে, প্রশাসন শাসক দলের পক্ষ হয়ে কাজ করে অনেক ক্ষেত্রে, এবং সংগঠন শাসক দলের থাকে যতক্ষণ ক্ষমতায় থাকে, ফলে তারা কিন্তু এই ভোটগুলো দিয়ে দেন। মানে এই যে নামগুলো বাদ গেল, সেই কারণে আমি বললাম মানে অঙ্কের বিচারে অ্যাডভান্টেজ বিজেপির থাকবে, কিন্তু কেমিস্ট্রি শেষ পর্যন্ত অঙ্ক কাজ নাও করতে পারে, কারণ মাঠে ময়দানের রাজনীতি, আবেগের রাজনীতি মমতা বন্দ্যোপাধ্যায় যেটা করেছেন তার ফসল কিন্তু তিনি নিতে পারেন কিনা সেটাই এখন দেখার। ফলে অঙ্ক একদম কি হবে, আর 2 মাসের মধ্যে ভোট, তখনই গোটা বিষয়টা পরিষ্কার হয়ে যাবে। আমি এখান থেকে বৈশ্বনাথদার কাছে যাব। বৈশ্বনাথদা, মানে এই যে একের পর এক নাম বাদ যেটা বারবার ধরে বলা হচ্ছে, এখানেই তো বিরোধীরা অভিযোগ করছে যে এই যে ভুতুড়ে ভোটার বলুন বা এই যে অনুপ্রবেশকারী, এটাই তো তৃণমূলের ভোট ব্যাংক। মানে একটা মিথ্যে বারবার বলে সেটাকে সত্যি করে চেষ্টা করলে তো হবে না। এই যে নামগুলো বাদ গেছে, এই যে বলছে মৃত লোক আর ডেড ভোট আর লেফট ভোট, যেটা আমরা আগে সায়েন্টিফিক দিকিং বললাম বলে শতরূপ বললো, আপনি তো এতদিন ধরে সংবাদ মাধ্যমে কাজ করছেন,
আপনারা কি পেরেছেন পার্ট নাম্বার সিরিয়াল নাম্বার দিয়ে যারা ভোট দেয়নি সে তাদের, আমরা তো এভিডেভিট করে সে সমস্ত মানুষকে দিয়েছিলাম কোর্টে যখন মামলা হয়েছিল যে আমরা ভোট দিইনি, অথচ আমাদের ভোট ফেলে দিয়েছিল তখন সিপিএমের লোকেরা। দেখুন মিথ্যে কথা বলে কিন্তু এটা করা যাবে না। আমি আপনাকে আবারও বলছি, গতবারে 8 দফায় নির্বাচন হয়েছে, 2 লক্ষ আধা সামরিক বাহিনীকে নামানো হয়েছিল এবং মাছি গলতে দেওয়া হয়নি, প্রধানমন্ত্রী ডেলিভেশন। না বৈশ্বনাথ, তাহলে আপনি মনে করছেন এই যে 63 লক্ষের নাম বাদ গেল তার মধ্যে অনেক ভুয়ো ভোটার ঢুকে রয়েছে? এই 63 লক্ষ লোক আগের বার ভোট দিয়েছিল কিনা আপনারা পারগুন, আপনাদের এত বড় মেকানিজম আপনারা দেখান না যে ডেড ভোটারকে ভোট এই কি সরকার রয়েছে, প্রশাসন রয়েছে, বৈশ্বনাথ দা, সংবাদ মাধ্যমের মেকানিজম নিয়ে আপনি বলছেন সরকার প্রশাসন রয়েছে, স্ট্রং মেকানিজম আপনারা বলেন যে এই যে একটা কথা ডেড বলবো, ভোটার দেখুন, ডেড কোনো ভোটারকে সংবাদ দিয়ে মাধ্যমের ভোট আর্কাইভে করানো না? হচ্ছে, এই যুক্তিটা ও বৈশাদা হয়ে গেল। আমি বলছি কি না, বৈশাদার একটা কথা আমি একমত যে একটা মিথ্যেকে বারবার বললেও সেটা সত্যি করে দেওয়া যায় না। যে এটা বুঝতে পেরেই তৃণমূল এখন আর মমতা ব্যানার্জির ছবির তলায় শব্দতার প্রতীক লেখা বন্ধ করে দিয়েছে। যাকে আমি যেটা বলছিলাম, কোনো সংবাদ মাধ্যমের কাছে তো কোন বুথে কে ভোট দিয়েছে নামের তালিকা থাকার কথা না। ভোট হয়ে যাওয়ার এত বছর পরে, 1-1.5 বছর পরে লাস্ট ভোটটা আমাদের লোকসভায় হয়েছে। কিন্তু যেটা ঘটনা, আমি এর আগে উদাহরণ দিলাম, একদম পার্ট নাম্বার সিরিয়াল নাম্বার দিয়েই সুজন চক্রবর্তী কিন্তু প্রেস কনফারেন্স করে আজ থেকে 2.5 মাস আগে দেখিয়েছেন খালি যাদবপুরে 20,000 মৃত মানুষের ভোট পড়েছে, 20,000 মৃত মানুষের খালি একটা বিধানসভা কেন্দ্রে। এইটা বাস্তবতা, এটাকে অস্বীকার করার কোনো জায়গা নেই। এই আনন্দবাজার পত্রিকায় খবর বেরিয়েছিল দেব যখন প্রথমবার এমপি হলো 2014 সালে, আমার এখনও মনে আছে যে একটা বুথে মৃত মানুষের ভোট পড়েছে তো তুচ্ছ ব্যাপার, আমি ছেড়েই দিলাম। একাধিক এরকম বুথ আছে যেখানে টোটাল ভোটারের থেকে পোল ভোট বেশি হয়েছে, তারপর ইলেকশন কমিশনকে অভিযোগ করার সেটাই তো প্রথম থেকে সবার তো চাওয়া একটাই ছিল যে বৈধ ভোটার থাকুক, অবৈধ নয়। কে কিছু বলতে চাইছে ওয়ান লাইনের আমি নিয়ে নেব, তারপর আমি পরে প্রতিবেদন। শুধুমাত্র দ্বিজেন মুখোপাধ্যায় নয়, আমাদের রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য, তার বাবা মা পর্যন্ত ওই বিধাননগর ভোটেই তাদেরও দেখা গেছে ভোটার মারা যাওয়ার পরেও তারা দিব্যি এসে ভোট দিয়ে গেছেন। আর উনি বলছেন মিথ্যেকে সত্যি বললে হবে না, সত্যিকে মিথ্যে বলে হবে না। আসলে এরা দিনে দুপুরে এত চুরি করেছে, এদের খেয়াল নেই যে কোনটা সত্যি কোনটা মিথ্যে, এদের নিজেদের কাছে গুলিয়ে গেছে। আর একটা কথা শতরূপ বলছিল না খানিকক্ষণ আগে যে রোহিঙ্গাদের তালিকা, আরে এই যে এতগুলো মানুষ বাদ গেল আর রোহিঙ্গাদের তালিকা কোথায় সেটা তৃণমূলকে জিজ্ঞেস করো। তারা তো প্যাকেজ দিয়ে, পুনর্বাসন দিয়ে তারা সারা জায়গায় ছড়িয়ে দিয়েছে। শেখ সাদ রাডি থেকে শুরু করে লাভলি খাতুন যে অনুপ্রবেশকারী, তাকে জনপ্রতিনিধি বানিয়েছে কে? তৃণমূল কংগ্রেস। এটার উত্তর আমার মনে হয় শতরূপ তুমি তৃণমূলকে জিজ্ঞেস করলে উত্তরটা দিতে পারবে। সোনালী বিবিকে কারা পাঠিয়েছিল বাংলাদেশের? আরে আপনি লাভলি খাতুনটা বলুন না, অন্তঃসত্ত্বা মহিলাকে কে পাঠিয়েছিল? সোনালী বিবিকে বিজেপি পাঠিয়েছিল। একজন অন্তঃসত্ত্বা মহিলাকে কত বড় নির্দয় হয়ে এই বিজেপি পার্টি এটা করতে পারে? একজন অন্তঃসত্ত্বা মহিলাকে বাংলাদেশে ফরেনার অ্যাক্ট দিয়ে তাকে পুশব্যাক করে পাঠিয়ে দিল। আর টিভিতে এসে চ্যানেলে এসে চিৎকার করলে হবে? সোনালী বিবিকে কে বললো? সোনালী বিবি হারুন খানের নাম যদি উঠে আসে তখন সোনা পাপ্পুর নামও উঠে আসবে যে কেন এদের ধরতে পারে না পুলিশ। এর মধ্যে বারবার তো এই আলোচনায়, অর্থাৎ এসআইআর এর প্রাথমিক চূড়ান্ত তালিকা যে প্রকাশ হলো সেই আলোচনায় বারবার মুসলিমদের কথা উঠে আসছে মতুয়াদের কথা। উত্তর 24 পরগনা, নদিয়ার একাধিক বিধানসভা কেন্দ্রে এই মতুয়া ভোট বড় ফ্যাক্টর। কোথায় কত নাম বাদ গেল আসুন একবার দেখে নিই। শনিবার পশ্চিমবঙ্গে রেজাল্ট আউট হলো এসআইআর এর। নির্বাচন কমিশন জানিয়েছে এখনো পর্যন্ত এসআইআর এ প্রায় 63.5 লক্ষের বেশি নাম বাদ গেছে। নির্বাচন কমিশন সূত্রে পাওয়া জেলাভিত্তিক পরিসংখ্যান অনুযায়ী উত্তর 24 পরগনায় 1,42,297 এবং নদিয়ায় 2,76,000 নাম বাদ গেছে। তাৎপর্যপূর্ণ বিষয় হলো এই দুই জেলার একাধিক বিধানসভা কেন্দ্রে মতুয়া ভোট বড় ফ্যাক্টর। এসআইআর শুরুর পর থেকেই মতুয়ারা দুশ্চিন্তায় ছিলেন, ভোটার তালিকায় তাদের নাম থাকবে তো, তাদের ভোটাধিকার থাকবে তো। এই নিয়ে বিজেপি এবং মোদী সরকারের বিরুদ্ধে ক্ষোভও উগরে দিয়েছিলেন অনেকে। এই প্রেক্ষাপটে শনিবার প্রথম ধাপে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর বনগাঁর মতুয়াবাড়ির সদস্য এবং বিজেপি সাংসদ শান্তনু ঠাকুরের মুখে শোনা গেছে আশ্বাস। কার নাম বাদ যাবে কি হবে সেটা আমরা বলতে পারবো না, সেটা আমাদের বলারও কথা নয়। তবে এটুকু অ্যাসুরেন্স দিতে পারি কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে 2024 সালের 31 ডিসেম্বর পর্যন্ত যারা এসছে তাদের কাউকে ভারতবর্ষ থেকে বাইরে পাঠানো হবে না। এই প্রেক্ষাপটে অনেকে আবার মনে করিয়ে দিচ্ছেন এসআইআর আবহে মতুয়ারা যখন দুশ্চিন্তায় তখন এই শান্তনু ঠাকুরই ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছিলেন। 50 লাখ রোহিঙ্গা মুসলমান, বাংলাদেশি মুসলমান, পাকিস্তানি মুসলমান যদি বাদ যায়, তার মধ্যে 1 লাখ যদি আমাদের সমাজের মানুষকে একটু স্টপ থাকতে হয়, ভোট দেওয়ার জন্য বিরতি থাকতে হয়, তাহলে কোনটা লাভ? এখন তার আশ্বাস নিয়ে পাল্টা কটাক্ষ করতে ছাড়েনি তৃণমূল। পশ্চিমবাংলায় যেখানে যেখানে মতুয়া অধ্যুষিত এলাকা
সেখানে প্রায় 90% মতুয়াদের ভোট কাটা গেছে, যারা ওপার বাংলা থেকে এসছে। এটা আগের থেকেই আমরা বলে এসেছি যে এই এসআইআরে সব থেকে যদি বাদ যায় সেটা মতুয়ারাই বাদ পড়বে। আর আজকে সেটা সত্য হয়ে গেল, আর প্রমাণ হয়ে গেল যে মতুয়াদের ভোটটা নেওয়ার সময় আজকে তারা নিল, কিন্তু আজকে ভোটটা কেটে দেওয়ার সময় সেই মতুয়াদের ভোটটা কেটে দিল। এতদিন ধরে যে আশ্বাস শান্তনু ঠাকুর দিয়ে এসছিল যে আমরা ভোট করে দেবো, আমাদের এখানে মতুয়া কাট করলে তোমাদের কোনো ভয় নেই, আজকে সেই শান্তনু ঠাকুর আজকে তার পুরো ভোট পাল্টে গেছে একেবারে। পশ্চিমবঙ্গে প্রায় 2,87,00,000 মানুষ নমশূদ্র সম্প্রদায়, যার সিংহভাগই মতুয়া। মতুয়াদের একটা বড় অংশই হলো বাংলাদেশ থেকে আসা উদ্বাস্তু। উত্তর 24 পরগনার বনগাঁ এবং নদিয়া জেলার কৃষ্ণনগর ও রানাঘাট, এই 3টি লোকসভা কেন্দ্রে মতুয়া ভোট গুরুত্বপূর্ণ ফ্যাক্টর। রাজ্যে 74টি বিধানসভা কেন্দ্রে মতুয়া ভোটাররা গুরুত্বপূর্ণ ভূমিকা নেন। এসআইআর নিয়ে এই তুমুল হট্টগোলের মধ্যে মতুয়া ভোট এবার কোন দিকে যাবে সেটাই দেখার। রুমা পাল ও সমীরণ পালের রিপোর্ট, এবিপি আনন্দ। আমি এখান থেকে রাজাগোপাল বাবুর কাছে যাবো। রাজাগোপাল বাবু, এসআইআর ঘোষণা হওয়ার পর থেকে মতুয়ারা তারা যথেষ্ট আতঙ্কে ছিলেন যে তাদের নাম এসআইআর তালিকায় থাকবেন কিনা, তারা ভোট দিতে পারবেন কিনা, তাদের ভবিষ্যৎ তাদের কি হবে। কারণ এর সঙ্গে নাগরিকত্ব কোথাও গিয়ে একটা জড়িয়ে রয়েছে। তারা বলছিলেন, মানে দেওয়া হচ্ছিল, রাজনীতিতে সেটা চেষ্টা করা হচ্ছিল। তারা মনে করছিলেন যে তাদের নাগরিকত্ব থাকবে না, তারা আর ভোট দিতে পারবেন না। কিন্তু এই যে আজকে চূড়ান্ত তালিকা প্রকাশিত হলো, যা যা নাম বাদ গেল একদম আমরা প্রতিবেদনে তুলে ধরলাম। এখনো 60 লক্ষ তাদের ভাগ্য নির্ধারণ এখনো ঝুলে রয়েছে। আমরা জানি কি হবে, আমরা জানি না। কিন্তু বিজেপির বারবার বলা হয় যে বিজেপির কাছে কিন্তু এটা একটা বড় ফ্যাক্টর এই মতুয়া ভোটটা, কারণ অধিকাংশ তারা বলেন যে মতুয়া ভোট তাদের দিকেই রয়েছে। তো এক্ষেত্রে কি মনে হয় এসআইআর মতুয়াদের ভোটের ক্ষেত্রে কতটা ফ্যাক্টর হতে চলেছে, মানে ডিভিডেন্ড কে পাবে, কি মনে হয় আপনার? দেখুন, একটু গুছিয়ে বলি। দেখলাম তৃণমূল কংগ্রেসের যিনি স্পোকসপারসন তিনি বলছেন যে বাদ যে গাছে যারা গত নির্বাচনে ভোট টোট দেয়নি, উনি ভবানীপুরের জন্য বলছিলেন, সেখানে 47,000 নাম বাদ গেছে। ভবানীপুরের যে উপনির্বাচন হয়েছিল যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় জিতেছিলেন, 88,000 লোক ভোট দেয়নি। আচ্ছা, এটা একটা দিক। আমি কতগুলো বলছি একটু ফলো করবেন। গত 21-এর নির্বাচনে, বিধানসভা নির্বাচনে 1,08,00,000 লোক ভোট দেয়নি। এটা ফ্যাক্ট, চেক করে নিতে পারেন যে কেউ। এখন বলা হচ্ছে যে যারা গত নির্বাচনে ভোট দেননি তারা কোনোভাবেই বাংলায় নেই বা অ্যাবসেন্টি বা ডেড। তাই যদি হয় তাহলে তো যে নামগুলো বাদ যাচ্ছে তাহলে এতদিন তো চেঁচাবার প্রয়োজন ছিল। এখন এই যখন যুক্তিটা দেওয়া হচ্ছে তখন তো চেঁচাবার প্রয়োজন ছিল। এরপরে যেটা আমি বলতে চাই সেটা হচ্ছে যে বলছেন যে যারা শাসক তৃণমূল কংগ্রেস করে তাদের নাম নাকি বাদ যাচ্ছে। আমি একটু জানতে চাই, বৈশ্বনাথ দা আমার খুব কাছের মানুষ, বলতেও পারবেন হয়তো, এমন কোনো এআই টেকনোলজি আছে বা প্যাগাসাসকে নিয়ে আপনারা এত কথা বলেন, যা দিয়ে ধরা যায় কোন ভোটার কাকে ভোট দেবে। এইটা যদি আমাকে জানান তাহলে বুঝবো এই টেকনোলজি ব্যবহার করা হয়েছে। যেটা করা যায় সেটা হচ্ছে যে সংখ্যালঘু নাম আর সংখ্যাগুরু নামের থেকে বোঝা যায় কে কোথায় রয়েছে, কিন্তু সংখ্যালঘুর নাম কিন্তু সেভাবে সংখ্যালঘু অঞ্চলে বাদ যায়নি। সুতরাং বোঝা যাচ্ছে যে একটা নির্দিষ্ট মানুষকে টার্গেট করা হচ্ছে বলে যারা এতকাল বলছিল সেগুলো কিন্তু ভুল প্রমাণ। এখন মতুয়া নিয়ে যে প্রশ্নটা করলেন, হ্যাঁ, মতুয়াদের একটা বড় অংশ তারা বাংলাদেশ থেকে এসেছে, তাদের অধিকাংশরই মানুষেরই নাগরিকত্ব সেটেলড হয়নি। এখন যতক্ষণ না নাগরিকত্ব সেটেলড হচ্ছে ততক্ষণ তারা কিন্তু ভোট দিতে পারেন। আইন সেটা সুপ্রিম কোর্টও বিভিন্ন কোর্টও বলে দিয়েছে, আগে আপনারা সিটিজেনশিপ হন তারপরে দেখা যাবে। এখন এ প্রসঙ্গে বলা দরকার যে আমাদের যে সিএএ তৈরি হয়েছে সেখানে পরিষ্কার বলা হয়েছে পার্শ্ববর্তী দেশ থেকে যারা হিন্দু মানে ইন্ডিক রিলিজিয়ান যারা যেগুলো আছে সেখানে তারা যদি আসে, হ্যাঁ, তাদেরকে কিন্তু অটোমেটিক্যালি সিটিজেনশিপ দেওয়া হবে। এখনও পর্যন্ত সেটা নানান কারণে ঘটেনি বোধ হয়, কিন্তু ঘটে যাবে। আইন তো করে দিয়েছে, এই আইনের অধিকার তো যারা আছে মতুয়ারা সবারই পাওয়ার কথা আছে। সুতরাং মতুরা, জানি না মতুয়ারা এই নির্বাচনে ভোট দিতে পারবেন কি না, সেটা নির্বাচন কমিশন কী করে, নির্বাচন করতে হাত পাবে না, কিছু করার নেই। কিন্তু আগামী দিনে যে ভোটটা পাবেন, সিএএ আইন যদি প্রয়োগ হন তারা সিটিজেন হবেন, সিটিজেন হয়ে গেলেই আর তো ভোটের কোনো বাধা থাকবে না। সুতরাং মতুয়াদের যে দুঃখ যন্ত্রণা, হ্যাঁ, তারা অন্য দেশ থেকে এসেছেন, ভারতবর্ষের নাগরিক, তারা আইনত করেননি। অনেকে বলেছেন তুমি তো ভোট দিচ্ছিলে বেআইনিভাবে, এখন ওইভাবেই দেবে।
এইটাই তো বিপদ হয়ে গেছে। তারা যদি সিএ অনুযায়ী অ্যাপিল করতেন, আমি জানি না করেছেন কি না করেছেন, জানি না কি হয়েছে বলতে পারবো না, কিন্তু সিএ আইনটা স্পষ্ট, সেখানে পরিষ্কার বলা আছে যে হিন্দুরা বা ইন্ডিগ্রিজিয়ানের যারা আছে তারা ভারতবর্ষে যদি আসে তাহলে প্রত্যেককেই নাগরিকত্ব পাবে। আইনটা যতদিন থাকবে, যদি সরকার তুলে নেয় অন্য ব্যাপার, আইন যতক্ষণ রয়েছে তো দুশ্চিন্তার তো কোনো কারণ নেই। আমরা নানান কারণে কোনো একটা ভোট মিস হয়েছে, আমার জীবনে বহুবার আমি ভোট দিতে পারিনি। অর্থাৎ রাজাগোপাল দা, আপনি বলছেন যে এই দুশ্চিন্তার কোনো কারণ নেই এবং দুশ্চিন্তা আশঙ্কার এই যে ন্যারেটিভটা বা দৃশ্যকল্পটা সেটা সম্পূর্ণভাবে তৈরি করছে রাজনৈতিক দলগুলো, বিশেষ করে বিজেপি। কেন আমি এই কথা বলছি, কারণ তৃণমূল বলছে, আমি এখানে আসবো কেয়ার কাছে, যে একেবারে তুমি শুনলে মমতা ঠাকুর তিনি বললেন যে 90% মতুয়া ভোটার তারা বাদ চলে গেছে এই তালিকা থেকে, কিন্তু শান্তনু ঠাকুর আজকে পর্যন্ত তাদেরকে আশ্বস্ত করে যাচ্ছেন যে কারুর নাম বাদ যাবে না, সবাই ভোটার তালিকায় থাকবেন। প্রথম কথা বলি, মানে কিসের বেসিসে এটা বলা হচ্ছে? মমতা বালা ঠাকুর যেটা বলেছেন তাতে সর্বৈব মিথ্যা কথা বলেছেন, সেটা তো বিশ্বনাথ দাই বললেন। আমি তো রাজনৈতিক দলের কর্মী, আমার দলের হয়ে আমি এসেছি, আমি তো স্বাভাবিক বলবোই, কিন্তু আজকে বিশ্বনাথ দা তিনি তো বলেই দিলেন যে মমতা বালা ঠাকুর যেটা বলছেন একদম সর্বৈব, উনি বাড়িয়ে চাড়িয়ে রং টং মাখিয়ে সব কিছু বলছেন, স্বাভাবিক ভয়ে চড়ানোর চেষ্টা করছেন। মমতা বালা ঠাকুর বরং উত্তর দিন না যে এই যে যারা মতুয়া তাদেরকে কিছু কিছু ক্ষেত্রে ভয় দেখিয়ে মিথ্যা কথা বলিয়ে তাদেরকে কেন বলা হয়েছিল যে তোমরা সিএ এর ফর্ম ভর্তি করবে না, তাদেরকে কেন বলা হয়েছিল, তাদেরকে মিথ্যা কথা ছড়ানো হয়েছিল যে সিএ ফর্ম ভর্তি হলে তোমাদের নাগরিকত্ব চলে যাবে, সব সুবিধা যেগুলো পাচ্ছ সেগুলো চলে যাবে। যেখানে মাননীয় প্রধানমন্ত্রী এবং মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী স্পষ্ট বলেছেন যে যারা শরণার্থী পশ্চিমবঙ্গে যারা এসেছেন, তারা ভোট দিতে পারবে না, যদিও সেটা বলার কথা নয়, কিন্তু সেই আশ্বাস হয়নি। মতুয়াদা নিজে বলেছে, অন ক্যামেরা বলেছেন যে আমরা সেই আশ্বাস পেতে চেয়েছিলাম। দেশের স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, দেশের প্রধানমন্ত্রী বলেছেন, কিছুদিন আগে যখন প্রধানমন্ত্রী এসে তিনিও বলেছেন এবং স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন দর্তহীনভাবে। না, প্রধানমন্ত্রী এসেছিলেন, অডিও বার্তা স্পষ্ট বার্তা ছিল না, এটা বারবার বলতে হচ্ছে। একদম বলেছেন, একদম মতুয়াদের প্রশংসা করেছেন, অবদানের কথা বলেছেন, উত্তরবঙ্গ তাদের নিয়ে সুনির্দিষ্ট কোন কথা আশ্বাস, এই যে বারবার করে মতুয়ারা তো আশ্বাসটাই পেতে চাইছেন, সেটা কিন্তু পাননি। হ্যাঁ, এবার একদম আশ্বাস দিয়েছেন, তুমি যদি না শোনো সেটা দায়িত্ব আমার নয়, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী। তোমরা শুনতে পেয়েছো, হয়তো তোমরা শুনতে পেয়েছো, আমাদের কানে পৌঁছায়নি। উনি বলেছেন প্রেস বার্তা, যখন উনি কয়েকদিন আগে একটা প্রেস কনফারেন্স করে সেখানেও যখন জিজ্ঞাসা করেছেন, উনি বলেছেন যে যারা শরণার্থী হিসেবে এসছেন অর্থাৎ মতুয়ারা, তাদের নাগরিকত্ব বাদ যাবে না, তারা সমস্ত সবাই ভারতীয়। এবং অবশ্য সিএ যে একদম মানে কেয়াদিরা শুনতে পেয়েছেন, কিন্তু আমরা সাধারণ মানুষরা সত্যি শুনতে পাইনি প্রধানমন্ত্রী কখন তিনি অডিও বার্তায় এই কথা বলেছেন। হ্যাঁ বৈশ্বনাথ দা, একদিকে আমি একটু একদম ঘুরিয়ে বিষয়টা বলছি, একদিকে বিজেপির যেটা বক্তব্য যে ভবানীপুর নিয়ে একদম ভয় পেয়ে গেছেন আপনারা, অন্যদিকে মতুয়াদেরও কোথাও গিয়ে একটা মানে ভয় দেখানোর চেষ্টা করেছেন, কারণ তাদেরকে এই বারবার সিএ নিয়ে যা বোঝানোর চেষ্টা করেছেন তাই তারা সিএ তে আবেদন করেনি, নাগরিকত্ব পাননি। মানে বিজেপি আর কত মিথ্যে কথা বলবে আমি জানি না। আমরা বাংলার ভারতবর্ষের কোনো মানুষ শুনতে পেলাম না যে মতুয়াদের ব্যাপারে কোনো আশ্বাস প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী দিয়েছেন, অথচ বিজেপি জোর গলা এটা মিথ্যাচার করছে। আচ্ছা, এটা কোথায় ঠিক হলো যে বিশ্বনাথ দা, মমতা ঠাকুর মিথ্যে বলে না, বিশ্বনাথ দা সব ঠিক বলেন? এটা এই ধরনের কথা, মিথ্যে কথা যে বলে বলে ওরা চেষ্টা করছে, যেখানে দাঁড়িয়ে কোনো রকম কেউ শুনতে পায়নি, ভারতবর্ষে কেউ শুনতে পায়নি, একা আপনি কি করে শুনতে পেতে পারেন? বরং আপনারা হিন্দুদের মতুয়াদের ভোট কেটেছে, যারা অলরেডি এই দেশের নাগরিক, তাদের আবার আপনি নাগরিকত্ব দিতে বলছেন। আরে এই তো প্রবলেম না, মিথ্যাচার করতে করতে হেরে যান, তাও মিথ্যে কথা বলা শেষ হয় না। খালি নির্বাচনে হারে, যতবার নির্বাচনে দাঁড়ায় ততবার নির্বাচনে হারে। আজ এবার বলতে পারি যতবার সিট পড়ে যায় ততবার সিট পড়ে যায়। আসবো, প্রত্যেকের কাছে আসবো, তার আগে যে প্রতিবেদন রাখবো যে চূড়ান্ত তালিকা প্রকাশ হয়েছে এবং সেটা প্রকাশ হতেই কলকাতা সহ বিভিন্ন জেলা থেকে সামনে আসতে শুরু করেছে অসঙ্গতির অভিযোগ। কোথায় ঠিক কি অভিযোগ এসেছে দেখুন এই প্রতিবেদন। শনিবার প্রথম ধাপে প্রকাশিত হলো চূড়ান্ত ভোটার তালিকা। নির্বাচন কমিশন জানিয়েছে 28শে ফেব্রুয়ারি অবধি চূড়ান্ত ভোটার তালিকায় 7,04,59,284 জনের নাম রয়েছে। কিন্তু এই চূড়ান্ত তালিকা প্রকাশ হতেই বিভিন্ন জেলা থেকে সামনে আসতে শুরু করেছে অসঙ্গতির অভিযোগ। শনিবার তালিকা প্রকাশের পর মুখ্যমন্ত্রীর বিধানসভা কেন্দ্র ভবানীপুরে তৈরি হয় নাটকীয় পরিস্থিতি। ভবানীপুর বিধানসভা 93 নম্বর পার্ট,
যা কলকাতা পুরসভার ৭৪ নম্বর ওয়ার্ডের মধ্যে পড়ে। স্থানীয় তৃণমূল কাউন্সিলর দেবলীনা বিশ্বাসের দাবি, তার ওয়ার্ডে বহু অসঙ্গতি সামনে এসেছে। অবাক হচ্ছি, এই পিসি সরকারের ম্যাজিকের মতন ইলেকশন কমিশন যে লিস্ট বের করেছে, জীবিত লোকের নাম কেটে দিয়ে মৃত লোকের নাম রেখে দিয়েছে। আমার ডান দিকে হচ্ছেন ওনার নাম, উনি বেঁচে আছেন, উনি ডিলিটেড, লিস্টে নাম নেই। আর আমার বাঁদিকে যিনি রয়েছেন, ওনার শাশুড়ি মা মরে গেছে, ওনার নাম রয়েছে লিস্ট। ৫৫৩ নম্বর সিরিয়ালে নাম রয়েছে যুগ্ন বাসপাড়ের। তার বৌমার দাবি, শাশুড়ি মারা গেছেন গত ডিসেম্বর মাসে, অথচ সেই তথ্য দেওয়ার পরও চূড়ান্ত তালিকায় তার নামের পাশে ডিলিটেড লেখা নেই। কবে মারা গেছে? 18 ডিসেম্বর। আমি সব কিছু ডকুমেন্ট জমা দিয়েছি বিএলওর কাছে, অ্যাকসেপ্টেড মেসেজ এসেছিল। আবার এই ওয়ার্ডের ভোটার কুসুম পোদ্দারের দাবি, তিনি দীর্ঘদিন ধরে ভোট দেওয়া সত্ত্বেও এবার তার নামের পাশে লেখা ডিলিটেড। हम तो जिंदा है, मेरा नाम क्यों काट दिया? हम तो बहुत दिन आगे से वोट दे रहे हैं। কলকাতায় যখন এই ছবি, তখন উত্তর ২৪ পরগনার দেগঙ্গা বিধানসভা এলাকায় খোদ বিএলওর নামই এসেছে বিচারাধীন তালিকায়। আমার টোটাল 982 ভোটার ছিল, কিন্তু বেশি অর্ধেক মানে 200-250-র উপরে এখনও আন্ডার জুডিকশন। কিন্তু দেখা গিয়েছে এদের কাগজপত্র ওকে, কোনো ধরনের কাগজপত্রের কোনো সমস্যা আমার দিক থেকে নেই। আর এমনি নো ডাউট সবই কাগজ ওকে। কিন্তু যাদের সমস্যার হওয়ার কথা ছিল সেই ধরনের অনেক ভোটার ক্লিয়ার হয়ে গেছে, কিন্তু যাদের সমস্যা ছিল না তারা সমস্যার মধ্যে পড়ে গেছে। পূর্ব বর্ধমানের কাটোয়াতেও খোদ বিএলওর নামই এসেছে বিচারাধীন তালিকায়। আমি বিএলও, আমার সমস্যা মানে আমি 2002-এ নিজের লিস্ট আমার নাম ছিল, তারপর আমাকে হিয়ারিংয়ে ডাকা হয়েছে এবং হিয়ারিংয়ের সমস্ত ডকুমেন্টস দেখার পরও এখন দেখানো হচ্ছে আন্ডার অ্যাডজুডিকেশন। সেই কারণটা কমিশনই বলতে পারবে। আতান্তরে পড়েছেন খোদ অবসরপ্রাপ্ত এসআই। 12 নম্বর ওয়ার্ডের বাসিন্দা মোহাম্মদ সেলিমের দাবি, দীর্ঘদিন সরকারি চাকরি করেছেন, তারপরও তালিকায় তার নামের পাশে লেখা বিবেচনাধীন। ভোটার তালিকা দেখতে এসেছি, ভোটার তালিকা এসে দেখি আমি যে আমার তালিকাতে বিচারাধীন আছে, মানে নামের মিস্টেক, ওই পদবী মিস্টেকের জন্য। কিন্তু পেশাতে আপনি সরকারি কর্মী ছিলেন? হ্যাঁ, সরকারি কর্মী ছিলাম, পুলিশের সাব ইন্সপেক্টর ছিলাম। আমি এখন খুব চিন্তিত আছি যে আমার নাম উঠবে কিনা। তো এরকম হলো কেন, কি বলবেন? এখন যারা করেছে তারা ওই মিস্টেক করেছে, সেই জন্য আমাকে ভুগতে হচ্ছে আজ। এই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানোতর। এরা তো করবেই, এরা ভয় পাচ্ছে। এরা এই লোকগুলো যদি ভোট দেয় ওদের অবস্থা খারাপ হয়ে যাবে, সেই জন্য করছে। দেখি আমরা তো সুপ্রিম কোর্টে যাব, আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায় তো বলেছে ডিসক্রিপেন্সি যদি আমরা দেখি, প্রকৃত ভোটার বাদ গেলে এটা কোর্টে যাবে। এখন জেলা জজরা দেখছেন ব্যাপারটা, দেখা যাক কতটা কি হয়। এটা ইচ্ছাকৃতভাবে করেছে। নিশ্চয়ই ভুল ভ্রান্তি হতেই পারে, তো ওটা কিছু কিছু যা, বাট দ্যাট ভুল ভ্রান্তি ওয়াজ ভেরি ভেরি স্মল পার্সেন্টেজ, मतलब वेरी वेरी मिनिस्क्यूल। मतलब এটা যেটা আছে এত বড় এক্সারসাইজ মধ্যে 200-400 या 50-60 কিছু ভুল হয়ে গেছে, দ্যাট ইজ হার্ডলি এনিথিং। ওটা আমরা যে আছে যেখানে যেখানে ভুল এসছে আমরা অ্যাকশন নিয়েছি। আমরা যেখানে আমরা দেখলাম কি এটা ইচ্ছাকৃত ভুল হয়েছে, যেখানে লেজিটিমেট ভুল হয়েছে ওখানে আমরা ছেড়ে দিয়েছি, ওখানে আমরা অ্যাকশন নিয়েছি। রাজনৈতিক কচকচানি চলছে, কিন্তু যাদের নাম চূড়ান্ত তালিকায় এলো না তাদের দুশ্চিন্তার ভার নেবে কে, উঠছে প্রশ্ন। পার্থপ্রতিম ঘোষ, সমীরণ পাল ও পূর্ণেন্দু সিংহের রিপোর্ট, এবিপি আনন্দ। শতরূপ, তুমি শুনলে একজন বলছেন যে যাদের যাদের সমস্যা হওয়ার কথা ছিল, মানে যে নথি থাকা দরকার, তাদের সমস্যা হয়নি, উল্টে যারা একদম যা যা নির্বাচন কমিশন চেয়েছেন সেই সমস্ত নির্দিষ্ট নথিগুলো দিয়েছেন, উল্টে তাদের সমস্যা আরো বেড়েছে। নির্বাচন কমিশনের তো বক্তব্য তুমি তো শুনলে, সিও কি বললেন যে ছোটখাটো সমস্যা হতেই পারে, এত বিরাট একটা প্রক্রিয়া এসআইআর। এক্স্যাক্টলি, ওনার কাছে যেটা ছোটখাটো সমস্যা সেটা ওই মানুষটার কাছে একটা জীবন মরণ সমস্যা। এইটা বোঝার মতো বোধটা এনার নেই বলেই সমস্যা। আমি এই প্রসঙ্গে একটা কথা বলি। প্রথম কথা যে কেয়াদি যেটা বললো মোদির ভাষণের পরে, তোমাকে যেটা বললো যে তুমি যদি না শুনে থাকো দায়িত্ব কেয়াদির নয়, আমার মনে হয় তার থেকে বেটার হতো এটা বললে যে মোদি যদি বলে না থাকে তার দায়িত্ব কেয়াদির নয়। ঠিকই তো। আমি একটা কথা রাজা গোপালদাকে জিজ্ঞেস করছি, মানে এই সিইওর ব্যাপারে যেটা বললাম সেই সংক্রান্তই আর কি। রাজা গোপালদা, আপনি সত্যি একজন পলিটিক্যাল অ্যানালিস্ট হিসেবে কোনো কারণে আপনি ব্যস্ত ছিলেন কি দেশের বাইরে ছিলেন, কোথাও ছিলেন বলে ভোট দিতে পারেননি, আর একজন মানুষের ভোটার লিস্ট থেকে নামটা কাটা গেল, দুটোর মধ্যে কোনো তফাৎ দেখেন না? না, আমার খুব অবাক লাগলো কথাটা শুনে। যে মানুষটার আজকে নামটা কাটা গেল, আপনি দায়িত্ব নিয়ে বলতে পারেন তার নাম হয়তো পরে আবার উঠে যাবে কোনো দিন, তার নামটা যে কাটা গেল এর ফলে তার যে সরকারি প্রকল্পগুলো তিনি যে টাকা পাচ্ছেন, তার রেশন কার্ড থেকে
শুরু করে, তার ব্যাংকের অ্যাকাউন্ট থেকে শুরু করে, তিনি যদি শেয়ার ট্রেডিং করেন, তার যদি কোথাও কোনো এফডি থেকে থাকে, ডিম্যাট অ্যাকাউন্ট থেকে থাকে, এইগুলো সংক্রান্ত এগুলো সব ঠিক থাকবে? আপনি দায়িত্ব নিয়ে বলতে পারেন? কি সহজ না একটা এসি স্টুডিওয়ে বসে বলে দেওয়া? আমিও তো কতবার ভোট দিতে, আমি কাইন্ডলি আমি ইন্টারাপ্ট করি, আমি জবাব দেবই। না না না, তুমি জবাব শুনে নাও। না না, আমি তো করি না, তুমি যখন পড়েছো তাহলে স্বাভাবিক কথা লড়াই করো। কিন্তু আপনি যদি ভাবো তোমার আছে, আমি কি বলেছি? আমি বলছি কি, আমার কথাটা ছিল যে একজন মানুষের নামটা ভোটার লিস্ট থেকে ডিলিটেড হয়ে গেল কোন অবস্থাতে না? শুভেন্দু অধিকারীর মতো এরকম স্তরের একজন নেতা ভোট শুরু মানে এসআইআর প্রক্রিয়া শুরু হওয়ার আগে থেকে বলে দিল যাদের নামটা খালি ডিলিটেড হচ্ছে তারা খালি ডিলিটেড নয়, ডিলিটেড হবে, তারপর ডিটেক্টেড হবে, তারপর ডিপোর্টেড হবে। এবং কোন মানুষ যাদের কিনা অলরেডি একটা বাংলাদেশ থেকে এদেশে আসার একটা ইতিহাস রয়েছে, সেই মানুষটাকে কাছে কি সহজ না ব্যাপারটা যে দুটো একটা ভোট দেবেন না? আমি বলছি শান্তনু ঠাকুরের কথাটা আপনারা শোনালেন। শান্তনু ঠাকুর বলছেন যে 50 লক্ষ যদি আমি শেষ করে নিই, 50 লক্ষ মুসলমানের নাম যদি বাদ যায়, 1 লক্ষ মুসলমান নাম না হয় বাদ যাবে। 1 লক্ষ থেকে অনেক বেশি মুসলমান নাম বাদ যাবে, কিন্তু 50 লক্ষ বাদ যাওয়া মুসলমানের নামটা আমি ওই ধরনের ইন্টারভেনশন করি না। ব্যাপারটা হচ্ছে আমি কখনোই বলিনি একজনকে না না একজনের নাম বাদ দিতে। আমি যেটা বলেছি যারা ঢুকেছিল, না না, যেটা আমার প্রশ্ন ছিল, নাগরিক ছাড়া ভোট দিতে পারে, তার নাগরিকত্ব যদি ডকুমেন্ট না জমা দিয়ে থাকে তাদেরকে নেই। তারা তো নিজেরাই বলছে আমরা বাংলাদেশ থেকে এসেছি। কেন নেই? কেন শান্তনু তো বলল যে সিএ ফর্ম ফিলআপ করলে ওরাই ডকুমেন্ট। জবাব তো আমি দিতে আসিনি, আপনাদের তাই তো প্রশ্ন করা হয়নি, কিন্তু আপনি তো ডিফেন্ড করছেন। আমি যেটা বলেছি সেটা শান্তনু ঠাকুর এই লোকগুলোকে বাড়ি থেকে বার করে এনে সিএ ফর্ম ফিলআপ করা। শান্তনু ঠাকুরের কথা কি করে রাজাগোপাল বাবু উত্তর দেবেন? প্লিজ শান্তনু ঠাকুরের জবাব দিয়ে তো রাজাগোপাল বাবু তার জন্য আনসারেবল নন। প্লিজ একটু শেষ করতে দাও, শেষ করতে দাও রাজাগোপাল বাবু। দেখুন শতরু প্লিজ রাজাগোপাল বাবুকে উত্তর দিতে দাও। বিজেপি কি প্রতিশ্রুতি দেবে, তৃণমূল কি প্রতিশ্রুতি দেবে, তার জন্য তো রাজাগোপাল বাবু আনসারেবল নন। ব্যাপারটা হচ্ছে যে যারা নাগরিক নয়, শতরু একটু বলতে দাও। নাগরিক আপনি মুখ্যমন্ত্রী পশ্চিমবাংলার এখন শতরু প্লিজ আমি তোমাকে এখানে থামাচ্ছি। প্লিজ তুমি একের পর এক অভিযোগ করেছো, রাজাগোপাল বাবুর উত্তর নিতে হবে। রাজাগোপাল বাবু একদম বলুন। নয়, তাদের সংবিধান অনুযায়ী ভোটের অধিকার সোজা কথা, এটা তো সংবিধানই বলে, সংবিধানটা পড়তে হবে নিয়ে আসতে হবে। এখন ব্যাপারটা হচ্ছে যারা এতকাল বেআইনিভাবে ভোট দিয়েছে, নাগরিক না হওয়া সত্ত্বেও ভোট দিয়েছে, নাগরিক যদি হচ্ছে কাগজ না, ঠিক আছে, তাহলে ঠিক ভালোই, খুবই ভালো, হ্যাঁ ঠিক আছে। তাহলে মতুয়াকে বেআইনি বলছেন? আপনার কাছে কোন বাড়তি ডকুমেন্ট আছে যার মতুয়ার নেই যে আপনি আইনি আর সে বেআইনি? আপনার কাছে কোন বাড়তি ডকুমেন্ট আছে? না না, এখানেই তো দেখো বারবার প্রশ্ন ওঠে যে এই আইনি কোনটা নথি, কোনটা বেআইনি নথি, এবং কিভাবে আধার কার্ড তৈরি হয়ে যায়, কিভাবে ভোটার কার্ড তৈরি হয়ে যায়, কি করে সাদরাডির মতো জঙ্গিরা তারা এখানে এসে থেকে যান। শুধু নয়, একাধিক ভোটার কার্ড তৈরি হয়ে যায় এবং একাধিক কেন্দ্রে গিয়ে তারা ভোটটাও দিয়ে আসেন। প্রশ্নটা তো এখানেই, যার ফলে এসআইআর এর কতটা প্রয়োজন ছিল সেটা শুধু নির্বাচন কমিশনের বক্তব্য তা নয়, সর্বোচ্চ আদালত প্রতি পদে পদে সেটা বুঝিয়ে দিয়েছে এবং কোনো অজুহাতে কোনোভাবেই সেটা যে বন্ধ করা যাবে না সেটাও একেবারে স্পষ্ট করে দিয়েছে। এবার দেখুন, এই এসআইআর এর লিস্ট নিয়ে বিভিন্ন জায়গায় বিক্ষোভের ছবিও আজকে ধরা পড়েছে, সেই প্রতিবেদন রাখবো আপনাদের সামনে, তারপর আবার ফিরছি আলোচনা। নাম বাদ দেওয়া হলো কার সামনে? বিজেপি জবাব দাও, এই জবাব তোমায় দিতে হবে। শনিবার প্রথম ধাপে প্রকাশিত হলো পশ্চিমবঙ্গের চূড়ান্ত ভোটার তালিকা। নির্বাচন কমিশন সূত্রে খবর, এরাজ্যে 63.5 লক্ষের কিছু বেশি নাম বাদ গেছে। খসড়া ভোটার তালিকায় বাদ গিয়েছিল 58,20,899 জনের নাম। শনিবার নির্বাচন কমিশন জানিয়েছে ফর্ম 7-এ 5,46,053 জনের নাম বাদ গেছে। কিন্তু প্রথম ধাপে চূড়ান্ত ভোটার তালিকা সামনে আসার পরই বিভিন্ন জায়গায় শুরু হয়েছে বিক্ষোভ। শনিবার তালিকা প্রকাশের পরই দেখা যায় বাঁকুড়া পুরসভার 2 নম্বর ওয়ার্ডে 8 জন ভোটারের নাম বাদ গেছে। এরকম কাগজপাতি যেমন ভোটার লিস্টে আমাদের নাম ছিল, আমরা ভোটও দিছি এইখানে, তারপরে এরকম ওই যে ডিলিট লেখা আছে পাশে এরকম লিখে দিচ্ছে, এখানে ভোট দিছি। তারপরে দেখুন হিয়ারিং এ ডেকেছিল, আমরা গেছি, কাগজপাতি সবই জমা দিছি, তারপরে এরকম করাটা তো উচিত নয়। যেটা তো পুরো ষড়যন্ত্র করে তো এরকম করছে না। এটা দেখতে পেলাম আমার নামটা ডিলিটেড রয়েছে, কেন এগুলো কি আরম্ভ হয়েছে? এটা বাদ দেওয়ার কারণটা কি? হ্যাঁ হ্যাঁ ভোট দিয়েছি, ভোটার কার্ড আছে, ভোট দিয়েছি, এটার মানে কি হয়? আমি কি দেশের নাগরিক নই? তাহলে তো একটা বিশাল চিন্তার মধ্যে রয়েছে, মানে আমি আকাশ ভেঙে মাথায় পড়ার মতো। নির্বাচন কমিশনের বিরুদ্ধে স্লোগান তুলে দেওয়াল লিখন কর্মসূচি পালন করেন স্থানীয় তৃণমূল কাউন্সিলর।
আমরা ধিক্কার জানাই নির্বাচন কমিশন, যে বিজেপি রঙ্গুলি হেলনে আজকে চক্রান্ত করে আজকে নির্বাচন কমিশনকে কাজে লাগিয়ে এই জ্ঞানেশ কুমার ভ্যানিশ কুমার আজকে আমার ওয়ার্ডে 2 নম্বর ওয়ার্ডে আজকে 8 জনের প্রকৃত ভোটারের নাম বাদ দিয়ে দেওয়া হয়েছে। তৃণমূল কংগ্রেস প্রতি নির্বাচনে ছাপ্পা দিত, সেই ছাপ্পাটা দিতে পারবে না, এবার জনগণ তৃণমূল কংগ্রেসকে ধাপ্পা দেবে। কলকাতার আলিপুর সার্ভে বিল্ডিং এর ডিইওর সঙ্গে দেখা করে চূড়ান্ত তালিকায় স্বচ্ছতার দাবি জানায় কংগ্রেস। উদ্দেশ্য প্রণোদিত এবং পরিকল্পনার অভাব দুটোই। তার কারণ এই এসআইআর প্রসেসটা কিন্তু সম্পূর্ণ একটা মানে যেটাকে বলে অথই জলে পড়ে গেছে। যেগুলো ভুয়ো নাম ভুয়ো ভোটার সেগুলো তো বাদ দিতেই হবে, কিন্তু যারা জেনুইন ভোটার তাদেরকে হ্যারাস করা কিন্তু চলবে না। কোচবিহারে তালিকা প্রকাশের পরই এসডিও অফিসে বিক্ষোভ দেখায় এসইউসিআই। আমাদের মনে হচ্ছে এখানে বিজেপি সরকার ষড়যন্ত্র করে জেনুইন ভোটারদের নাম বাদ দিতে চাইছে। যদি কোনো একটাও জেনুইন ভোটারের নাম বাদ যায় তাহলে আমরা দীর্ঘস্থায়ী আন্দোলন গড়ে তুলব। হুগলির চুঁচুড়ায় তৃণমূল বিধায়ক অসিত মজুমদারের নেতৃত্বে মিছিল করা হয়। জনগণ রাস্তায় আছে, এই অন্যায় অবিচারের বিরুদ্ধে লড়াই সর্বতভাবে লড়াই হবে। নির্বাচন কমিশনের পাল্টা দাবি, তারা ওয়েবসাইটে সমস্ত তথ্যই তুলে ধরেছে। আপনি ওয়েবসাইট মধ্যে দেখতে পারবেন ফর ইচ এন্ড এভরি বুথ। আপনার নিজি বুথ দেখতে চান, আপনি কাছে বুথ দেখতে চান, এনি পার্সন ওয়ান্টস টু সি দ্য বুথ, হি ক্যান জাস্ট ওপেন দ্য সাইট, একদম দেখতে পারে কি নাম কেন কাটা হলো, ডেট আছে, এটা নাম আছে, অ্যান্ড এনিবডি ক্যান চ্যালেঞ্জ এটা ঠিক আছে কি নিয়ে আছে। সব মিলে চূড়ান্ত তালিকা প্রকাশের পর একাংশের নাম বাদ ঘিরে চড়ছে রাজনীতির পারদ। পূর্ণেন্দু সিংহ, সৌরভ বন্দ্যোপাধ্যায়, শুভেন্দু ভট্টাচার্য, এবিপি আনন্দ। আমি বিশ্বনাথের কাছে যাব। বিশ্বনাথ দা, মানে দেখুন, কোথাও গিয়ে বিজেপি বলছে যে তৃণমূল শুধুই মতুয়াদের মধ্যে আতঙ্ক তৈরি করছে এসআইআর এর সঙ্গে নাগরিকত্বকে গুলিয়ে দিয়ে, আবার তৃণমূলের বক্তব্য বিজেপি নাগরিকত্ব দেওয়ার নাম করে প্রতারণা করছে মতুয়াদের সঙ্গে। তার মানে দেখা যাচ্ছে যে কোথাও গিয়ে মতুয়ারা শুধুই কি তাহলে ভোট ব্যাংক? সবকিছু নিয়ে যদি তুমি লক্ষ্য করো তাহলে মানে তৃণমূল কংগ্রেস এবং বিজেপি দুটো রাজনৈতিক দল যা দাবি করছে তার সাথে বাস্তবের কোনো সম্পর্ক নেই। শুভেন্দু অধিকারী 1 কোটি রোহিঙ্গা মুসলমানের কথা বলেছিল, মমতা বন্দ্যোপাধ্যায় আশঙ্কা প্রকাশ করে 5 দিনের আগের দিনই বলছিলেন 1 কোটি 20 লক্ষ হতে পারে। ফলে দুজনেই সত্যি বলেননি। মানে বাস্তবটা হলো, এখন আমি হিসাব করে যা দেখছি, সর্বোচ্চ 66-67 লক্ষ লোকের নাম বাদ যেতে পারে চূড়ান্ত, মানে এই 60 লক্ষর ভেরিফিকেশনের পরে সর্বোচ্চ। ফলে মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক বলেননি, আশঙ্কা প্রকাশ করেছিলেন সেটা ভয়ে ভীতি সন্তুষ্ট করার জন্য, আর শুভেন্দু অধিকারীও ভয় ভীতি সন্তুষ্ট করার জন্য ফিগারটা বলে গেছেন দিনের পর দিন। দ্বিতীয় যে বিষয়টা তোমাকে বলতে চাই, প্রায় সময় আমি শুনছিলাম সব মহিলাদের নাম নাকি বাদ যাবে, কিন্তু বাস্তবে আজকে ইলেকশন কমিশন তথ্য দিয়ে দিয়েছে 956 জন, মানে 1000 পুরুষ পিছু 956 জন আমাদের ভোটারদের যে রেশিও, সেটা খসড়াতেও যা ছিল এবারও অপরিবর্তিত আছে। অর্থাৎ এই লাস্ট কয়েকদিন ধরে আমি দেখছিলাম ব্যাপক সোশ্যাল মিডিয়াতে প্রচার হচ্ছিল যে কোনো মহিলাদের নামই নাকি থাকবে না, মানে সবাই বাদ চলে যাচ্ছে, এরকম একটা হাওয়া তুলছিল। কিন্তু বাস্তবটা একেবারেই তা নয়। ভোটার তালিকা যে 7 কোটি 4 লক্ষ নাম আছে, তাতে মহিলাদের রেশিও ভীষণ পজিটিভ। পশ্চিমবাংলায় প্রতি 1000 জনে 956 জনের নাম আছে, যেটা তারিফযোগ্য। আর যে বিষয়টা আমি তোমাকে বলতে চাই যে মতুয়াদের নিয়ে আমরা সবচেয়ে বেশি আশঙ্কার গল্প শুনেছি। একদিকে বিজেপি, তৃণমূলের তরফ থেকে বিজেপি, এমনকি শান্তনু ঠাকুর কেন্দ্রীয় মন্ত্রী হিসাবে পর্যন্ত বলেছিলেন যে যদি মতুয়ারা এবার ভোট না দেন, তো তার বিনিময়ে যদি 1 কোটি রোহিঙ্গা মুসলমানদের নাম বাদ যায়, সেটার জন্য আপনাদের ত্যাগ স্বীকার করতে হবে। কিন্তু বাস্তবটা কিন্তু তা নয়। আমি জানি না যে ভেরিফিকেশনের পরে কি ফিগারটা আসবে, কিন্তু এখন যে ফিগারগুলো আমি পাচ্ছি, আবারও কয়েকটা তোমাকে বলছি। রানাঘাট দক্ষিণ মুসলিমদের এই মতুয়াদের গড় বলা যায় 7126 জনের নাম ডিলিট হয়েছে। বনগা দক্ষিণ আরেকটা বড় মতুয়া এলাকা, 6902 জনের নাম বাদ গেছে। গাইঘাটা 6770 জনের নাম বাদ গেছে। রানাঘাট উত্তর 6704 জনের নাম বাদ গেছে। এইভাবে আমি পরপর যদি তোমাকে বলতে থাকি, তাহলে তুমি দেখবে যে রাজ্যের যে এভারেজ, প্রায় এভারেজের থেকে সামান্য বেশি মতুয়াদের নাম এখন পর্যন্ত বিভিন্ন বিধানসভা সেগমেন্টে বাদ গেছে। ফলে সত্যটা কিন্তু কেউ বলছে না। আমি পরিষ্কার দেখতে পাচ্ছি যে
এসআইআর কে সামনে রেখে একটা ভয়ের রাজনীতি, সন্ত্রস্ত করার রাজনীতি এই পশ্চিমবাংলায় প্রথম, যেখানে শাসক প্রত্যেকটা ভোটারকে রেখে দিয়ে ভোট করতে চাইছে। আর পশ্চিমবাংলায় এই প্রথম বা ভারতবর্ষে এই প্রথম যেখানে বিরোধীরা নাম যুক্ত করে বিয়োগ করে তারা ভোটে জিততে চাইছে। ভারতবর্ষের রাজনীতি চর্চার ইতিহাসে বিরলতম ঘটনা, যেখানে শাসক চাইছে প্রত্যেকটা নাম রেখে দিতে, বৈধ হোক অবৈধ হোক সবার নাম রেখে দিয়ে ভোটে যেতে। আবার বিরোধীরা যেখানে সাধারণত ভোট যুক্ত করে করে শাসককে হারায়, এখানে আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি বিজেপি কিন্তু ভোট বাদ দিয়ে, অর্থাৎ কত সংখ্যক ভোট বাদ যায় তার উপর ভিত্তি করে নির্বাচনটাকে জয় করতে চাইছে। এটা ভারতবর্ষের রাজনীতির ইতিহাসের চর্চায় একটা বিরলতম অভিজ্ঞতা আমাদের কিন্তু হচ্ছে, একদম বিরলতম অভিজ্ঞতা। এবং যেখানে আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন এবং আমরা আলোচনাও করেছি সর্বোচ্চ আদালতের নির্দেশের পর, যে কতটা নজিরবিহীন এবং কতটা নিরুপায় হয়ে সর্বোচ্চ আদালতকে, বিচার বিভাগকে যুক্ত করতে হলো এই পুরো বিষয়টা নথি যাচাই নিষ্পত্তি করার জন্য এসআইআর এর। দেখুন, এই এসআইআর নিয়ে আমরা পশ্চিমবঙ্গে যা দেখলাম, মানে বিহারে এসআইআর হয়ে গেল, ভোট হয়ে গেল, আরো 12টি রাজ্যে এবং কেন্দ্রশাসিত অঞ্চল সহ সেখানে এসআইআর হচ্ছে বেশ কিছু জায়গায়, গুজরাট সহ বেশ কিছু জায়গায় তালিকাও বেরিয়ে গিয়েছে। কিন্তু যা পশ্চিমবঙ্গে হলো সত্যি তা বেনজির। এবার আপনাদের সামনে রাখবো মালদা থেকে মুর্শিদাবাদ, দক্ষিণ 24 পরগনা, মুসলিম অধ্যুষিত এই যে জেলাগুলো ভোটের সময় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে, চূড়ান্ত ভোটার তালিকায় সেই সমস্ত জেলাগুলোতে কত নাম বাদ গেল আসুন দেখে। শনিবার প্রথম ধাপে প্রকাশিত হলো এসআইআর এর চূড়ান্ত ভোটার তালিকা, যেখানে প্রায় 63.5 লক্ষের বেশি নাম বাদ পড়েছে বলে সূত্রের খবর। আর এই তালিকা সামনে আসতেই শুরু হয়ে গেছে রাজনীতির নানা অঙ্ক। সূত্রের খবর, নির্বাচন কমিশন থেকে জেলায় জেলায় পৌঁছানো পরিসংখ্যান অনুযায়ী মালদা জেলায় খসড়া তালিকায় 2,01,873 জনের নাম বাদ গিয়েছিল। চূড়ান্ত তালিকায় বাদ যাওয়া নামের সংখ্যা 2,20,153। সেই অনুযায়ী বিচার করলে আরো 18,280 নাম বাদ গেছে। মুর্শিদাবাদে খসড়া তালিকায় নাম বাদ গিয়েছিল 2,78,000 জনের, আর চূড়ান্ত তালিকায় বাদ গেল আরো 14,985 নাম। সব মিলিয়ে প্রায় 2,93,000। প্রসঙ্গত, মালদা মুর্শিদাবাদ এই দুই জেলায় মুসলিম অধ্যুষিত। আর 2011 সালের পর থেকে মুসলিম ভোট ব্যাংকে তৃণমূলের একচেটিয়া আধিপত্য। এই প্রেক্ষাপটে প্রশ্ন উঠছে, মালদা মুর্শিদাবাদে এত নাম বাদ যাবার কি প্রভাব পড়তে পারে ভোটে? ওরা যতই ফন্দি করুক, অমিত শাহ যতই মুর্শিদাবাদের মানুষকে ভয় পাক, যতই ওরা আমাদের বাঙালির ভোটার কাটুক, বাংলাকে কাটতে পারবে না। আমরা কেউ ঘুষপেটিয়া নই, আমরা কেউ রোহিঙ্গা নই। মালদা মুর্শিদাবাদের পাশাপাশি দক্ষিণ 24 পরগনার একাধিক বিধানসভা কেন্দ্রে মুসলিম ভোট বড় ফ্যাক্টর। এই জেলাও তৃণমূলের গড় বলে পরিচিত। নির্বাচন কমিশনের পরিসংখ্যান অনুযায়ী দক্ষিণ 24 পরগনায় খসড়া তালিকায় 8,18,432 জন ভোটারের নাম বাদ গিয়েছিল। শনিবারের চূড়ান্ত তালিকায় দেখা গেল সংখ্যাটা 9,05,980। না, তাহলে তো কয়েকটা ব্রিগেড হতে পারে। এটা ওরা বলছে কেন? যদি জেনুইনলি কারুর নাম বাদ যায় সে নাম উঠবে। ভারতীয় হলে কারুর নাম বাদ যাওয়ার কথা না, যাবেও না, কিন্তু অভারতীয় হলে তার নাম থাকবেও না। তো সুতরাং এই যে লক্ষ লক্ষ নাম বাদ যাচ্ছে, কোনো জায়গায় তো কোনো হিউ অ্যান্ড ক্রাই নেই, শুধু তৃণমূলীরা ছাড়া আর তো কেউ এটা নিয়ে কোনো হই হই রই রই প্রতিবাদ করছে না। পশ্চিমবঙ্গে মুসলিম ভোটার প্রায় 30%। রাজ্যের 294টি বিধানসভা কেন্দ্রের মধ্যে অন্তত 70টি বিধানসভা কেন্দ্রে প্রার্থীর ভাগ্য নির্ধারণ করতে পারেন মুসলিম ভোটাররা। আরও 30 থেকে 35টি আসনে এই ভোটাররাই নির্ণায়ক হয়ে উঠতে পারেন। 26-এর ভোটেই মুসলিম ভোট কোন দিকে যাবে সেটা বোঝা যাবে কয়েক মাস পরেই। রাজীব চৌধুরী, শিবাশিস মৌলিক ও গৌতম মণ্ডলের রিপোর্ট, এবিপি আনন্দ। আচ্ছা কেয়া, এই যে এসআইআর এর প্রাথমিকভাবে চূড়ান্ত তালিকা প্রকাশিত হলো, তোমার কি মনে হয় যে এইটা তোমরা ধাক্কা দিতে পারবে? মানে তৃণমূলের যে এই এসআইআর এর যে তালিকাটা, সেটা তোমরা এই তালিকার মধ্যে দিয়ে তৃণমূলকে ধাক্কা দিতে সক্ষম হবে? সবার আগে একটা কথা বলি, যেটা বিশ্বনাথ দাও বললেন বা তুমি যেটা জিজ্ঞেস করছো, ভারতীয় জনতা পার্টি আমরা এসআইআর এর উপর ভরসা করে আমরা নির্বাচনে যাচ্ছি না। একটা কথা স্পষ্ট, আমাদের রাজ্য সভাপতিও বলেছেন, আমরা নিজেরাও বলছি, এসআইআর হোক না হোক, যেভাবে হোক, ভারতীয় জনতা পার্টি এবারে ক্ষমতায় আসছে, তৃণমূল সরকারকে রাজ্যের মানুষ
ছুঁড়ে ফেলে দেবে, এরকম দুর্নীতিগ্রস্ত চোর লম্পট কিন্তু তৃণমূল তো বারবার বলছে তোমরা প্রথম থেকে মুসলিমদের টার্গেট করেছো, মুসলিমকে রাজ্য থেকে বার করতে হবে মুসলিমদের। না না শুনে নাও, কথাগুলো শুনে নাও। রোহিঙ্গা শব্দ বন্ধ, তোমরা প্রথমে আমদানি করেছো। ঠিক কথাই তো। কেন আচ্ছা বলো তো পাপিয়া, আমাদের ভারতের ভোটার তালিকায় কেন কোনো বিদেশি থাকবে? আমরা কি নিজেরা ধরো ইতালি, জার্মানি, এখানে কি আমরা ভোট দিতে যাই না তো, তাহলে বিদেশিরা কেন পশ্চিমবঙ্গে বা ভারতের ভোটার তালিকা থাকবে? আমাদের তো সামান্য একটা প্রশ্ন, আমাদের সামান্য দাবি যে ভারতের ভোটার তালিকায় ভারতীয়রাই থাকবে। ভারতীয় মুসলমান হোক, ভারতীয় শিখ হোক, ভারতীয় খ্রিস্টান হোক, জৈন হোক এবং হিন্দু হোক। তাই পরে শুভেন্দু অধিকারীকে আবার একটু সংশোধন করে নিতে হয়েছিল। আমরা মনোকষ্টে থাকি, মুসলিমদের ভোট পাই না, উনি সংশোধন করে নিতে হয়েছিল। রোহিঙ্গাদের কথা বলেছেন, রোহিঙ্গারা কেন থাকবে? আর বারবার বলছি রোহিঙ্গাদের তো একটা পুনর্বাসন প্যাকেজ দেওয়া হয়েছে। মনে আছে এদের উত্তর 24 পরগনার নেত্রী সেই রত্না দেবী বিশ্বাসটা কি নাম, তিনিই বলেছিলেন যে যারা বাংলাদেশে তাদের এই যে তালিকাটা বেরোলো, না তোমরা কি মনে করছো তাহলে এই অনুপ্রবেশকারী রোহিঙ্গাদের বার করা সম্ভব হয়েছে? তো দেখুন, যাদের মধ্যে যে লজিক্যাল ডিসক্রিপেন্সি আমরা তো এই পশ্চিমবঙ্গেই দেখেছি, সত্যি কত রঙ্গ দেখি দুনিয়ায়। পাপিয়া, একটা ব্যক্তির 300 জন সন্তান, 7 জন ধৃতরাষ্ট্র, 3 মাস অন্তর অন্তর যে সন্তানের জন্ম দেওয়া যায়, এইটা পশ্চিমবঙ্গ সরকার করে দেখিয়েছে। এমনভাবেও দেখেছি যে বাবার থেকে ছেলের বয়স 15 বছর বেশি, বা ওই ছেলেকারের মতন এই জেলায় একজন বাবার 4 জন সন্তান, অন্য জেলায় তিনি জানেনও না, তিনিও জানেন না, তার স্ত্রীও জানে না, 2টো সন্তান তারা দিব্যি। তাহলে বৈষ্ণবদা এসআইআরটা একদম ঠিক জায়গায় আঘাত করেছে। মানে শুভেন্দু অধিকারী বলেছিলেন না যে গর্তে কার্বলিক অ্যাসিড ঢেলে দিয়েছে নির্বাচন কমিশন। আপনি লিখে রাখুন কিভাবে শোচনীয়ভাবে বিজেপি হারবে, আপনি শুধু দেখে নিন। টিয়াবাগকে এই যে বলছেন, বলেছিল না যে হাতে করে বৈষ্ণবদা। চাইংদোলা করে মুসলিম বিধায়কদের এখান থেকে টেনে ফেলে দেবো, এই কথাটা কিন্তু বিজেপি শুভেন্দু অধিকারী বলেছিল যে রোহিঙ্গাদেরকে দেশের বাইরে বার করব, বাংলাদেশ বলছি যে এই যে ফিরাদ হাকিম এই যে মিনি পাকিস্তানের কথা বলেছিলেন, আরে আজকে ফিরাদ হাকিম ভারতীয় বলছেন নিজেকে, এই আরে অসভ্য, আপনাদের থেকে অসভ্য কেউ নয়, এই অসভ্য আর আমি খালি বলছি অসভ্য আপনারা, দেশকে আরে দেশের মানুষেরা রিজেক্ট করেছে, বারবার রিজেক্ট করেছে, লজ্জা হয় না, বিজেপি বারবার হেরেছে, প্রধানমন্ত্রীকে নামিয়ে হেরেছে। আমি বলছি একটা কথা, দেশের ব্যাংকের টাকা লুট করে দিয়েছে, বলতে চেয়েছে কি অসভ্যতা, এবার বলতে দিন না, আরে কেন সময় নষ্ট করছে, কার কথা শোনা যাচ্ছে না। দেখুন আমি একটা কথা বলছি, আরে দাঁড়াও না রে ভাই, আমি একটা কথা, আচ্ছা ওকে, আমি একটা কথা বলছি, আমি সাধারণভাবে নিশ্চয়ই আপনারা একমত হবেন, আমি বিরাট একটা রাজনৈতিক মানে ভবিষ্যৎবাণী করার আমার অভ্যেস নেই। হ্যাঁ, এগুলো করার জন্য আপনারা পলিটিক্যাল অ্যানালিস্টদেরকে রেখেছেন, আমি সত্যি রাজনৈতিক কর্মী হিসেবে ভবিষ্যৎবাণী আমার করার স্বভাব নেই। তবে আমি একটা কথা বলছি, আমার যতটুকু অভিজ্ঞতা, দেখুন আমি কখনো এটা বলবো না যে এসআইআরে অনেক মৃত ভোটারের নাম বাদ গেছে বলে তৃণমূল পশ্চিমবাংলা সব আসনে হেরে যাবে, এটা বলাটা ছেলে মানুষই হবে। কিন্তু মানে বুথে দাঁড়িয়ে ভোট করতে গিয়ে আমাদের এই অভিজ্ঞতা হয়েছে যে কোনো বুথে যদি 100 জন মৃত ভোটার থাকে তাহলে 100 জনের মধ্যে 30 জন কি 40 জনের ভোট অন্ততপক্ষে তৃণমূল কংগ্রেস দেয়। সুতরাং যে সমস্ত, আমি এখনও জানি না সেই বিধানসভাগুলোর সংখ্যা কত, কিন্তু যেখানে দেখা যাবে তৃণমূল হয়তো জিতেছিল 5,000, 7,000, 10,000 ভোটে, আর ওখানে মৃত ভোটার বাদ গেছে 60,000 কি 70,000 এই সংখ্যায়, সেইখানে কিন্তু তৃণমূলের কপালে দুঃখ আছে বলেই আমার ধারণা। আমি ঠিকও হতে পারি, ভুলও হতে পারি, টাইম উইল টেল। দ্বিতীয় কথা, দেখুন বিজেপির ক্ষেত্রে আমি এর আগের বার বলার সময় চেঁচামেচিতে যেটা বলতে পারলাম না, শান্তনু ঠাকুর বাড়ি থেকে লোককে এটা বলে ডেকে এনেছিলেন যে তোমরা মতুয়া ফর্মটা ফিল আপ করো, মতুয়া ফর্মটা বা সিএ ফিল আপ করো এবং মতুয়া সার্টিফিকেট আমার কাছ থেকে নিয়ে নাও, সিএতে অ্যাপ্লাই করলে এবং মতুয়া সার্টিফিকেট পেয়ে গেলেই তোমার নামটা ভোটার লিস্টে উঠে যাবে। যে মানুষ সুখে থাকতে ভূতে কিলোনো বলে, যে মানুষ এটা করলেন, প্রথমে সুপ্রিম কোর্ট বলে দিল যে সিএ ফর্ম তুমি ফিল আপ করে থাকলেও বা তোমার নাম এসআইআরে উঠবে না যতদিন না তোমাকে সেটা কনফার্ম করা হচ্ছে সিটিজেনশিপ। দ্বিতীয় কথা, শান্তনু ঠাকুরের ইস্যু করা মতুয়া সার্টিফিকেটের দাম ছেঁড়া ঠোঙার থেকেও কম, সেটা জানিয়ে দেওয়া হলো। এমতাবস্থায় এইটা কিন্তু ঘটেছে বনগা থেকে শুরু করে গাইঘাটা থেকে শুরু করে রানাঘাট, আপনারা যে এলাকাগুলো নিয়ে কথা বলছেন, বহু মানুষ যার নামটা দিব্যি থাকতো ভোটার লিস্টে, এই স্বাভাবিক নিয়মেই থাকতো। এখানে রাজাগোপাল বাবু কি আমি কি বৈশ্বনাথ দা, এমন তো নয় যে আমাদের এপিক কার্ডে আলো জ্বলে আর ওখানকার এপিক কার্ডগুলো খুব সাদামাটা, এমন তো নয়। আমার কাছে যা ডকুমেন্ট আছে, রাজাগোপাল বাবুর কাছে যা ডকুমেন্ট আছে, ওখানকার একজন মতুয়া মানুষের কাছে সেই ডকুমেন্টই ছিল। কিন্তু যে কোনো কারণেই হোক না কেন, কিছু মানুষের মনে হলো যে না, এই ডকুমেন্টগুলোর ফলে আমি জেনুইন ভোটার আর ও হচ্ছে বিদেশি ভোটার। যাই হোক, যারা এটা মনে করেছেন ভালো, তারা কেন মনে করেছেন তারা বলতে পারবেন। আর শান্তনু ঠাকুরদের কথায় যারা ঘর থেকে বেরিয়ে কোনো কারণ ছিল না এই ফর্মগুলো ফিল আপ করেছেন বলে তাদের নামটা রিলেটেড হলো। এখন তারা এই এলাকাগুলোতে বিজেপি গত কয়েকটা ভোট জিতেছিল আমরা জানি,
কিন্তু সেই এলাকাগুলোতে এবার বিজেপির ফলাফল কি হয় দেখা যাক। কারণ এটা মাথায় রাখবেন, আজকে আমার নাম যদি অন্যায়ভাবে কাটা হয়ে থাকে, সমস্যাটা একা আমি ভোট দিতে পারবো না তার সমস্যা নয়, আমার পরিবার, হয়তো আমার মেয়ের বিয়ে হয়েছে যে পরিবারে, এখানেই সমস্যাটা জানো তো শতরূপ, সাধারণ মানুষকে শুধু ভোটার হিসেবেই দেখা হয়, সাধারণ মানুষকে বরাবর শুধু ভোটার হিসেবেই দেখে যায় রাজনৈতিক দলগুলো। একটু রাজাগোপাল বাবুর কাছে আসতে হবে। একদম রাজাগোপাল বাবুর কাছে যেটা নিয়ে যাব, রাজাগোপাল বাবু মানে এই যে মুসলিম ভোটের কথা বলছি সেটা বিরোধীরা বারবার বলে যে মুসলিম তোষণ করে তৃণমূল, আবার বিজেপির মানে শুভেন্দু অধিকারীর কথাও যদি ধরি, সেখানে শুভেন্দু অধিকারী বলেছেন যে আমরা মুসলিম ভোট চাই না তা নয়, আমরা মুসলিম ভোট পাই না। তবে এই যে ভোট ভাগাভাগির খেলায় যেটা আমরা হুমায়ুন কবিরকেও দেখলাম, তিনি বললেন যদি মমতা বন্দ্যোপাধ্যায় যদি হিন্দুদের নেতা সাজে তাহলে আমি মোল্লাদের নেতা সাজবো। এই মুসলিম ভোট ভাগাভাগির খেলা তাহলে আলটিমেটলি লাভটা কার হতে পারে, কি মনে হয় আপনার? দেখুন, মুসলমানরা পশ্চিমবঙ্গে অনেকটাই বঞ্চিত হয়ে আছে, এটা মানতে হবে। এটা আমরা রাজেন্দ্র সাচার কমিটির রিপোর্ট থেকে দেখে এসেছিলাম। নানানভাবে তাদের শিক্ষা, তাদের স্বাস্থ্য প্রসারে কেউ ব্যবস্থা সেভাবে নেয়নি। যে সমস্ত স্বীকৃত মাদ্রাসা আছে সেখানে শিক্ষা মোটামুটি চলে, যেগুলো অস্বীকৃত মাদ্রাসা যেগুলো আছে সেখানে সঠিক মানে পড়াশুনোও তাদের হয় না, অর্থাৎ তাদের স্বপ্নও দেখানো হয় না যে তুমি কতটা পাল্টাতে পারো। এই জায়গায় দাঁড়িয়ে কেউ মুসলমানদের মধ্যে যদি কেউ নতুন করে স্বপ্ন দেখান, সেটা হুমায়ুন কবিরই হোক বা অন্য কেউ মানে হোক, সেটা আপত্তি, আমার তো কোনো আপত্তি লাগে না। তারা যদি দেখাতে পারে তাদের শিক্ষা স্বাস্থ্য নিয়ে সচেতন কেউ হতে পারে, তারাও তো ভারতবর্ষের নাগরিক। সুতরাং সেই আমি মনে করি যদি কেউ করতে পারেন, সে তার অতীত যাই হোক না কেন, আমরা তো দেখেছি অতীত থেকে অনেক কিছু পরিবর্তন, রত্নাকর বাল্মীকি হয়, এটা ভারতবর্ষ অনেক সময় দেখিয়েছে। সুতরাং আমি মিস্টার হুমায়ুন কবিরের গুণগান গাইছি না, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে মুসলমানদের যে পিছিয়ে পড়ার ভাবটা আছে তাদেরকে সঠিকভাবে শিক্ষা দেওয়া, তাদের মধ্যে স্বপ্ন জাগরণের চেষ্টা যদি হয়, সেটা 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 আপত্তির কিছু না হতে পারে। একটা জিনিস দেখুন, যেটা দেখা যাচ্ছে, আমি যেটা গোড়ায় বলার চেষ্টা করছিলাম, মুসলমানদের খুব একটা নাম বাদ যায়নি। তারা এই নয় যে তারা সবাই ভারতবর্ষ থেকে ভারতবর্ষী রয়েছেন, তারা হয়তো বাংলাদেশ থেকে এসেছেন, তারা কিন্তু অত্যন্ত সতর্ক থাকেন যে ডকুমেন্টেশন যদি থাকতে হয়, আমাকে ডকুমেন্টেশন সঠিক রাখতে হবে। এটা দেখা গেছে, এরা রেখেছেন বলেই তাদেরকে কিন্তু একেবারে নিখুঁতভাবে সময় মতন জমা দিচ্ছেন। এইটা কিন্তু অন্যরা পারছে না বলেই কিন্তু অন্যদের নাম বাড়ছে। এটা কিন্তু ব্যাপার, এটা কিন্তু স্বীকার করার ব্যাপার আছে। এদের নিয়ে আমার দীর্ঘদিনের কাজ করার নানা অভিজ্ঞতা রয়েছে বলেই বলতে পারি, যে রাজনৈতিক অভিজ্ঞতা না থাকলেও যে এরা কিন্তু খুব সতর্ক থাকে যে আমি যখন আর একটা দেশে এসেছি আমাকে বাঁচাবে আমার ডকুমেন্ট। আমার ডকুমেন্ট এই বন্যায় ভেসে গেছে, এসব সবাই শুনবে না, এটা ওরা জানে। তার ফলে দেখবেন যে মুসলমান নাম সেভাবে বাদ যায়নি। এখন রোহিঙ্গা শব্দটা অপ্রাসঙ্গিক। কে রোহিঙ্গা? যারা যেখানে জন্ম, মালয় বার্মাতে রোহিঙ্গারা হচ্ছে সেখান থেকে কত রোহিঙ্গা বাদ গেল, কত অনুপ্রবেশকারী বাদ গেল, সেই সংখ্যাটা আমাদের কাছে নেই, আমরা জানিও না সেটা কি হবে। কিন্তু এখনো পর্যন্ত আমরা জানি বিবেচনাধীনের তালিকায় কিন্তু 7 লক্ষ ভোটার রয়েছে। কিন্তু দেখুন, ভোটের দিনক্ষণ এখনো ঘোষণা হয়নি, তবে আজ অর্থাৎ চূড়ান্ত ভোটার তালিকা যেদিন প্রকাশ হলো সেদিনই জেলায় জেলায় রুট মার্চ শুরু করে দিল কেন্দ্রীয় বাহিনী। উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ শনিবার সকাল থেকে এই ছবিটাই ধরা পড়লো। দেখুন প্রতিবেদন, তারপর আলোচনায় আসছি। শনিবার প্রথম ধাপে প্রকাশিত হলো এসআইআর এর চূড়ান্ত ভোটার তালিকা। এবার যে কোনো দিন ঘোষণা হয়ে যাবে বিধানসভা ভোটের নির্ঘণ্ট। আর নজিরবিহীনভাবে এবার বিধানসভা ভোট ঘোষণার আগেই রাজ্যে চলে এসেছে কেন্দ্রীয় বাহিনী। শনিবার থেকে জেলায় জেলায় রুট মার্চও শুরু করে দিলেন জওয়ানরা। উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ শনিবার সকাল থেকেই বিভিন্ন জায়গায় দেখা গেল কেন্দ্রীয় বাহিনীর রুট মার্চের এই সব ছবি। প্রথম দফায় রাজ্যে আসার কথা 240 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, তার মধ্যে 66 কোম্পানি বাহিনী মোতায়েন থাকছে উত্তরবঙ্গে, আর বাকি 174 কোম্পানি বাহিনী থাকছে দক্ষিণবঙ্গে। সবচেয়ে বেশি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হচ্ছে উত্তর 24 পরগনায়। বারাসাত পুলিশ জেলা, বনগাঁ পুলিশ জেলা, বসিরহাট পুলিশ জেলা, ব্যারাকপুর পুলিশ কমিশনারেট ও বিধাননগর পুলিশ কমিশনারেট মিলে এই জেলায় মোতায়েন থাকছে 30 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। শনিবার সেই উত্তর 24 পরগনার বাগদা, বসিরহাটে, স্বরূপনগরে দেখা গেল কেন্দ্রীয় বাহিনীর রুট মার্চ। এখন অবধি আমরা অলরেডি 2 কোম্পানি সেন্ট্রাল ফোর্স আমরা পেয়েছি। ওদেরকে আমরা আমাদের যেগুলো একটু সেন্সিটিভ জায়গা আছে ওইখানে অলরেডি আমাদের গতকাল বিকেল থেকে রুট মার্চ স্টার্ট হয়ে গেছে। এখন আমরা পুরো তৎপর আছি। পাশাপাশি নদিয়ার তাহেরপুর, কল্যাণীতেও রুট মার্চ করতে দেখা গেল কেন্দ্রীয় বাহিনীকে। নাকাশিপাড়া, কালীগঞ্জেও পৌঁছে গেছে কেন্দ্রীয় বাহিনী। হাওড়ার উলুবেড়িয়ায় কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে দেখা গেল রাজ্য পুলিশকেও। মালদার কালিয়াচকে শুক্রবার রাত থেকেই রুট মার্চ শুরু করে দেয় কেন্দ্রীয় বাহিনী। শনিবার সকালে ইংরেজ বাজারে দেখা যায় তাঁদের। পুলিশ সূত্রে দাবি, এখনো পর্যন্ত 12 কোম্পানির মধ্যে 4 কোম্পানি এসে পৌঁছেছে মালদায়। পাশাপাশি কেন্দ্রীয় বাহিনীর রুট মার্চ দেখা গেছে উত্তর দিনাজপুরের ইসলামপুর ও চাকুলিয়ায়।
না, আমাদের ইসলামপুর পিডিএর জন্য টোটাল 5টা কোম্পানি অলরেডি অ্যালট হয়েছে। ওদের মধ্যে 3টে কোম্পানি রিপোর্ট করেছে, হায়ার লেভেল থেকে সিইও অফিস থেকে সবাই ব্রিফ করেছেন কি কি আছে, লোকাল লেভেলের কোনো রুমার মঙ্গারিং না হয়। বিধানসভা ভোট ঘোষণার আগে কেন্দ্রীয় বাহিনী যখন জেলায় জেলায় রুটমার্চ শুরু করে দিয়েছে, তখন তা নিয়ে রাজনৈতিক তরজাও চড়ছে সমান তালে। ভোট দেবে মানুষ, ওরা ভাবে ইডি, সিবিআই, কেন্দ্রীয় বাহিনী, সেন্ট্রাল এজেন্সি দিয়ে ভয় দেখাবো, ডর দেখাবো। ডর দাড়িওয়ালা পেতে পারে, মোটা ভাই পেতে পারে, ডর বাঙালি পায় না। বাঙালি মাথা তুলে দাঁড়িয়ে লড়াই করে এসেছে স্বাধীনতার সংগ্রামের জন্য, মাথা তুলে দাঁড়িয়ে এই সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে লড়াই করবে। নির্বাচন কমিশন মনে করেছে যেখানে ভোট ঘোষণার আগে কেন্দ্রীয় বাহিনী পাঠানো দরকার, তাই পাঠিয়েছে। কারণ এটি একমাত্র রাজ্য যেখানে ভোটের সময়, ভোটের আগে, ভোটের পরে হিংসা হয়। অন্য কোনো রাজ্যে তো হয় না, সেজন্য প্রয়োজন পড়ে না পাঠানোর। এখানে হিংসা হয় তাই প্রয়োজন পড়েছে। এসআইআর এর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হতেই রাজ্য রাজনীতির পারদ একেবারে সপ্তমে। সমীরণ পাল, সুদীপ চক্রবর্তী ও সোমক লাহিড়ীর রিপোর্ট, এবিপি আনন্দ। ভোটের দিনক্ষণ ঘোষণা বাকি থাক, চূড়ান্ত ভোটার তালিকা সেটা প্রকাশিত হওয়ার আগেই রাজ্যে ঢুকে গেল কেন্দ্রীয় বাহিনী। বিশ্বনাথ দা, জেলায় জেলায় যেভাবে ভাঙড় বলুন, বীরভূম বলুন, মালদা বলুন, একের পর এক জায়গায় বোমা উদ্ধার হয়েছে, দুষ্কৃতী রাজ চলছে। আদৌ ভোটটা শান্তিপূর্ণভাবে হবে তো? দেখো, দুটো তথ্য দিয়ে শুরু করতে চাই তোমার উত্তরটা। সেটা হলো এসআইআর যে বিশ্লেষণ করছি তাতে দেখা যাচ্ছে ৭৬টা সংখ্যালঘু বিধানসভা কেন্দ্রে কিন্তু ফর্ম 6 এর মাধ্যমে কিন্তু এই পর্বে বিরাট সংখ্যক ভোটার কিন্তু নাম তুলতে পেরেছেন। সেটা হারোয়ার থেকে মেটিয়াবুরুজ হতে পারে, উলুবেড়িয়া দক্ষিণ থেকে ভাঙড় হতে পারে, ভগবানপুর থেকে আমডাঙ্গা হতে পারে। ফলে এইসব কেন্দ্রগুলো যে ৭৬টা বিধানসভা কেন্দ্রে, সেখানে ফর্ম 6 এর কে নিয়ে মানে দিয়ে নাম কিন্তু এই পর্বে বিরাট সংখ্যক মানুষ তুলতে পেরেছেন, এবং এটা আমি তৃণমূল কংগ্রেসের কৃতিত্ব হিসাবে দেখতে চাই। দ্বিতীয় যে বিষয়টা সেটা হলো যে শর্তরূপ কিছুক্ষণ আগে একটা ফিগার চাইছিল যে গত নির্বাচনের কনটেক্সটে যদি দেখি যে মার্জিনাল সিট যেগুলো আছে, 43টা মার্জিনাল সিট ছিল যেখানে 10,000-এর কম ভোটে তৃণমূল জিতেছিল। সেখানে কিন্তু মানে এবার 10,000-এর উপরে ভোটার বিয়োগ হয়েছে। ফলে ডেফিনেটলি সেই সমস্ত জায়গাতে একটা হাড্ডাহাড্ডি লড়াই এর কথা অনেকেই বলছেন। কি হবে সেটা তো পরের ব্যাপার। এবার তোমার মূল প্রশ্নেতে আসি, সেটা হলো যে দেখো মানে রুট মার্চ কিন্তু ইম্পর্টেন্ট নয় আমার কাছে। ইম্পর্টেন্ট হলো যে ধরনের ক্রিমিনালাইজেশন অফ পলিটিক্স হয়েছে, গ্রামগঞ্জে যেভাবে বোমা, গুলি, অবৈধ অস্ত্র রয়েছে, সেগুলো যদি তুমি উদ্ধার না করতে পারো, তাহলে কেবলমাত্র ছবি তোলার জন্য আর ক্যামেরাম্যানকে ভিডিও তোলবার জন্য তুমি কিছু কেন্দ্রীয় বাহিনীকে ঘোরাচ্ছ, রুট মার্চে ঘোরাচ্ছ, এর কোনো লাভ হবে না। তোমাকে যদি সত্যি নির্বাচনকে ফ্রি অ্যান্ড ফেয়ার করতে হয়, তাহলে দুটো কাজ করতে হবে সেন্ট্রাল বাহিনীর উপস্থিতিতে। একটা হলো যে অপরাধীদের বাড়ি বাড়ি গিয়ে সার্চ করে তাদের বাড়িতে যে অবৈধ বোমা আছে, গুলি আছে, বন্দুক আছে, সেগুলোকে তুলে আনতে হবে। এক। দুই হলো ক্রিমিনাল যারা আছে, হ্যাবিচুয়াল ক্রিমিনাল আছে, ভোটের ক্রিমিনাল আছে, তাদেরকে পরিষ্কার জেলে পাঠাতে হবে। কয়েক মাস তাদেরকে জেলের ভাত খাওয়াতে হবে। তবেই তুমি একমাত্র একটা নিরপেক্ষ ভোটের আবহ তৈরি করতে পারো। আমাদের রাজ্যের অভিজ্ঞতা বলে যে সেন্ট্রাল ফোর্সকে সাধারণত রাজনৈতিকভাবে তারা ব্যবহার করা হয়। দেখা যায় যে এর কমান্ডার কে থাকে, রাজ্য পুলিশ থাকে, এদেরকে অনেক সময় দেখা যায় হাজারদুয়ারিতে ঘুরে বেড়াচ্ছে, তো কখনো দেখা যাচ্ছে যে নানা রকম ভাবে বর্ষতা স্বীকার করে ওরা মূল যে কাজ আইন শৃঙ্খলা রক্ষা করা সেটা করে না। একদমই আইন শৃঙ্খলা রক্ষা করা, আইন শৃঙ্খলা নিয়ে সত্যি বারবার প্রশ্ন উঠে যায়। বৈষ্ণবদা দেখুন, যখন কমিশনের সঙ্গে পুলিশের বৈঠক হয় তখন কিন্তু একেবারে কমিশনের তরফে বলে দেওয়া হয়েছিল যে দাগি অপরাধীদের ধরতে হবে, আগ্নেয়াস্ত্র বাজেয়াপ্ত করতে হবে, কিন্তু ছবিটা তো একেবারে উল্টো। বিভিন্ন জায়গায় বোমা উদ্ধার হয়েছে, বোমা বিস্ফোরণ হয়েছে। ভাঙড় যে এই কদিনে কতবার উত্তপ্ত হয়েছে সেটা সত্যিকারের আমাদের একের পর এক সেই দিনগুলোর তারিখ আমাদের এখানে বলতে হবে। ভাঙড় কলকাতা পুলিশের আওতায়, হাওড়ায় কিছুদিন আগে সেই হাড়হীন করা হত্যাকাণ্ড, এখনো হারুন খান, রোহিত হোসেন কাউকে ধরা যায়নি। আবার দেখুন সোনাপাপ্পু, তাকেও তো ধরা যায়নি। আপনি সব কথাই বলছেন। গতবারে শীতলকুচিতে যে সিআরপিএফ 3 জনকে গুলি করে মেরে দিল, এরপরেও বৈষ্ণবদা বলবেন রাজ্য পুলিশের উপর আস্থা রাখতে। আমরা যদিও রাজ্য পুলিশের উপর আস্থা রাখতে চাই, আপনার স্মৃতি একটু দুর্বল হয়ে যাচ্ছে। আপনি শীতলকুচির ঘটনাটা ভুলে যাচ্ছেন। সিআরপিএফরা কি করেছিল? শীতলকুচিতে 3 জন মানুষকে, নিরীহ মানুষকে গুলি করে মেরে দিয়েছিল। এবারে
সিআরপিএফকে নামানো হচ্ছে, কেন্দ্রীয় বাহিনীকে নামানো হচ্ছে। গতবারে 2 লক্ষ আধা সামরিক বাহিনীকে নামিয়েছিল, 8 দফা ভোট হয়েছিল কোভিডের মধ্যে, তারপরে আমরা 217টা সিট পেয়েছিলাম। আপকি বার 200 কি পার ঠোঙা হয়ে গেছিল, ঝিলকা উস পার হয়ে গেছিল। সুতরাং আমি আপনাদের বলছি, এই সমস্ত আধা সামরিক বাহিনীর চোখ রাঙানিতে সেটা কি হবে বিষয় নয়, বিষয় হচ্ছে আপনি অবশ্যই দেখুন জনগণ কি রায় দেবে, কাদের পক্ষে রায় দেবে সেটা তো অন্য বিষয়। তার মানে এই যে অভিযোগগুলো, তার মানে এই যে দুষ্কৃতি রাজ, সেটা কি মিথ্যে হয়ে যায়? তার মানে এই যে প্রমোটারের প্রাণ চলে গেল, সেটা কি মিথ্যে আপনি বলবেন? যেভাবে ওই দুষ্কৃতি ঘুরে বেড়াচ্ছে, এখনো পুলিশ ধরতে পারছে না, কেউ ফেসবুকে লাইভ করছে, তাকে ধরতে পারছে না পুলিশ, সেগুলো তো মিথ্যে নয়, তাই না? 294টা বিধানসভায় আপনি 2-3টে ঘটনাকে দিয়ে উল্লেখ করে আপনি বলে দিচ্ছেন এখানে এত কিছুর কথা। আমি তো আপনাকে বারবার বলছি যে কেন্দ্রীয় বাহিনী নাবাক বা আরো কোনো বড় বাহিনী থাকলে নাবাক, নির্বাচন কমিশন নির্বাচন করুক, আমরা জিতবো একদম, এটা দেয়ালের ভাষা স্পষ্ট হয়ে গেছে। না না, জেতার সঙ্গে আইন শৃঙ্খলার সম্পর্ক আছে কি? অর্ডারটাকে আবার এক সময় সেন্ট্রাল গভর্নমেন্ট বলবে আপনারা তো বলেন সাধারণ মানুষের উপর ভরসা রাখেন, এবং না না সাধারণ মানুষের উপর ভরসা রাখেন, উন্নয়নই শেষ কথা বলবে আপনারা বলেন, তাহলে এটা বলতে হচ্ছে কেন? কেন্দ্রীয় সরকারের রিপোর্টেই তো কলকাতা শহর নিরাপদ শহর, একই ধরে কলকাতা শহর নিরাপদ শহর, একাধারে পশ্চিমবাংলায় আইন শৃঙ্খলা খারাপ। আপনাদের যে কেন্দ্রীয় সরকারের রিপোর্ট সেটা বার করে দেখছেন না? কোন রিপোর্ট? মানে বৈষম্যতা কে জিতবে কে হারবে বিষয়টা নয়, বিষয়টা সাধারণ মানুষের নিরাপত্তা। জেতা হারা দিয়ে তো সবকিছু বিচার করা যায় না। আপনি হাওড়ার ঘটনা অস্বীকার করতে পারবেন? আমি তাও ছেড়ে দিলাম, একেবারে যেভাবে সুশান্ত ঘোষের উপর হামলা করার চেষ্টা করা হয়েছিল সেটা অস্বীকার করতে পারবেন? এই ঘটনাগুলো তো আমাদের রাজ্যে ঘটছে, আমাদের বাংলাতে ঘটছে। এখনো তামান্নার মা কিন্তু এখনো বিচার পায়নি, এখনো এফআইআর এ যাদের নাম রয়েছে তারা ঘুরে বেড়াচ্ছে বাইরে। বৈষম্যতা রাজ্যে পুলিশ অ্যারেস্ট করেছে, তারা গ্রেফতার হয়েছে, পুলিশের একটা স্ট্যাটুটারি টাইম আছে, তারপর তারা বেল পেয়েছে, হয়েছে তো ঘটনা, এটা হবে। কিন্তু সিপিএম আমলে অ্যারেস্ট হতো না, বিজেপি ত্রিপুরায় হাওড়ায় একেবারে প্রকাশ্য রাস্তায় ওইভাবে একদম পেছন ঘুরে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি, এটা প্রশ্ন জাগে না কিভাবে হতে পারে? আপনি জোর করে এটা বললেন। আর যে আমি জোর করে বলছি না, যে অভিযুক্ত হারুন খান, হাওড়া উত্তরের তৃণমূল বিধায়ক গৌতম চৌধুরীর সঙ্গে তাকে দেখা গেছে বাইকের পেছনে ঘুরছে হারুন খান, দেখা গেলে ছবি দেখা গেলেই তাহলে সে খারাপ? তাহলে তো নীরব মোদী ললিত মোদীর সাথে প্রধানমন্ত্রী ছবি আছে, প্রধানমন্ত্রী তাহলে তারপরে ব্যাংকের টাকা নিয়ে গেছে, না না একদম ছবি নিয়ে কিছু প্রমাণ করা যায় না। বাইকটা চালাচ্ছেন হচ্ছেন বিধায়ক, বাইকটা চালাচ্ছেন বিধায়ক, তার পেছনে বসে রয়েছেন হারুন খান। আপনি ভাবুন, যে তমান্নার বোমাবাজিতে প্রাণ গেল, সেই বোমাই আবার সেই তমান্নার পাশ থেকে উদ্ধার হলো, লয়ার হিসাবে কাজ করেছে, সেটাও তো আপনারা ফিরহাদ হাকিম বলছেন বাইরে থেকে দুষ্কৃতীরা ঢুকছে, তাহলে বাইরে থেকে দুষ্কৃতীরা ঢুকলে এ রাজ্যে কিভাবে তারা থাকছে এবং দুষ্কৃতীরা কিভাবে দুষ্কৃতি রাজ চালিয়ে যাচ্ছে সেটা দেখার দায়িত্ব তো পুলিশের, তাই না? আমি প্রশ্ন শুনতে পাইনি, এগুলো শুনতে পাচ্ছি না। না বারবার বলছেন তো আসলে বৈশ্বনাথদা, আমি পুরমন্ত্রীর কথাটা মনে করিয়ে দিলাম যে বাইরে থেকে দুষ্কৃতীরা ঢুকে আসছে এবং সেটা দেখতে হবে পুলিশকে। বাইরে থেকে দুষ্কৃতীরা যখন আসছে সেটা দেখার দায়িত্ব তো পুলিশের। সত্যি তো, ঠিকই তো কথা বলেছেন। আসলে এই রাজ্যে আমরা দেখেছি কিভাবে এই পুলিশের, পশ্চিমবঙ্গ পুলিশের আমলে তারা কীরকমভাবে নীরব থাকেন। যখন ওই বেলডাঙ্গার ঘটনা হয়, যখন একজন সাংবাদিককে পেটানো হয়, সেটা অন্য একটা চ্যানেলের সাংবাদিক, বা কয়েকদিন আগে ময়ূককে যেরকম পেটানো হয়েছে, ও কপাল জোরে প্রাণে বেঁচে গেছে। তো এখানে পুলিশ কিন্তু নীরব থাকে এবং যখন আশাকর্মী থেকে শুরু করে যোগ্য শিক্ষকরা যখন রাস্তায় নামেন, তখন পুলিশের আপনার এই ক্যাসেটটা বন্ধ করুন, আনন্দবাজার বন্ধ ছিল, খবর নিয়ে আমরা দেখেছি পুলিশ বাচ্চা মেয়ে তাকে ধরতে গ্রুপ চলে যায়। সিপিএম আমলে হয়েছে বলে এইবারেও হবে, এই আমলেও হবে? আগে হয়েছে সেটা আপনি উল্লেখই করছেন না তো, কেন এত স্মৃতি দুর্বল হয়ে যাবে? এই দুদিন ধরে সিএ এর পরে যখন জ্বলছিল পশ্চিমবঙ্গ, তখন পুলিশ চুপ ছিলেন। যখন এখানে আমাদের ভারতীয় জনতা পার্টির কর্মীদের একের পর এক ভাঙচুর, বাড়ি ভাঙচুর করা হয়েছে, খুন করা হয়েছে, মেয়েদের ধর্ষণ করা হয়েছে, তখন পুলিশ চুপ ছিল। আর এদের এখন
এরা এখন এই সেখানেও গুলি আর বলবেন না, অনেক সেখানেও গুলি বলেছে। আমি একটা কথা বলছি, বৈশাখা আজকে খুব স্মৃতির ওপর চাপ দিচ্ছে নিজের, আমি একটু স্মৃতিকে আরেকটু মনে করাই। অনেক ঘটনা বলছেন তো আপনি, শীতলকুচির ঘটনা বললেন, ঠিক কথা। সিআরপিএফ এর গুলিতে মারা গেছিলেন 5 জন মানুষ এবং দর্থহীন ভাষায়, হাজার রাজনৈতিক বিরোধ থাক তৃণমূলের সঙ্গে, দর্থহীন ভাষায় সিআরপিএফ এর এই ভূমিকার নিন্দে করেছিলাম। এবার আপনাকে মনে করাই 2010 সাল, আপনিও সেবার কাউন্সিলর হয়েছিলেন। 2010 সালে কর্পোরেশন ভোটের দিন যাদবপুরে বাপিদা আমাদের পোলিং এজেন্ট ছিলেন, সিআরপিএফ এর গুলিতে মারা গেল। মমতা বন্দ্যোপাধ্যায় কোনো কিছু না জেনে, কিচ্ছু না জেনে শুনে বাড়িতে দাঁড়িয়ে বলে দিলেন যে ও একটা নোটোরিয়াস ক্রিমিনাল ছিল। পরের দিন তার মৃতদেহ নিয়ে যখন বেরিয়েছিল মিছিল, যাদবপুর ভেঙে পড়েছিল সেই মিছিলে। আনন্দবাজার পত্রিকার প্রথম পাতায় তার ছবি বেরিয়েছিল এবং আনন্দবাজার পত্রিকার হেডিং ছিল এলাকাবাসী জানিয়ে দিল বাপি ক্রিমিনাল ছিল না। মমতা বন্দ্যোপাধ্যায়ের কি বলেছিলেন মনে করুন, আপনার স্মৃতি ভালো তো। আপনাকে দ্বিতীয় কথা বলে সুশান্ত ঘোষ, দাদা আমি প্লিজ বলে নি, ওনার তো অনেকক্ষণ অ্যাকশন করেছেন, এবার আমারটাও রিঅ্যাকশন। না উনিও তো বলেছেন, পরবার বলে যাচ্ছেন, আমি তো পরবার শুনেছি, এবার আমি উত্তরটা দিই। সুশান্ত ঘোষ ভাই, আমারও ওই পাড়ায় বাড়ি, আপনারও ওই পাড়ায় বাড়ি। সুশান্ত ঘোষকে যে মারতে গেছিল, দুটো চ্যাংড়া ছিল, তাদেরকে ধরেছিল, 3 মাস পরে বেল হচ্ছে, তারা বিহার ফিরে গেছে। কারা মারতে পাঠিয়েছিল ওই ছেলেগুলো তো সুশান্ত ঘোষের নামও জানতো না। তাদেরকে যারা মারতে পাঠিয়েছিল জানা যায়নি, আজ পর্যন্ত জানা যাবে না। কারণ আপনিও খুব ভালো করে জানেন সুশান্ত ঘোষ নিজে মিডিয়াকে বলেছিল আমার দলের লোকই চক্রান্ত করেছে, কিন্তু যেহেতু আপনার দলের লোককে খুন করতে গেছিল, সেই ঘটনা কোনোদিন সামনে আসবে না। আপনি দাঁড়িয়ে বলছেন পুলিশের একটা পিরিয়ড রয়েছে, ঠিক কথা। পুলিশের পিরিয়ডের মধ্যে আপনাদের পুলিশ, মমতা ব্যানার্জি পুলিশ মন্ত্রী তার অধীনে থাকা পুলিশ অপরাধীদের বিরুদ্ধে অপরাধ প্রমাণ করতে পারলো না কেন? আসল মূল অপরাধীকে ধরতে পারলো না কেন? পুলিশের সেই পিরিয়ড পেরিয়ে যাওয়ার পরে কেন আদালত বাধ্য হলো তাদেরকে জামিন দিতে? এর উত্তর দেবে না। আপনার দলের কাউন্সিলরকে মারতে গেছিল, বিচারের ব্যাপার আছে। আবার ওই সব্যসাচীর কাছে কেন গেছে? সব্যসাচীর কাছে যাবে না, আপনার কাছে যাবে। আপনার কাছে গেলে কে পারবে? সব্যসাচীর কাছে গেছে, দালালি করুন, আমার কি এসে আমার দলের লোকের আমি বলবো না। সব্যসাচী আপনার কাছে গেলে কে সাথে ওই জন্য সব্যসাচীর কাছে গেছে। আপনারা খুনের মামলায় জামিন করান, বিচার করতে দাঁড়ান। আমি আরো দুটো উদাহরণ দিতে চাই, দুটো উদাহরণ। তারপরে কি ভুল এক সেকেন্ড শতরূপ, এই দাড়ি ভিটে যখন রাজেশ তাপস যখন নিরীহ ছেলেকে মমতা ব্যানার্জির পুলিশ গুলি করে মেরেছিল, তখন এদের সহমর্মিতা কোথায় ছিল? যখন মৃত্যুঞ্জয় বলে সেই ছেলেটিকে যখন আমরা দেখেছি যে তার বাড়িতে ঢুকে ঠান্ডা মাথায় পুলিশ তাকে গুলি করে মেরেছে, একজন মূল অধিবাসীর একটি ছেলেকে, তখন এদের ছিল সেই পরিবার। আমি জাস্ট অ্যাড করছি, সেই পরিবার পরে আমরা গেছিলাম, বলছেন যে গুলটে যখন ছেলেটা লেগে পড়ে আছে, আমরা পায়ে ধরছি পুলিশে, হাসপাতালে নিয়ে চলুন। হাসপাতালে নিয়ে যায়নি, ছেলেটাকে বাঁচানো যেত। রাজবংশী ছেলেকে গুলি করে ফেলে রেখে দিলেন, তাকে বাঁচানো যেত। তাকে হাসপাতালে নিয়ে যাওয়া যাবে না। অদ্ভুত কথা, যারা সিঙ্গুর করলো, যারা নন্দীগ্রাম করলো, যারা নেতাই করলো, যারা ছোট আঙারিয়া করলো, যারা নানু, এই যে ঘটনাগুলো এত হত্যা করেছে, এত রেপ করেছে, এত মানুষকে খুন করেছে, তারা প্রশ্ন উঠবে না, তাহলে আপনারা কেন বিচার করলেন না? আপনারা তো 3টে আমরা তো বিচার করেছি, সুশান্ত ঘোষকে জেলে ঢুকিয়েছিলাম, সুশান্ত ঘোষকে জেলে ঢুকিয়েছিলাম, সুশান্ত ঘোষ মেরে মাটিতে পুঁতে দিয়েছিল। এই সমাজ বিরোধীদের পারলেন না, নন্দীগ্রামে যা হচ্ছে, শিবপুরে যা হয়েছে, যেটা আপনারা অভিযোগ করছেন, আপনারা পারলেন না। বারবার করে বলছেন, কিন্তু এই শাসক আশ্রিত সমাজ বিরোধীদের দৌরাত্মের বিরুদ্ধেই তো মমতা বন্দ্যোপাধ্যায় লড়েছিলেন। তাহলেই মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার পর কেন এই দুষ্কৃতি দৌরাত্ম বন্ধ করা যাচ্ছে না? বকটুয়ে দাঁড়িয়ে যে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন বোমা গুলি অস্ত্র সব উদ্ধার করতে হবে, তারপরও ধারাবাহিকভাবে জেলার পর জেলা থেকে কেন এই বোমাগুলি অস্ত্র উদ্ধার হচ্ছে? রাজাগোপাল, হ্যাঁ দেখুন, খুব যে জিনিসটা দেখতে পাচ্ছি খুব অবাক করা ব্যাপার। দেখুন হাওড়ায় যেটা ঘটলো, শালকিয়াতে, হাওড়াতে আমার দীর্ঘদিন থাকার সুযোগ ছিল, ছোটো বয়সে বহুদিন। সেই শালকিয়া সবটা আমি যেতাম, সেই পিলখানা সিটি অফ জয় যেটা সবাই পড়েছেন নমিনেক লাপিয়ারের, সে পুরো ডেমোগ্রাফি যেভাবে পাল্টেছে। আমরা তো ছবি দেখলাম না, সিসিটিভির ক্যামেরায় একটা মানুষ বসে আছে, তাকে একজন মেরে ফেলে দিল, তারপরে আরও দুজন তার উপর গুলি চালিয়ে পালিয়ে গেল। দেখা গেল, তার ছবি তো আমরা দেখলাম, তাকে দেখা গেল সে এমএলএর লোকাল এমএলএর পেছনে বসে যাচ্ছে। এমএলএ বলছে আমার গাড়ির পেছনে কে উঠে পড়েছে আমি জানি না। এ কি মানে অদ্ভুত ব্যাপার। হ্যাঁ, তো বোঝাই যাচ্ছে যে এমএলএর গাড়িতে বসে উঠতে বসে পারে, তাহলে বোঝাই যাচ্ছে যে এমএলএরা কাদের সঙ্গে ওঠা বসা করেন। এখন উনি অস্বীকার করছেন, কিন্তু অস্বীকার করলে তো হবে না, মানুষ দেখে নিয়েছে, মানুষ বুঝে যাচ্ছে কারা কাদের সঙ্গে আছে। এই যে ব্যাপারগুলো, হ্যাঁ, মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতা আসার আগে সত্যিকারের
মানুষের হয়ে কথা বলেছিলেন এবং উনি প্রতিশ্রুতি দিয়েছিলেন বাংলাকে এমন একটা জায়গায় নিয়ে যাবেন যেখানে বদলা চলবে না, সেখানে একটা সুশাসন চলবে। আমরা বহু মানুষই সেই স্লোগানে আমরা আপ্লুত হয়েছিলাম, আমরা তাদের সমর্থনও এগিয়ে এসেছিলাম। কিন্তু হ্যাঁ, ভুল করে, ভুল তো 100 বার, তুই কি বলছিস, ভুল করে। কিন্তু যেটা বলা অত্যন্ত প্রয়োজন, কিন্তু যে শাসনটা উনি এলো, উনি বুঝতে পারলেন যে মানুষের ভালোবাসা দীর্ঘদিন পাওয়া যায় না, সুতরাং ভয় দেখিয়ে ভালোবাসা আদায় করতে হবে, ভোট আদায় করতে হবে। তাই জন্য এই গুন্ডা বাহিনী, যারা ওই হারুন নাকি নাম বলছে যে নিরীহ ছিলেন, আমি জানি না, তাকে গুলি করে হত্যা করলো, তা গুলি করার কোনো হত্যা করেছে, এই লোকগুলোকে প্রয়োজন হয় নির্বাচনের সময়। এরা হাজার জায়গায় লুকিয়ে আছে। সুশান্তবাবুর কথা বলছে, সুশান্ত ঘোষের কথা বলছিল, তাকে যারা মারতে গিয়েছিল, মানে ভাড়া করা লোক মারতে যে ব্যাপারটা অন্য, পার্টির লোকরা যারা তার বিরুদ্ধে খেপে মারতে চেষ্টা করেছিল, কোনো ব্যবস্থা হয় আমি জানি না কোথায় যে যাচ্ছে, কেন করছে না। প্রয়োজনটা হচ্ছে যে পার্টির মধ্যে দেখার চেষ্টা হচ্ছে আমরা দুজন ছাড়া আর কেউ একেবারে ইন্ডিসপেন্সেবল নয়, সুশান্ত ঘোষের উপরে আরেকজনকে রাখতে হবে। তার জন্যই আমাকে এই ধরনের ঠেলাঠেলি শুরু করতে হবে এবং আমার কি করতে হবে, এই গুন্ডা বাহিনীকে আমাকে সাপোর্ট করে যেতেই হবে, সেটা কসবাতেই হোক, হাওড়াতেই হোক বা সারা বাংলাতেই হোক। এই বলছে এই যে গুন্ডা বাহিনীকে সমর্থন, এরা হচ্ছে মানে কি বলে ওয়েলথ, পার্টির সম্পদ হচ্ছে। উত্তরপ্রদেশ অস্বীকার করছে, আমি অস্বীকার করছি উত্তরপ্রদেশ, বাংলাকে ভালো করতে চাই আমরা উত্তরপ্রদেশ নিয়ে, না সমস্যা একটা নয়, আমি বাংলা নিয়ে আলোচনা চাই, আমরা বাংলাকে ভালো করতে চাই। এই দরজার মধ্যে, কারণ এই মুহূর্তের খবর আপনারা আমাদের নজর রাখতে হবে। বিবেচনাধীন ভোটার তালিকার শীর্ষে যে 60 লক্ষ ভোটার রয়েছে বিবেচনাধীন ভোটার তালিকায়, তার শীর্ষে রয়েছে মুর্শিদাবাদে বিবেচনাধীন ভোটার হচ্ছে 11,01,145। মালদায় বিবেচনাধীন ভোটারের সংখ্যা 8,28,127। আর মুর্শিদাবাদ মালদার পরেই হচ্ছে 2 চব্বিশ পরগনা। উত্তর চব্বিশ পরগনায় সংখ্যাটা হচ্ছে 5,91,252। আর দক্ষিণ চব্বিশ পরগনায় বিবেচনাধীন ভোটার হচ্ছে 5,22,042। এসআইআর এ বিবেচনাধীন 60,06,675 জন ভোটার, কিন্তু তার মধ্যে তালিকায় অর্থাৎ জেলায় তালিকায় শীর্ষে হচ্ছে মুর্শিদাবাদের বিবেচনাধীন ভোটার হচ্ছে 11,01,145। এই তালিকার শীর্ষে রয়েছে মুর্শিদাবাদ, বিবেচনাধীন ভোটার 11,01,145। যাদের ভবিষ্যৎ কি হবে, যারা এই বিবেচনাধীনের তালিকায় রয়েছে অর্থাৎ 60 লক্ষ পশ্চিমবঙ্গে, এই রাজ্যে, তার মধ্যে জেলায় মুর্শিদাবাদ শীর্ষে 11,01,145 জন ভোটার, তারা এই বিবেচনাধীনের তালিকায়। মালদায় সংখ্যাটা হচ্ছে 8,28,127। উত্তর চব্বিশ পরগনার ছবি, মালদা মুর্শিদাবাদের ছবি আপনাদের সামনে রাখলাম। এবার উত্তর দিনাজপুরের সংখ্যাটা জানিয়ে দিই, 4,80,341। পূর্ব বর্ধমানে বিবেচনাধীন ভোটার হচ্ছে 3,65,539। রুমা, বিশদে জানাও। দেখো, যেটা ডিস্ট্রিক্ট ওয়াইজ বলা হচ্ছে, যেটা এডুকেটেড রয়েছে, এবং সেক্ষেত্রে বলে দিই যেখানে মুর্শিদাবাদের স্থান একদম শীর্ষে, 11,01,145 জন কিন্তু নিষ্পত্তি বাকি রয়েছে, এবং তারপরেই রয়েছে মালদা 8,28,127। উত্তর দিনাজপুরে 4,80,341 জনের নিষ্পত্তি বাকি রয়েছে। অন্যদিকে পূর্ব বর্ধমানে 3,65,539 জন। সেক্ষেত্রে জানিয়ে রাখি, উত্তর চব্বিশ পরগনাতে 5,91,252 জনের নিষ্পত্তি বাকি। দক্ষিণ চব্বিশ পরগনাতে 5,22,042 জন এরকম নিষ্পত্তি বাকি রয়েছে। কোচবিহারে 2,38,107। আলিপুরদুয়ারে আসছি 80,494। জলপাইগুড়িতে 1,08,192 জনের নিষ্পত্তি বাকি। কালিম্পংয়ে হচ্ছে 6,790। দার্জিলিং এ 80,006 জন। উত্তর দিনাজপুর আগেই বলেছি 4,80,341। দক্ষিণ দিনাজপুর 1,32,258 এবং নদিয়াতে 2,67,940 জন এরকম রয়েছে। কলকাতার দক্ষিণে রয়েছে 78,657 জন। কলকাতা উত্তরে রয়েছে 61,236 জন। হাওড়াতে 2,79,714। হুগলিতে রয়েছে 1,71,778। পূর্ব মেদিনীপুরে 80,176। পশ্চিম মেদিনীপুরে 1,03,497 জন। ঝাড়গ্রামে 6,682
এবং পুরুলিয়াতে রয়েছে 33,577, বাঁকুড়াতে 39,117, পূর্ব বর্ধমান বলেছিলাম 3,65,539, একদম পশ্চিম রুমা, অর্থাৎ বর্ধমান যা তথ্য এখনো পর্যন্ত পাওয়া যাচ্ছে, এই যে বিবেচনাধীন ভোটার যেখানে 60,06,000 ভোটারের নাম রয়েছে, সেই তালিকায় শীর্ষে একেবারে মুর্শিদাবাদ। মুর্শিদাবাদে বিবেচনাধীন ভোটারের লিস্টটা অর্থাৎ সংখ্যাটা হচ্ছে 11,01,145। আমি এখান থেকে বিশ্বনাথ দার কাছে যাব। বিশ্বনাথ, আমরা মুসলিম ভোট ব্যাংক নিয়ে আমরা কথা বলছিলাম, সেটা নিয়ে আপনিও কথা বলছিলেন, আর এই যে বিবেচনাধীন সেই তালিকা একেবারে মুর্শিদাবাদ শীর্ষে, তারপরেই মালদা। খসড়া তালিকার পর ডিসক্রিপেন্সির জন্য যে নামের তালিকা এসেছিল মুর্শিদাবাদে, মোট 100 জন ভোটারের মধ্যে 31 জনের, মানে প্রতি 100 জনের ভোটার পিছু 31 জনের নাম ডিসক্রিপেন্সিতে এসেছিল। তুমি বুঝতে পারছো তো, প্রতি 100 জন মুর্শিদাবাদের যে ভোটার তালিকায় ভোটার নাম ছিল তার মধ্যে 31 জনের নাম শুনানির জন্য এসেছিল, এবং এখনো যে সংখ্যাটা আছে সেটাও প্রায় 22-23% মতন। ফলে মুর্শিদাবাদের মুসলিম সমাজের যে উপর একটা বড় ধরনের এই মানে ডিসক্রিপেন্সি এসছে, মালদার ক্ষেত্রে দ্বিতীয়, এবং উত্তর দিনাজপুরেও একটা বিরাট সংখ্যক এসছে। ফলে মুসলিম এলাকায় এখনো যে মানে 60 লক্ষ মানে নথি যাচাই বাকি আছে, সেই ভেরিফিকেশনে কিন্তু মুসলিম এলাকাগুলোতে এখনো সংখ্যা বেশি। আমার কাছে যা হিসেব, ভেরিফিকেশনের ক্ষেত্রে প্রায় প্রতি 10 জনের মধ্যে 6 জন মুসলিমদের নাম কিন্তু রয়েছে। অর্থাৎ প্রতি 10 জন মুসলিম 10 জন ভোটার যদি ভেরিফিকেশন বাকি থাকে, তাহলে তার মধ্যে 6 জন মুসলমান ভোটার রয়েছেন। এটা দুর্ভাগ্যের হলেও সত্যি। মালদা, মুর্শিদাবাদ, উত্তর দিনাজপুর সমেত মুসলিম এলাকাতেই কিন্তু এই 60 লক্ষ যে এখনো নাম যাচাই করা হবে এবং ফাইনাল তালিকায় তোলা হবে, তাতে কিন্তু মুসলমানদের সংখ্যা বড়। এটা দুর্ভাগ্য হলেও সত্যি। দ্বিতীয় যে বিষয়টা বলতে চাই, যে দেখো, কিন্তু একই সাথে আমি তোমাকে এটাও কিছুক্ষণ আগে বললাম যে মুসলিম এলাকাগুলোতে কিন্তু ফর্ম 6 এর মাধ্যমে নাম অন্তর্ভুক্ত করার প্রক্রিয়াও কিন্তু খুব বড়ভাবে আমরা দেখতে পাচ্ছি। ফলে সেটা কিন্তু একটা মানে আরেকটা দিক, যে হিন্দু এলাকা থেকেও কিন্তু মুসলিম এলাকাতে ফর্ম 6 এর মাধ্যমে নাম নথিকরণ করা বা যুক্ত করার প্রক্রিয়া কিন্তু অনেক বেশি। 76টা আসন আমি তোমাকে বলছিলাম, যে যেখানে কিন্তু দেখা যাচ্ছে বেশ বড় সংখ্যক নাম যুক্ত হয়েছে ফর্ম 6 এর মাধ্যমে এই পর্বে। থার্ড যে বিষয়টা আমি বলতে চাই, যে দেখো, মানে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভোট ব্যাংক হলো মুসলিম ভোট ব্যাংক। ফলে কোনো কারণে যদি মুসলিমদের নাম বাদ যায়, তাহলে কিন্তু সেটা ডেফিনেটলি বৈশ্বনাথদার কাছে আসবে। বৈশ্বনাথদা, 60 লক্ষের মধ্যে 11,01,145 জন ভোটারই মুর্শিদাবাদে যারা বিবেচনাধীন। এটা তো আমরা বারবার বলে আসছি যে একদম এটা উদ্দেশ্য প্রণোদিতভাবে এটা করা হচ্ছে। আমরা বারবার বলেছি যে 1,36,00,000 লোককে লজিক্যাল ডিসক্রিপেন্সিতে ডাকা হয়েছিল, যার মধ্যে অসুস্থ, বৃদ্ধ, অক্সিজেনের নল, সবটা আমরা বলেছি। সুপ্রিম কোর্টে এগুলো সব কটা পয়েন্ট বলা হয়েছে। তারপরেও আজকে জুডিশিয়াল অফিসারদের উপরে আমাদের পূর্ণ আস্থা আছে, কোর্টেরও আমাদের পূর্ণ আস্থা আছে। অন্যায়ভাবে বৈধ ভোটারদের নাম বাদ যাবে না, এটা আমরা বিশ্বাস করি। এটা চেষ্টা করছে বিজেপি, এবং আজকে এটা এক্সপোজ যে বিজেপি আর ইলেকশন কমিশন হ্যান্ড জয়েন করে আছে। এরা চাইছে যে বারবার করে নির্বাচনকে এটাকে কারচুপি করার। এটা এরা বিভিন্ন রাজ্যে এটা করেছে, এবং এই ধরনের কথা এরা বারবার বলছে। আর এইভাবে মানুষের মধ্যে মানুষকে বিভাজন করা, এটা তো ওরা রাজনীতি করেছে। এরা এদের যে ব্যাপারটা আমরা জানি, আবার নির্বাচনের পরে বলছে হুস্কো সাহায্য हमारा साथ। বেশ বৈশ্বনাথ, এবার কি আছে? নরেন্দ্র মোদী আর শুভেন্দু অধিকারী দুজন দুরকম কথা বলছে। না, আরে ব্রেকটা লাগা, ব্রেক নিও না, ব্রেকলেস বাচ্চু হয়ে গেছেন বৈশ্বনাথদা। বিষয়টা হচ্ছে এরা নিজেরা যেরকম অন্য কেউ অপর কেউ সেরকম ভাবে। এদের আমরা দেখেছিলাম ছবিটা একটা কি, রাজীব সিনহার সঙ্গে বন্দ্যোপাধ্যায় পরিবারের কোন এক ভাইয়ের, মমতা ব্যানার্জির কোন এক ভাইয়ের কি সুন্দর একটা সোনালী আলোচনা আড্ডা চলছে সান্ধ্যকালীন। আসলে এরা এইভাবে নির্বাচন কমিশনকে ট্রিট করে। নির্বাচন কমিশনকে আমি বলছি না, এটা মাননীয় আদালত বলেছে যে এই পঞ্চায়েত ভোটের ওই রকম নির্লজ্জভাবে এক পেশাভাবে ভোট করানোর পরে যখন আদালত বললেন, তখন রাজীব সিনহা বললেন না আমার ভুল হয়ে গেছে, হুজুর মাফ করে দিন। তো এরা এইরকম ভাবে নির্বাচনে পুরো ব্যাপারটা চালায়।
আমাদের একটাই বক্তব্য, এটা আশ্চর্য কিছু না, এটা হওয়ারই ছিল। তার কারণটা হচ্ছে ফর্ম 7 আমরা এটা বহু আলোচিত যে টার্গেট করে করে প্রথম ফার্স্ট লিস্টে ডিলিশন হয়েছিল মূলত হিন্দু মানুষের নাম, 58 লাখের মধ্যে 40 লাখের উপর হিন্দু। ফর্ম 7 বিশেষ টার্গেট করে করে মুসলিম বুথগুলোতে জমা দেওয়া হয়েছে। টার্গেটের প্রশ্নটা আদৌ থাকছে? কারণ সুপ্রিম কোর্টের নির্দেশে জুডিশিয়াল জজরা এটা করছে। এই কারণে আরো বেশি করে থাকছে, জুডিশিয়াল জজরা যে সিদ্ধান্তটা নেবেন সেটা তো এখনো ফাইনালাইজড হয়নি। এই 60 লাখ এবার তো সেই সিদ্ধান্তটাই এনারা নেবেন, সিদ্ধান্তটা নিলে দেখা যাবে। কিন্তু এখনো পর্যন্ত 60 লাখ সংখ্যাটা কি, যেগুলোকে নিয়ে ডিসপিউট রেজ করা হয়েছে, ফর্ম 7 ব্যবহার করে ডিসপিউট রেজ করা হয়েছে টার্গেটেডভাবে মুসলিম বুথগুলোতে। মূলত আমরা সবাই জানি, আমরা আশাবাদী যে ন্যায্য বিচার হবে। কিন্তু এখানে একটা কথা অবশ্যই বলার, সুতরাং 28শে ফেব্রুয়ারি যে ফাইনাল লিস্ট বেরোনোর কথা ছিল তা কিন্তু বেরোলো না। সেই অর্থে দেখতে গেলে 60 লক্ষ নাম নিয়ে যদি এখনও প্রশ্ন থেকে থাকে তাহলে এখনও পর্যন্ত লিস্টটা কিন্তু ফাইনাল লিস্ট আমরা বলতে পারি না। সেক্ষেত্রে এখানে আমি শুরুতেই যেটা বলেছিলাম, এই 60 লক্ষ নামকে নিয়ে ফাইনাল সিদ্ধান্তটা জজরা যে সিদ্ধান্ত নেবেন নিশ্চয়ই তারা সঠিক সিদ্ধান্তই নেবেন। সেই সিদ্ধান্তটা কি ভোটের আগে নেবেন, ভোটের তারিখ ঘোষণার আগে নেবেন, নাকি ভোট হয়ে যাওয়ার পরে নেবেন, তারও কোনো উত্তর এখনো পর্যন্ত আমরা পাইনি। এবং মমতা বন্দ্যোপাধ্যায় আলটিমেটলি কিন্তু যতই গলায় কালো কাপড় জড়িয়ে সুপ্রিম কোর্টে যান না কেন, আজকে চূড়ান্ত তালিকা প্রকাশ হলো এসআইআর এর, কিন্তু এর আগে অর্থাৎ গতকাল তৃণমূল কিন্তু একেবারে চমক দিয়েছে। তা হলো রাজ্যসভার প্রার্থী তালিকা, যেখানে রাজীব কুমার এবং মেনকা গুরুস্বামীকে রাজ্যসভার প্রার্থী করেছে তৃণমূল। প্রার্থী করা হয়েছে অভিনেত্রী কোয়েল মল্লিক এবং বালিগঞ্জের তৃণমূল বিধায়ক ও তথ্য প্রযুক্তি মন্ত্রী বাবুল সুপ্রিয়কেও। দেখুন, রাজ্যসভার প্রার্থী তালিকায় তৃণমূলের জোড়া চমক। 31শে জানুয়ারি ভারপ্রাপ্ত ডিজিপির পদ থেকে অবসর নেন রাজীব কুমার। তাকে রাজ্য সরকারের নতুন কোনো দায়িত্ব নিতে দেখা যায়নি। ফলে তখন থেকেই জল্পনা চলছিল এবার রাজীব কুমার কি করবেন। সেই জল্পনার অবসান হলো শুক্রবার। রাজ্য পুলিশের সদ্য অবসরপ্রাপ্ত ডিজি রাজীব কুমারকে রাজ্যসভা নির্বাচনে প্রার্থী করল তৃণমূল। রাজীব কুমার পরিচিত একজন দক্ষ এবং দুদে পুলিশ অফিসার হিসেবে কলকাতা এবং রাজ্য পুলিশের একাধিক গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। আবার বিতর্কেও জড়িয়েছেন। মুখ্যমন্ত্রী তার জন্য ধর্নায় বসেছেন। দেখুন, আমি শুধু এটুকুই বলবো, আমরা স্লোগান দিতাম মিটিং মিছিলে, পুলিশ তুমি উর্দি ছাড়ো, তৃণমূলের ঝান্ডা ধরো। সেই স্লোগান সত্যি করলেন রাজীব কুমার। অতএব আমরা স্লোগানটা যদি দিতাম যে পুলিশ তুমি উর্দি ছাড়ো, তৃণমূলের ঝান্ডা ধরো, সেটা কিন্তু একদম বাস্তবসম্মত ছিল, সেটা প্রমাণ হয়ে গেল। আর উনি কি কি লুকিয়েছেন, ওনার মুখ বন্ধ রাখতে চান মুখ্যমন্ত্রী, সেটা সবাই জানে, গোটা বাংলার মানুষ জানে। শুধু রাজীব কুমার নন, তৃণমূলের রাজ্যসভার প্রার্থী তালিকায় আরেক চমক হলো সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী মেনকা গুরুস্বামী। সম্প্রতি আইপ্যাক মামলায় হাইকোর্টে রাজ্য সরকারের হয়ে সওয়াল করেন তিনি। একজন মহিলা মুখ্যমন্ত্রীকে কিভাবে সম্মান করতে হয় তা বোঝাতে অতিরিক্ত সলিসিটর জেনারেল এস.বি. রাজুর সঙ্গে তীব্র বাদানুবাদ হয় মেনকা গুরুস্বামীর। এবার তাঁকেই রাজ্যসভায় পাঠাচ্ছে তৃণমূল। মেনকা গুরুস্বামী আরএসএস, সবাই জানেন সেই ব্যাকগ্রাউন্ড। পশ্চিমবাংলার সঙ্গে তার কী সম্পর্ক কেউ জানে না, কিন্তু কথিত আছে যে অভয়াকাণ্ডের পর রাজ্য সরকারকে কতটা বেশি সুবিধে দেওয়া যায়, তার জন্য কি কি ব্যবস্থা করা যায়, তার জন্য আরএসএস সহ কাকে কিভাবে কাজে লাগানো যায়, এটা আপনি ধরুন মুখ্যমন্ত্রীকে ওরা প্রাইজ দিয়েছিলেন যাতে বেশি বিপদে না পড়ে যান, মুখ্যমন্ত্রী পাল্টা প্রাইজ দিলেন। তৃণমূল কংগ্রেসকে যখন প্রার্থী তালিকা প্রস্তুত করতে হয় সেখানে বাংলা অগ্রাধিকার থাকবে, পাশাপাশি জাতীয় রাজনীতিতে তৃণমূল কংগ্রেস এবং মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের গুরুত্ব এবং প্রাসঙ্গিকতার কথা খেয়াল রেখে এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসের রাজ্যসভা জন্য সেরা তালিকাটি, এবং সে বিরোধীরা যদি কেউ জ্বলে মরেন সেটা তাদের সমস্যা। 16ই মার্চ পশ্চিমবঙ্গের 5টি আসন সহ দেশের মোট 37টি রাজ্যসভার আসনে ভোট হবে। এবছরের শুরুতেই রাজ্যসভার সাংসদ পদে ইস্তফা দিয়ে তৃণমূল থেকে কংগ্রেসে ফিরেছেন মৌসম বেনজির নূর। ফলে রাজ্যসভায় পশ্চিমবঙ্গের 5টি আসনের মধ্যে একটি আসন ফাঁকা রয়েছে জানুয়ারি মাস থেকে। 2রা এপ্রিল তৃণমূলের রাজ্যসভার সাংসদ হিসেবে সাকেত গোখলে, ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, সুব্রত বক্সির মেয়াদ শেষ হচ্ছে। একই দিনে রাজ্যসভার সাংসদ হিসেবে সিপিএমের বিকাশ রঞ্জন ভট্টাচার্যেরও মেয়াদ শেষ হবে। অঙ্কের হিসাবে পশ্চিমবঙ্গের 4টি আসনে তৃণমূল এবং 1টি আসনে বিজেপির জয় নিশ্চিত। বাকি 2টি আসনে তৃণমূল প্রার্থী করেছে অভিনেত্রী কোয়েল মল্লিক এবং বালিগঞ্জের তৃণমূল বিধায়ক ও তথ্য প্রযুক্তি মন্ত্রী বাবুল সুপ্রিয়কে। কদিন আগে উন্নয়নের পাঁচালী নিয়ে রঞ্জিত মল্লিকের বাড়ি গিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবার রাজ্যসভার ভোটে কোনো প্রার্থীর জিততে প্রয়োজন 50 জন বিধায়কের সমর্থন। বিধানসভায় বর্তমানে তৃণমূলের 220 জন বিধায়ক রয়েছেন। ফলে রাজ্যসভার 4 আসনে তৃণমূল প্রার্থীদের জয় নিশ্চিত। বর্তমানে বিজেপির বিধায়ক সংখ্যা 65। ফলে বিজেপির তরফে এক প্রার্থীর জয় প্রায় নিশ্চিত। অনির্বাণ বিশ্বাস, উজ্জ্বল মুখোপাধ্যায়, এবিপি আনন্দ।
মানে বৈষ্ণব দা, এই যে রাজ্য পুলিশের সদ্য অবসরপ্রাপ্ত ডিজি রাজীব কুমারকে যে রাজ্যসভার প্রার্থী করলো তৃণমূল কংগ্রেস, যেখানে বিরোধীরা বলছে যে মুখ বন্ধ রাখার জন্য পুরস্কার দেওয়া হয়েছে। মানে এর আগে পশ্চিমবাংলার কোনো পুলিশ অফিসার বা রিটায়ার্ড কোনো পুলিশ অফিসার বা আইএস অফিসার রাজনীতিতে আসেননি না। একটা আমি যতদূর জানি যে ভারতবর্ষের প্রাক্তন বিচারক ছিলেন, যিনি রাম মন্দিরের রায় দিয়েছিলেন, রঞ্জন গগৈ, তাকে রাজ্যসভার সদস্য করেছিল বিজেপি পার্টি। তো আমি আপনাকে বলছি যে একজন মেধাবী ছাত্র হিসাবেই আমি রাজীব কুমারকে জানি। রাজীব কুমারের যে যারা খবর রাখেন তার ট্র্যাক রেকর্ড, যে উনি আইএএস এবং আইপিএস পরীক্ষায় উনি সসম্মানে অনেক উচ্চ স্থানে ছিলেন। পরবর্তীকালে তিনি দক্ষ অফিসার হিসাবে ভারতবর্ষের মানুষের কাছে এসছেন। বাংলায় কলকাতা পুলিশের কমিশনার ছিলেন, ডিজি ছিলেন। তিনি যদি রিটায়ার করার পর উনি মনে করেন যে উনি রাজ্যসভায় প্রতিদ্বন্দ্বিতা করবেন আর দল তাকে মনোনয়ন দেয়, এর মধ্যে তো দোষের কিছু নেই। সেই জন্য যারা দেশের উচ্চকক্ষে যাবে, রাজ্যসভার সদস্য হবে, তাদেরকে পাঠিয়েছেন। এর মধ্যে অনেক কিছু খুঁজতে পারে, ওনাদের কাছে কেউ যাচ্ছে না, ওনাদের নম্বরই নেই। সিপিএম সবচেয়ে বেশি বলবে, কিন্তু সিপিএম তো পাঠাতে পারবে না। আর বিজেপিও আপনি দেখবেন খুঁজে খুঁজে কাদের পাঠায়, ওরাও দেখবেন ওদের মতো করে লোক পাঠায়। সুতরাং এর আগেও অনেক সেলিব্রিটিকে আমরা দেখেছি যে তারা গেছেন, তারাও জাতীয় স্তরে বড় দক্ষ অভিনেতা। বাঙালি অভিনেত্রীর মধ্যে কোয়েল মল্লিক গেছেন বাঙালিদের একজন প্রতিনিধি হিসাবে। এটা তো আমাদের আনন্দ হওয়ার। বাবুল সুপ্রিয় জনপ্রিয় গায়ক, এটাও ঘটনা। সুতরাং তারা গেছেন, এর মধ্যে তো কোনো খারাপ কিছু না। আমার তো মনে হয় খুব ভালো সিদ্ধান্ত। অর্থাৎ এটাতে কোনো অঙ্ক নেই, যেটা বৈষ্ণবদা বলছেন। যেমন ভাবে প্রসন্ন বন্দ্যোপাধ্যায়, এইচএস আদি, জেমস কুজো, রাজপাল সিং গিয়েছিল, তেমন ভাবেই রাজীব কুমারকে প্রার্থী করা হয়েছে। কেয়া, দেখুন, রাজীব কুমার অত্যন্ত নিষ্ঠার সহকারে পুলিশের উর্দি পড়াকালীন যে তৃণমূলের হয়ে কাজ করেছেন তার পুরস্কার পেয়েছেন। সুতরাং তিনি যে তৃণমূল কর্মী ছিলেন পুলিশ থাকাকালীন, ওই বলে না জীবনকে সাথ বি জীবনকে বাদ বি, এক্ষেত্রে চাকরির সঙ্গেও চাকরির পরেও দুটো ক্ষেত্রে তিনি প্রমাণ করেছেন। এবার রইল বাকি ওই বাংলার কী সব বললেন না কোয়েলের কথা, আমার খুব অবাক লাগছে যে যারা এত বাঙালির অস্মিতার কথা বলেন, তারা কি আর পশ্চিমবঙ্গের কোনো বাংলায় বাঙালিকে খুঁজে পেলে না? আরে নিদেন পক্ষে তো বৈষ্ণবদাকে তো পাঠানো যেতে পারতো। মেনকা গুরুস্বামী তিনিও অ্যাডভোকেট, বৈষ্ণবদাও অ্যাডভোকেট, না হলে তেলেঙ্গানা থেকে একজনকে আনতে হলো, আর উত্তরপ্রদেশে রাজীব কুমারকে আনতে হলো। ও ভুলে গেছিলাম রাজীব কুমারের স্ত্রী আবার পশ্চিমবঙ্গ সরকারের ইনফরমেশন কমিশনার। অর্থাৎ মুখের বাঙালির কথা বলেন 26-এর বিধানসভার ভোটের, কিন্তু কার্যক্ষেত্রে দেখা গেছে কখনো লোকসভায় কখনো রাজ্যসভায় এরা অবাঙালিকে খুঁজে নিয়ে আসে। অঙ্ক রসায়ন কি আছে আমি জানি না, কিন্তু এটুকু আমি বলতে পারি রাজীব কুমার তার কাজের যে কাজ তিনি করেছেন, অনেক কিছু লোপাট করেছেন, অনেক কিছু জিহুজুরি করেছেন, তার তিনি পুরস্কার পেলেন। বা উল্টোটাও হতে পারে যে তার মুখটা বন্ধ রাখার জন্যে তাকে রাজ্যসভায় পাঠানো হলো, যেভাবে দেখুন। আমি দেখছিলাম কুণাল ঘোষ বলছেন যে এই সিদ্ধান্তের ফলে যদি বিরোধীরা জ্বলে মরেন। আমার কেন জানি না, তো এক্সপ্রেশন থেকে মনে হলো সবচেয়ে বেশি কুণাল ঘোষ জ্বলে মরছেন। যাক, অবশ্যই আমার আন্দাজে, আমি ভুলও হতে পারি। আমি না এবার ঠিক করেছি যে এই টেলিভিশনের এই ধরনের কোনো আলোচনায় পারতপক্ষে আসবো না। যদি এসেও থাকি, তৃণমূলের যিনি থাকুন না কেন, তার খুব একটা তাকে সমালোচনা করবো না বা গালাগাল দেবো না। এবার সত্যি খারাপ লাগে এদের জন্য। এরা সারা বছর তৃণমূলের জন্য মিটিং করতে গিয়ে, তৃণমূলের হয়ে টিভিতে বসে চেঁচাতে গিয়ে এরা লোকের কাছে চোর ডাকাত কত গালাগাল খায়। আর আলটিমেটলি যখন এমপি হওয়ার সময় আসে, তখন এমপি হয় কারা? ইউপি বিহারের পুলিশ, তেলেগু উকিল, বিজেপির মন্ত্রী আর টালিগঞ্জের হিরোইন। জীবনে কোনো দিন যারা মিটিং মিছিলে তৃণমূলের পতাকা ছিল না, তারা তৃণমূলের এমপি হয়। আর এরা সমস্ত এদের কপাল আছে ওই মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ বলছেন, তোমরা কাউকে পাঠাতে পারবে না, তোমাদের প্রার্থী নেই, এমএলএ নেই, পাঠাতে পারবো না। যখন এমএলএ ছিল পাঠিয়েছি, কিন্তু বৈষ্ণবদার ক্রাইসিসটা কি? যখন আমরা পাঠাতাম তখনও বৈষ্ণবদাকে কেউ পাঠায়নি, যখন মমতা ব্যানার্জি পাঠাচ্ছেন তখনও বৈষ্ণবদাকে কেউ পাঠাচ্ছে না। আমি সেই আলোচনার মধ্যে যাচ্ছি না, কিন্তু এখন আমি একটা কথা বলছি আপনাদেরকে। দেখুন, রঞ্জন গগৈয়ের কথাটা বৈশ্বনাথ চ্যাটার্জি বললেন, সঠিকভাবে বললেন। অভিজিৎ গাঙ্গুলি যখন বিচারপতির পদ থেকে সরাসরি বিজেপিতে গিয়ে বসলেন, তখনও এই কথা উঠেছিল যে আপনি যদি আজকে আপনার যদি পোস্ট রিটায়ারমেন্ট প্যাকেজ রেডি হয়ে থাকে যে বিজেপি আপনাকে এমপি করবে, সেক্ষেত্রে কি আমাকে ধরে নিতে হবে যে আপনি আপনার সাংবিধানিক দায়িত্বটা নিরপেক্ষভাবে পালন করছিলেন? যদি এই প্রশ্ন রঞ্জন গগৈ বা অভিজিৎ গাঙ্গুলির বেলা উঠে থাকে, তাহলে একই প্রশ্ন রাজীব কুমারের বেলা কি উঠতে পারে না? ওটা কি উচিত নয়? তাহলে কি আমায় ধরে নিতে হবে যে রাজীব কুমার একদিন ধরে নিরপেক্ষভাবে কাজ করছিল? একটা কারেকশন করে দিই।
শতরূপ এবং বৈষ্ণব দার উদ্দেশ্যে দুজনকেই বলছি, রঞ্জন গগৈ প্রেসিডেন্ট মাননীয় রাষ্ট্রপতির তার মনোনীত প্রার্থী। ও আচ্ছা, রাষ্ট্রপতিরা কার মনোনীত ছিল? আমি 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 না বল একটা রাষ্ট্রপতিরা কার মনোনীত ছিল? এটা আবার কি কথা? যে রাষ্ট্রপতিকে ডাকা হয় না, রাষ্ট্রপতি তো বিজেপির দ্বারা নির্বাচিত রাষ্ট্রপতি। আর আরেকটা কথা আমি বলছি, অভিজিৎ গাঙ্গুলি আর রঞ্জন গগৈর ক্ষেত্রে এইখানটা ব্যাপার, এরা হলো বিচারক, এদের কাছে মানুষ বিচার, তিনি যে সাবজেক্টে বিচার করছেন সেই বিচারটাই যে সঠিক বিচার হয়েছে কিনা এটাই একটা প্রশ্নের মুখে ফেলে দিয়েছে। পুলিশের বক্তব্যের উপরে বিচারক বিচার করেছেন এই মাইন্ডসেট নিয়ে যে উনি লোকসভায় দাঁড়াবেন, উনি বিজেপির পক্ষে যাবেন। তুমি এসব বলতে পারো ওই আশঙ্কা থেকেই না মমতা ব্যানার্জি তোমাকে রাজ্যসভায় পাঠান না। মানে বৈষ্ণব দা, আপনি বিচারক বলছেন, অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নিয়োগ দুর্নীতি নিয়ে এখনো রায় কিন্তু কোনোভাবেই সেটা খারিজ হয়ে যায়নি। আবার আমি যদি পুলিশের ক্ষেত্রটা ধরি, পুলিশ তো আমাদের নিরাপত্তা দেবে, পুলিশ তো বিপদ থেকে রক্ষা করবে, পুলিশ তো আমাদের রক্ষক, সেটাও তো বলতে হবে, সেটাও তো বলতে হবে বৈষ্ণব দা। না না, তার তো নিরপেক্ষ ভূমিকা থাকবে, এটাই তো আমরা চাইবো প্রত্যেকে। আমি রাজাগোপাল বাবুর কাছে আসবো। রাজাগোপাল বাবু, রাজীব কুমারকে রাজ্যসভায় পাঠাচ্ছে তৃণমূল, বিশেষ কোনো অঙ্ক রয়েছে এবং মেনকা গোস্বামীও রয়েছে, আমি সেখানে কি মেনকা গোস্বামীকে পাঠানো এবং রাজীব কুমারকে পাঠানো বিশেষ কোনো অঙ্ক রয়েছে নেপথ্যে? দেখুন, পরিষ্কার তো বোঝা যাচ্ছে না, এই সিটগুলো তো কোনো নির্বাচন হবে না, তারা যাকে দাঁড় করানো হবে তাকে সে জিতবে। এইগুলো তো আমরা সবাই মানে ভাবতেই পারি যে এটা পার্টির দীর্ঘদিনে যারা কাজ করেছেন তাদের একটা পুরস্কার দেওয়া হবে, যে হ্যাঁ, কিন্তু না করে যেটা দেখা যাচ্ছে বাইরে থেকে এমন লোক আসছেন যারা প্রফেশনালি বিজি। এক নম্বর, যারা লয়ার আছেন তারা তো লয়ে কোর্টেই বসে থাকবেন, তাদের হয়তো 2-4টে ক্লায়েন্ট বাড়বে বা অনেক কিছু বাড়তেই পারে, সুতরাং তারা কদিন পার্লামেন্টে গিয়ে যাবেন সেগুলো সন্দেহ আছে। এবং আরও যারা সিনেমা আর্টিস্ট যারা যান তাদের উপস্থিতিও খুব নগণ্য এবং তারা খুব একটা যে সেখানে বলেন বলে আমার মনে হয় না। এখন যেটা দাঁড়াবে, দেখো ট্রিভিয়ালাইজেশন অফ পলিটিক্স, একটা রাজনৈতিক দল সেই পলিটিক্সটাকেই ট্রিভিয়ালাইজ করছে, মানে একেবারে তাকে প্রান্তিকরণ করে দিচ্ছে। কোনো রাজনৈতিক ব্যক্তিত্বকে তারা রাজ্যসভায় পাঠাচ্ছে না। সুযোগ ছিল যে রাজ্যসভা একেবারে আমরা দেখেছিলাম যে এই সমস্ত মানুষজন যেতেন, যে ধরনের বক্তৃতা রাখতেন, সেখানে সেরকম ধরনের মানুষকে যদি পাঠাতো, দলের মধ্যে তো অনেকেই আছেন, তাহলে হয়তো মানে দলের কথা বলতে পারতেন, মানুষের কথা বলতে পারতেন। যাদেরকে সিলেক্ট করা হলো তাদের নিশ্চয়ই কোনো এক অতীতের কোনো কাজের পুরস্কার, কেউ হয়তো সুপ্রিম কোর্টে বাঁচিয়েছে, কেউ হয়তো লাল ফাইল নীল ফাইল সরিয়ে বাঁচিয়েছে। মানে আপনি বিরোধীদেরই কথাটা বলছেন, এইরকমই বিশ্লেষণ, আমার খুব ভালো বিশ্লেষণ। দেখুন আমার রাজাগোপাল বাবুকে বাধা দেওয়া হচ্ছে, একটু বলতে দিন, একটু বলতে দিন। আমি যেটা স্বাধীন দেশের মানুষ, দেখুন আমি আমার বক্তব্য কোনো ধরনের শাসকের এর করেই আমি বলতে চাই, আমার যেটা বক্তব্য আমি বলবই। ব্যাপারটা হচ্ছে যে যেটা ঘটেছে, আপনি একজন রাজনৈতিক ব্যক্তিত্ব, আপনার যদি সেখানে যাওয়া যদি যেত, আমি আনন্দ করতো। আজকে রাত্রিটা আমার হয়তো আনন্দের রাত্রি করতো যে আমার এক বন্ধু সেখানে গেছে, রাজনৈতিক ব্যক্তি হিসেবে, বন্ধু হিসেবে না। কিন্তু যাদের পাঠানো হলো তাদের রাজনীতি সম্বন্ধে তারা কি জানেন, কি বলেন, আমার কোনো ধারণা নেই। অতীতে অনেক বড় বড় ফিল্ম স্টাররা গেছে, তাদের দেখেন কদিন গিয়েছিলেন, আপনাদের সামনে বিরতিতে যেতে যেতে যে 4 জনকে তৃণমূল রাজ্যসভায় প্রার্থী করেছে তার মধ্যে 2 জন অবাঙালি, একজন প্রাক্তন ডিজিপি রাজীব কুমার আর আরেকজন সুপ্রিম কোর্টের আইনজীবী মেনকা গুরুস্বামী। তৃণমূলের প্রার্থী বাছাইকে ইস্যু করে বিজেপি সরব হয়েছে, পাল্টা জবাব কি দিয়েছে তৃণমূল? বিধানসভা ভোটের আগে বিজেপির বিরুদ্ধে বাঙালি আবেগকে অস্ত্র করছে তৃণমূল। বিজেপি শাসিত রাজ্যে বাংলাভাষীদের হেনস্থার অভিযোগে বারবার সুর চড়িয়েছে তারা। এই প্রেক্ষাপটে যে 4 জনকে তৃণমূল রাজ্যসভায় প্রার্থী করেছে তার মধ্যে 2 জন অবাঙালি, একজন প্রাক্তন ডিজিপি রাজীব কুমার আর একজন সুপ্রিম কোর্টের আইনজীবী মেনকা গুরুস্বামী। রাজীব কুমারের জন্ম উত্তরপ্রদেশে আর মেনকা গুরুস্বামী হায়দ্রাবাদের বাসিন্দা। এর আগে বিহারী বাবু শত্রুঘ্ন সিনহাকে আসানসোল থেকে প্রার্থী করে জিতিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিহারের ভূমিপুত্র বর্তমানে দিল্লিবাসী কীর্তি আজাদকে বর্ধমান দুর্গাপুর থেকে এবং গুজরাতের বাসিন্দা ইউসুফ পাঠানকেও বহরমপুর থেকে সংসদে পাঠিয়েছেন তিনি। এবার রাজ্যসভার নির্বাচনের আগে তৃণমূলের প্রার্থী বাছাই কি ইস্যু করে সরব হয়েছে বিজেপি?
যারা বাংলা, বাঙালি, বাংলার সংস্কৃতি, বাংলার অস্মিতা এসব নিয়ে কথা বলেন, তারা হায়দ্রাবাদ থেকে আর অন্য জায়গা থেকে লোক নিয়ে এসে এখানে এমপি বানাচ্ছেন। বাংলা দেখছে। তাহলে কি আপনারা বলতে চান যে পশ্চিমবাংলাতে কোনো অবাঙালিকে আমরা টিকিট দেবো না? রাজীব কুমার তো বাংলার বাসিন্দা, এটা তো মানতে হবে। আমরা তো বলছি বাংলায় যারা যারা আছে তারাই সব বাঙালি। আমরা কি বলছি? আমরা বলছি ইউপি, উত্তরপ্রদেশ থেকে নিয়ে এসে অবাঙালি নিয়ে এসে নেতা তৈরি করবে, তা হবে না। নরেন্দ্র মোদী অমিত শাহকে বাঙালি মানবে না। সামনে বিধানসভা নির্বাচন, তবে তার আগে রাজ্যসভার নির্বাচনের প্রার্থী বাছাই ঘিরে ফের মাথাচাড়া দিল বাংলা বাঙালি ইস্যু ঘিরে রাজনীতি। তৃণমূল কংগ্রেস রাজ্যসভায় এই যে 4 জনকে প্রার্থী ঘোষণা করেছে, সেখানে বিশ্বনাথ চক্রবর্তী কোন সমীকরণ দেখছে? দেখুন, মানে তৃণমূল কংগ্রেস হলো তুমি আমাকে সেবা দিবে, আমি তোমাকে সেবা দিব, ফলে পরিষ্কার একটা রিয়ালিস্ট পলিটিক্যাল পার্টি। রাজীব কুমার যখন পুলিশ ছিল তখন তাকে সেবা দিয়েছে, সেটা সারদা ইস্যুতে বিরোধীরা বলেন, একের পর এক বিরোধীদের ট্যাপ করা অভিযোগ বিরোধীরা করেন, নেতাদের ট্যাপ করা থেকে শুরু করে পুরো নিয়ন্ত্রণ করতেন। ফলে রাজীব কুমার সেবা দিয়েছে, রাজীব কুমারকে তৃণমূল সেবা দিচ্ছে। একইভাবে তোমাকে আমি বলতে চাই যে রঞ্জিত মল্লিকের পরিবারের জায়গা থেকে রঞ্জিত মল্লিক 21শে জুলাইয়ের সভাতে আসতেন এবং তার সাথে সম্পর্ক আছে, টালিগঞ্জে নিষ্পাল সিংদের একটা প্রভাব আছে। ফলে সেই জায়গা থেকে কোয়েল মল্লিকে এরপরে বিভিন্ন জনসভাগুলোতে কোয়েল এবং দেব দুজনে মিলে গিয়ে পাগলু ড্যান্স দিবেন, ভোটাররা তাতেই মোহিত হবে, মধ্যবিত্ত ভোটারদের ধরতে হবে, ফলে পাগলু চাই, পাগলু ড্যান্স চাই। ফলে সেখানে দেব এর সাথে জুটি করে যদি কোয়েল নামেন, ডেফিনেটলি পপুলিস্ট পলিটিক্স সেখানে অ্যাসিওর্ড হবে। থার্ড যেটা, সেটা হলো বালিগঞ্জে যেহেতু সুব্রত মুখার্জি 75,000 ভোটে জিতেছিলেন উপনির্বাচনে, বাবুল সুপ্রিয় 4-5টা ওয়ার্ড হেরেছিলেন, মুসলিমরা তাকে ভালো চোখে নেয়নি, কারণ বিরোধীদের অভিযোগ ছিল আসানসোলে মানে গোষ্ঠীগত দাঙ্গার প্রশ্নের সাথে বিরোধীরা অভিযোগ করেছিল। ফলে বাবুল সুপ্রিয়কে লোকাল লেভেলে তৃণমূল কংগ্রেস একসেপ্ট করেনি, মন্ত্রিসভায় গুরুত্বপূর্ণ ছিল না। ফলে বাবুল সুপ্রিয়র একটা মানে দরকার ছিল, মানে তোমার রিহ্যাবিলিটেশন দরকার ছিল, তাকে রাজ্যসভায় পাঠিয়ে পুনর্বাসন প্রকল্প নিশ্চিত করা হয়েছে। আর এটা কি বলুন তো, সম্পূর্ণ ভুল একটা কথা উনি বললেন। বালিগঞ্জে কটা ওয়ার্ড উনি তাই জানেন না, উনি বললেন 4-5টা ওয়ার্ডে নাকি বাবুল সুপ্রিয় হয়ে গেছে। আগে বাজে বললে হবে নাকি? ভোটের নির্বাচন আপনি বিশ্লেষক হতে পারেন, আপনি পুরো ঘটনাটা জানেন না। বাঙালি অভিনেত্রী গেল পশ্চিমবঙ্গ সহ যে 5টি আসনে এবং আরো জায়গায় রাজ্যসভা নির্বাচন রয়েছে, অবশ্যই সেদিকে নজর থাকবে। কিন্তু তার পাশাপাশি দেখুন, আজকে যে দিকে আমাদের প্রত্যেকের নজর ছিল, এসআইআর এর তালিকা, সেটা চূড়ান্ত প্রাথমিক তালিকা হিসেবে প্রকাশ হলো এবং 60 লক্ষের ভবিষ্যৎ ঝুলে রয়েছে এখনো, কেন তারা বিবেচনাধীনের তালিকায় রয়েছে। অবশ্যই আমাদের সেদিকে নজর থাকবে। আজকের এই মুহূর্তের আলোচনা এখানেই শেষ করছি। অন্যান্য সব খবরের জন্য আপনাদের নজর থাকুক এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।